যখনই পুলিশ বা এই ধরনের কাস্টমস, এই ধরনের হাই সিকিউরিটি ডিপার্টমেন্ট যাদের ইন্টারনাল কি হচ্ছে কেউ বাইরে থেকে বুঝতে পারে না। মানে কালকে একটা জায়গায় রেড হবে, এখন হয়তো 1000 কোটি টাকা ক্যাপচার করা হবে, কিন্তু সেটা বাইরে কখনো ডিসক্লোজ হয় না। তো সেখানে একটা ওয়ার্ড ইউজ হয়, হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস, হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। কখনোই বলা হয় না কি প্রবলেমের মধ্যে পড়েছি বলো। যার জন্য কথায় বলা হয় যে একজন ডাক্তার যদি ভুল করে একটা মানুষকে 7 ফিট নিচে পুঁতে দেওয়া হয়। একজন লয়ার যদি ভুল করে তাহলে একটা মানুষকে মাটি থেকে 7 ফুট ওপরে ঝুলিয়ে রাখা হয়, মানে ফাঁসি হয়ে গেছে। কিন্তু একটা টিচার বা একটা মেন্টার বা একটা দেশের নেতা যদি ভুল করে তাহলে সেই দেশ কিন্তু 700 বছর পিছিয়ে যায়। 1-2 বছর না, 700 বছর পিছিয়ে যায়। আপনার ভ্যালু অনেক সময় ভুল লোকের কাছে জাজ হলে কেউ বলবে তোর দ্বারা জীবনে কিছু হবে না, কিন্তু রিয়েল লোক সে কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে, যে সবসময় বলবে সাম উইল সাম ওন্ট, সো হোয়াট, স্টার্ট ওয়ার্কিং, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। সায়েন্সের ভাষায় বলা হয় ওয়েন ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট ইউর পাস্ট, দ্যাট মিনস ইউ আর ডিপ্রেসড। মৃত্যু দুরকম হয়, একটা মেটাফরিক, একটা রিয়েল। যেদিন আমরা অ্যাকচুয়ালি পৃথিবী ছেড়ে চলে যাবো সেদিন তো জানতেও পারবো না। অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আসবে না, রেডি হয়ে যাও 5 মিনিট বাদে, 4 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, চলো 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 চলো, টাইম আপ, হরি বল, হরি বল, টাইম পাবো না। কিন্তু যেদিন আপনার স্বপ্নকে আপনি ছেড়ে দিয়ে বলেন আর পারলাম না, সেদিন বলা হয় ডেথ, বিকজ আপনি স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করলেন। আমাদের ইউটিউবেও যদি বলি মোটিভেশনাল স্পিকার অনেক আছে, লাইক আমি যদি টপ বলি সন্দীপ মহেশ্বরী, এরা আছে। আমরা যখন মানে আমি যখন আরও ছোট ছিলাম তখন ওনার কথা শুনতাম, খুব মোটিভেট হতাম, না আমাকে এটা কিছু করতেই হবে, এই করতে হবে, ওই করতে হবে। ঠিক 2 দিন যেত সব কিছু শেষ হয়ে যেত। এটা কেন হয়? ডিপ্রেশন একটা মারাত্মক ভয়ানক রোগ। এই ডিপ্রেশনের কারণে কিন্তু মানুষ সুইসাইডও করে নেয়। মানুষকে প্রতিনিয়ত মোটিভেট হতে হয়। আর আজকের যিনি গেস্ট, তাকে আলাদা করে পরিচয় দেওয়ার মনে হয় না কোনো দরকার আছে। মৃণাল চক্রবর্তী। আশা করছি বুঝতেই পেরেছেন আজকের পডকাস্ট কি নিয়ে। হ্যাঁ, যেই বিষয়গুলো আপনি ভাবছেন সেগুলো তো আছেই, তার সাথে আরও কিছু ইন্টারেস্টিং বিষয়ও আমরা আলোচনা করেছি। সেটা জানতে হলে আজকের পডকাস্টটি পুরো দেখতে হবে। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। আজকে আমরা দুজন চুচুড়াবাসী একসাথে, এটাই বলা চলে। আর আমি সত্যিই জানতাম না আপনি চুচুড়ায় থাকেন। প্রথমবার যেদিন আমার সাথে আপনার কথা হলো, আপনি বললেন। আজকে আমরা অনেক কিছু সমস্যা নিয়ে কথা বলবো। ওকে, লাইফে সবারই সমস্যা আছে, কারো বেশি কারো কম। আমি যদি ছোটোবেলা থেকে ধরি, ওকে, যখন আমরা জন্ম নিচ্ছি 1, 2, 5 যাই হোক, যখন পড়ছি, তখন কোথাও আমার মনে হয় যে একটা ডিসিশন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। লাইক মা বাবার যেটা ইচ্ছা, আমাদেরকে হয়তো জিজ্ঞেস করা হয় না, বা সেটা প্রয়োজনও মনে করে না মা বাবা, কারণ আমরা তখন ছোট, আমরা ডিসিশন নিতে পারি না। মা বাবা বলে যে আচ্ছা তুই ফুটবল খেল বা ক্রিকেট খেল, আচ্ছা তুই এটা নে, এটা পড়। আর 10-এর পর আচ্ছা সায়েন্স নে, আচ্ছা স্যারকে জিজ্ঞেস কর কোনটা নিলে বেটার হয়, সায়েন্স, আর্টস, কমার্স, কোনটা নিলে বেটার হয়। ওকে, তারপর কলেজে উঠলাম, আচ্ছা তুই টেকনিক্যাল কলেজে যাবি না এতে যাবি, কি সেটাও স্যারকে জিজ্ঞেস কর। এই যে ডিসিশন ব্যাপারটা যে আমরা নিতে পারছি না, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কতটা ঠিক? নমস্কার সবাইকে। প্রথমেই বলি, ঠিক ভুল বলে পৃথিবীতে আদৌ কিছু আছে কি না আমি জানি না। এটা পুরো ডিপেন্ড করে কি কোন অ্যাঙ্গেল থেকে দেখছে। এরকম থাউজেন্ড স্টোরিজ আছে যাদের কোনো ফর্মাল এডুকেশন নেই, তারা ওয়ার্ল্ড বেস্ট তাদের রেসপেক্টিভ ফিল্ডে। আবার এরকম মিলিয়ন্স অফ এক্সাম্পলস আছে, ভালো ভালো স্কুল কলেজে পড়া সত্ত্বেও তারা দেখা যাচ্ছে জীবনে কিছুই করতে পারেনি। তার মানে এটা দিয়ে তো এটা প্রুফ করা যায় না যে সবসময় ভালো স্কুল হলেই ভালো ছেলে হবে, স্কুলে পড়েনি মানেই খারাপ হবে। সো ডিসিশন ব্যাপারটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর কাজ করে। যদি প্রথমেই তোমার যে স্পিচটা ছিল আমি সেখান দিয়ে যদি শুরু করি, যে এখানে কোনো কাউকে ক্রিটিসাইজ করা হচ্ছে না, জাস্ট একটা ডিসকাশন। যেরকম আমরা যারা বাঙালি, সেই অর্থে বাঙালি যে কালচারে বড় হওয়া, সেটা ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যে দেশই হোক না কেন, বা যে দেশেই আমরা বড় হই না কেন, আমাদের মধ্যে একটা ট্র্যাডিশনাল কিছু বিলিফ সিস্টেম আছে। সেই ট্র্যাডিশনাল বিলিফ সিস্টেমটা হওয়ার পিছনে আমরা
যে পরিবারে থাকি এবং যে দেশে থাকি, যে সমাজ ব্যবস্থায় থাকি, তার বিরাট বড় প্রভাব থাকে। একই বাংলা, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গেলে প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট। একই হিন্দি, ইন্ডিয়ার এত বড় কান্ট্রিতে বিভিন্ন জায়গায় গেলে পুরো ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন। একই ইংলিশ, কিন্তু ইউএসের বিভিন্ন স্টেটগুলোতে ঘুরলে বা কানাডার বিভিন্ন স্টেটে ঘুরলে এক একজনের অ্যাকসেন্ট এক এক রকম। আমাদের কোশ্চেন ইজ ঠিক কোনটা ভুল কোনটা, সেই একই জায়গায় আসছে, ঠিক ভুল বলে কিছু হয় না। যদি এভাবে দেখা হয়, আমি এভাবে দেখি যে একটু আগে তুমি ওয়ার্ডটা করলে যে আমরা কিছু আজকে সমস্যা নিয়ে আলোচনা করব। সো যখনই আমাদের ব্রেন কোনো একটা ওয়ার্ডের সাথে নিজের রিলেশনশিপ তৈরি করে, সেই ওয়ার্ডটা অনেকটা বিরাট একটা সিচুয়েশন ম্যাটার করে। যেরকম এক্সাম্পল দিয়ে বলি, আমি যদি সমস্যা ওয়ার্ডটাকে চেঞ্জ করে এভাবে বলতাম, একবারও বলছি না তুমি ভুল বলেছো, বাট তুমি যেভাবে বলেছো এইভাবেই আমরা অভ্যস্ত, আমরাও ছোটোবেলা থেকে এইভাবেই বড় হয়েছি। আমি এখন যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি বেশ কিছুদিন হলো, মানে যথেষ্টই সময় ধরে আমি নাড়াচাড়া করে দেখেছি। আমার মধ্যে প্রথমে আমি জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, যে দেখি তো আগে আমি নিজের ওপরে দেখি পারি কি না। সো নিজের ওপরে করতে গিয়ে অনেকগুলো আইডিয়া পাই এবং সেই আইডিয়ার ওপর বেস করেই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সিচুয়েশন ওয়ার্ডটা ইউজ করলে সেটা নিউট্রাল জোন থেকে দাঁড়িয়ে আমি একটা ঘটনা দেখছি। পুলিশ স্টেশনে অনেক সময় ইন্ট্রোগ্রেশন হয় এবং পুলিশ অফিসারদেরকেও আমি ট্রেনিং করাই, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিএসপি, কারণ আমাকে ডিফারেন্ট ডিপার্টমেন্ট ডাকে ভেরি কনফিডেন্সিয়াল ইন্টারনাল মিটিং। তো সেখানে ছোট ছোট ওয়ার্ড, আমি সব কিছু ডিসক্লোজ করতে পারছি না বলে সেই সমস্ত ডিপার্টমেন্টের নাম উল্লেখ করতে পারছি না। সো ছোট ছোট ওয়ার্ড কীভাবে আমাদের উপরে ইম্প্যাক্ট ফেলে। সো যখনই পুলিশ বা এই ধরনের কাস্টমস, এই ধরনের হাই সিকিউরিটি ডিপার্টমেন্ট যাদের ইন্টারনাল কী হচ্ছে কেউ বাইরে থেকে বুঝতে পারে না, মানে কালকে একটা জায়গায় রেড হবে, সেখানে হয়তো 1000 কোটি টাকা ক্যাপচার করা হবে, কিন্তু সেটা বাইরে কখনো ডিসক্লোজ হয় না। সো সেখানে একটা ওয়ার্ড ইউজ হয়, সেই ওয়ার্ডটাকে বলা হয় হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস, হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। কখনোই বলা হয় না কী প্রবলেমের মধ্যে পড়েছি বলো, বা কী প্রবলেম চলছে। সেকেন্ড ইজ সিচুয়েশনের থেকে আরেকটু হায়ার লেভেলে যদি আমি একটু পজিটিভ ওয়ার্ড ইউজ করি, যে হোয়াট আর দ্য কারেন্ট সিনারিও অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট আর দ্য কারেন্ট চ্যালেঞ্জেস উই আর ফেসিং। যেরকম চ্যালেঞ্জেস বলে বা চ্যালেঞ্জার ট্রফি প্রচুর জায়গায় আমরা শুনে থাকি, কোথাও কিন্তু শুনিনি প্রবলেম ট্রফি। হোয়াট ডাজ ইট মিন? আমরা যখন এই ওয়ার্ডগুলো সুইচ করছি আমাদের ব্রেনের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাইবস আসছে। যেরকম চ্যালেঞ্জ বললে একটা ফাইটিং টেন্ডেন্সি আসছে, চ্যালেঞ্জ বললে জিততে হবে। ওয়ার্ল্ডে এরকম প্রচুর টুর্নামেন্ট হয়, যে টুর্নামেন্টের ট্রফির নামই কি চ্যালেঞ্জার ট্রফি। চ্যালেঞ্জ ওয়ার্ডটা ইউজ করে, তো চ্যালেঞ্জটা হচ্ছে একটু অপটিমাম পজিটিভ ওয়ার্ড। ঠিক যেভাবে আমি প্রবলেম ওয়ার্ডটাকে একটু টার্ন করে সিচুয়েশন বললাম, সিচুয়েশনটাকে একটু টার্ন করে চ্যালেঞ্জ বললাম, আর ম্যাক্সিমাম যদি এটার আমার মতন করে আমি যদি বলি, যদি ম্যাক্সিমাম আরেকটু উঠতে পারি আমরা, তাহলে এই ওয়ার্ডটাকে অপরচুনিটিও বলা যেতে পারে। মানে আমরা যে কোনো সিচুয়েশনকে যদি অপরচুনিটি হিসেবে দেখি, তাহলে তার মধ্যে থেকে আমাদের পসিবিলিটি থিঙ্কিং আইডিয়াটা আসে। ইংলিশে একটা ওয়ার্ড আছে পসিবিলিটি থিঙ্কার, মানে আমরা সব কিছুর মধ্যে পসিবিলিটি দেখব। কোনো একটা নেগেটিভ আর তার মধ্যেও পসিবিলিটি দেখব। নেগেটিভ মানে আমি মিন করতে কি চাইছি, সো কল্ড সাধারণ মানুষ যেটাকে নেগেটিভভাবে ব্রেনের মধ্যে ইনজেক্ট করে, যে একটা বৃষ্টি হওয়ার কথা না, হঠাৎ করে দেখা গেল ভোরবেলা বেরোবে, সব প্ল্যান ক্লিয়ার, একটা মেঘ করে অসম্ভব বৃষ্টি আসলো। তখনই মানুষের ব্রেনের মধ্যে হয়ে যায় উফ, আবার কি প্রবলেম, আবার আমার সাথে কেন হলো। এক্সাম্পল দিই এটারই কন্টেস্টে, নাহলে আমি বোঝাতে পারবো না। রিসেন্ট একটা ঘটনা, আমার একটা বড় ইভেন্ট, বিভিন্ন ধরনের মানুষ, তারা তাদের মানে ফ্রি প্রোগ্রাম, তারা তাদের নাম দিয়ে বুক করতে হয়েছে। একটি বিরাট বড় অর্গানাইজেশন প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছে। সো সেই প্রোগ্রামের দিন ভোরবেলা উঠে দেখা গেল হঠাৎ করে চারিদিক প্রচণ্ড অন্ধকার, কিছু কিছু এরিয়ায় ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টি হচ্ছে এবং মেঘও ডাকছে। এবার আমার কাছে এরকম অনেক ফোন এসছে, সব ফোন তো সবসময় ধরা যায় না। দুটো আননোন নাম্বার থেকে ফোন আসাতে আমার মনে হলো কিছু হয়তো বলতে চাইছে, এমার্জেন্সিতে আছে। ফোনটা ধরেই শুনলাম যে স্যার, আমি তো ভেবেছিলাম 11:30টার মধ্যে পৌঁছে যাব, এখানে খুব বৃষ্টি হচ্ছে, আমি জানি না যেতে পারবো কিনা। সেই মোমেন্টেই আমি যখন বললাম যে হ্যাঁ, আপনি যদি এভাবে ভাবেন, প্রোগ্রামটার জন্য আপনি 20,000 টাকা অলরেডি পে করেছেন, আপনি যদি না যান তাহলে ওই 20,000 টাকা আপনি রিটার্ন পাবেন না। সিচুয়েশন 1। সিচুয়েশন 2, আপনার ছেলে বা মেয়ে ফ্লাইট ধরবে যেটাতে তার জীবনের হায়ার স্টাডি বা সে ন্যাশনাল টিমের সাথে চলে যাবে। ন্যাশনাল টিম থেকে কল আসছে, সবাই পৌঁছে গেছে, একমাত্র আপনিই পৌঁছাননি।
তখন কিন্তু এই বাঙালির, আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এগেইন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই বাঙালির এই টিপিক্যাল ওয়ার্ড যে অজুহাত, ডান হাত বাঁ হাত আর অজুহাত, এই অজুহাত দেওয়াটা কিন্তু তখন দেবে না। যদি আজকে ওই একই সময় WBCS-এর ইন্টার্নশিপ পরীক্ষার পর ফার্স্ট জয়নিং টাইম দেওয়া হতো সকাল 10টার সময়, আর যদি দেশ ভেঙেও যেত, আই মিন টু সে বর্ষার জলে ভেসেও যেত, আপনি কিন্তু নৌকা খুঁজে নিয়ে চলে আসতেন। ইটস অল অ্যাবাউট অ্যাটিটিউড। যেহেতু ফ্রি প্রোগ্রাম, সেই জন্য আপনি শুরু করে দিলেন এ নেই তো বি নেই, বি নেই তো সি নেই। তো ফ্রি বলে কিছু হয় না, সব কিছুকে আপনাকে গুরুত্ব দিতে হয়। তার মানে আমি কি বোঝাতে চাইলাম, যদি ওই যা ফোনগুলো এসছিল তারা আলটিমেট এসছিল, কিন্তু তাদের মেন্টাল মেকআপ এটা নয় যে আমাকে বাই এনি কস্ট যেতে হবে। তার মানে একটু আগে যেটা প্রবলেম ছিল সেটাই হয়ে গেলে এনি কস্ট আমাকে যেতে হবে, বিকজ আমার প্রায়োরিটি, আমি কিভাবে জিনিসটাকে দেখছি। এবার আসছে আরও স্পেসিফিকভাবে যে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাদের যে ইম্পোজ, বা দাদু ঠাকুমা হঠাৎ করে বললো আমার নাতি ডাক্তার হবে, আমার নাতি ইঞ্জিনিয়ার হবে, আমার নাতি প্লেন চালাবে। এটা আমিও ছোটোবেলায় দেখেছি। আমার বাবা মা আমাকে নিয়ে কিছু বলতো, আমার দাদু ঠাকুমা আমাকে নিয়ে কিছু বলতো, ইভেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও এই একই জিনিস দেখেছি। এখন প্রশ্নটা হলো, আমাদের বাবা মা আমাদের সম্পর্কে ভালো কিছু ভাবছে, এটার মধ্যে কিন্তু কোনো খারাপ নেই। এবার প্রশ্ন হলো, ধরে নিচ্ছি সচিন তেন্ডুলকর ক্রিকেটের ব্যাট না নিয়ে কোনো কারণে ভুলবশত হোক, ঠিকবশত হোক, অথবা না জেনেই তার বাবা মা তাকে যদি হকিতে দিত, বা তার বাবা মা তাকে পড়াশোনা করিয়ে ডক্টরেট করার জন্য ফুল টাইম পড়াশোনা, মানে খেলতে যাবে, সচিনকে দেবে না, তাহলে এই সচিন তেন্ডুলকরকে কিন্তু আমরা পেতাম না। তার মানে কিছু জিনিস আছে যেটা আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু ক্লিক বাটনের মতন ক্লিক করতে পারে। এরকম বহু মানুষকে দেখা গেছে যে ইনিশিয়ালি জিনিসটা সম্পর্কে যখন সে করছে তখন তাকে কেউ চেনে না, জানে না, কিন্তু একটা সাডেন টাইমের পর তার সাকসেসের লেভেল এরকম জায়গায় চলে গেল, লোকে তাকে তখন রেকগনিশন দিতে থাকলো। এরকম বহু ইউটিউবে ভিডিও দেখেও আমরা বহু মানুষকে খুঁজে পেয়েছি যে তার ইনক্রেডিবল জার্নি, কেউ জানতোই না যে এরকম একটা ইনক্রেডিবল জার্নি সে করছে, কিন্তু ইউটিউব বা আজকাল সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, খারাপের মধ্যে ভালোও আছে, এমন একটা আনকমন মানুষ এমন কিছু করেছে যেটা বাকিরা জানতেই পারতো না। আমরা দেখেছি বিহারের সেই মঞ্জি সিনেমাটাতে, মঞ্জির ঘটনাটা সিনেমা আসার আগে কিন্তু আমি জানি না ভারতবর্ষের কত পার্সেন্ট লোক ওই ঘটনাটা জানতো। এরকম মঞ্জি কিন্তু সবার বাড়িতে বাড়িতে আছে, এরকম মঞ্জি সবার ঘরে ঘরে আছে, এরকম মঞ্জি সবার মনে মনে আছে। তব তক ছোড়েঙ্গে নেই তব তক তোড়েঙ্গে নেই। তো এই যে কনসেপ্ট, এটা কিন্তু সিচুয়েশনে পড়ে, ওই সিচুয়েশনে ওর ভালোবাসার মানুষের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। ওকে যদি বলা হতো 50,000 টাকা দেবো, তুমি পাথর কাটা শুরু করো, ও কিন্তু কাটতো না। ওর কাছে ওর ওয়াইফের ভ্যালু ওর নিজের ভ্যালুর থেকেও বেশি ছিল। দ্যাট ইজ কল ট্রু লাভ। মেসেজটা কি দিতে চাইছি, সিচুয়েশান, সমস্যা সব ওভারকাম করা যায়। যে মানুষটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার সাথে তার নিজেকে রিকানেক্ট করার মানসিকতা আছে কি না, সেটা খুব ইম্পর্ট্যান্ট। সো রিকানেক্ট করাটা খুব দরকার, না হলে সব কিছুই একটু তালগোল লাগবে, সব কিছুই মনে হবে সেম টু সেম, এ তো একই রকম, ও তো একই রকম সব কিছুই। কিন্তু সবথেকে বড় মেইন ডিফারেন্স যেটা, আপনি আমি এখন যেখানে যেভাবে বসে আছি, গতকাল এই সময় এইভাবে এইখানে বসেছিলাম না। আমার ক্ষেত্রেই হলো, আধ ঘন্টা আগে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তোমরা জানো, তোমার টিম মেম্বাররা জানে, এবং ওই সময় আমার যে রিয়াকশান, ওই সময় যে আমার মেন্টাল মেকআপ, ওই সময় আমার ভেতরে যে একটা ফিলিংস চলছিল, আমি যখন ঠান্ডা হয়ে বসে তোমাদের অত্যাধুনিক অসাধারণ চা খেয়ে আমার মাথাটা এত শান্ত হয়ে গেল, এবং আমি জিনিসটাকে অন্য পার্সপেক্টিভে যখন দেখলাম, আমার মনে হলো আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট আমি টাচ করলাম তোমাদের এই স্টুডিওতে আসার জন্য। কি ঘটনা ঘটেছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এটা তুমি নতুন কিছু শিখতে পারছো কিনা। এবং তোমরা জানো, আমি কনফেস করলাম যে আমি আমার লাইফে এতদিন ধরে আমি নিজের গাড়ি নিজে চালাই, আমি নিজের জার্নি নিজে করি, আমি অনেক কিছু শিখি, প্রত্যেকটা দিন আমি কনসিয়াস থেকে আজকে হয়তো কিছু শিখবো, এবং এন্ড অফ দ্য ডে রাত্রিবেলা কখনো ডায়েরিতে লিখি, কখনো মনের ডায়েরিতে লিখি আজকের দিনটা কতটা আমি প্রোডাক্টিভ করতে পেরেছি নতুন কিছু শিখে। আমি দিনকে ইভ্যালুয়েট করি আমার নিজের জীবনে, এবং এটা অভ্যাস হওয়ার পর আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, যারা এসে বলে স্যার সময় প্রচুর নষ্ট করে ফেলছি, আপনি আমাকে একটা টিপস দিন যেটা দিয়ে আমি সময়ের ভ্যালু দেবো। সো আমি তাদের জন্য এই টিপসটা দিই, যেদিন তোমার মধ্যে এই ফিলিংসটা আসবে যে 24 আওয়ার্স এটা জীবনেও ফিরে আসবে না, আর এই 24 আওয়ার্স চলে গেলে তুমি কোনোদিনও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই এক্স্যাক্ট 24 আওয়ার্স তোমার জীবনে আসবে কি না। সো অতএব এই 24 আওয়ার্সের 6 থেকে 8 ঘন্টা তো ঘুমিয়ে অলরেডি তুমি কাটাবেই, মানে আগামী আর
তাহলে পড়ে থাকলো 15 থেকে 16 ঘন্টা। তার মধ্যে যদি কম্পালশন টাইম দেখি, কম্পালশন মানে ধরো ট্রেনে করে কোথাও যাচ্ছি, বাসে করে যাচ্ছি বা নিজের গাড়িই চালাচ্ছি, সেটাতেও আরও 2-3 ঘন্টা। তার মানে খুব ভালো করে যদি আমরা দেখি 12 থেকে 13 ঘন্টাই হয়তো তুমি পাবে। কিন্তু এই 12 থেকে 13 ঘন্টা তোমার লাইফের এত প্রিশিয়াস মোমেন্ট হতে পারে, হয়তো 1 মিনিটেই এমন একটা ঘটনা ঘটলো, সারা জীবন সেটার জন্যই তুমি হয়তো একদিন ওয়ার্ল্ড ফেমাস হয়ে যেতে পারো। তো প্রত্যেকটা জায়গাতেই আমাদের এগুলো হতে পারে। কিন্তু এই যে একটু আগে শুরুতেই আমরা বললাম, ইটস অল মাইন্ড মেকআপ। যে অনেকের ক্ষেত্রেই দেখা গেছে ছোটোবেলায় বাবা মা প্রেশার দিয়েছে, দাদু ঠাকুমা প্রেশার দিয়েছে, তার যে ইচ্ছা ছিল একটা, সে গিয়ে দেখা গেল অন্য জিনিসে পরিণত হলো। 90% ক্ষেত্রে এরকমও দেখা গেছে কিছু ঘটনাতে, সেই ছেলে বা মেয়ে এত সাকসেসফুল হলো, সে হয়তো নিজের বুদ্ধিতে গেলে হয়তো ওটা ভাবতেই পারতো না। আবার উল্টোটাও অনেক ক্ষেত্রে দেখা গেছে, যেটা আমার ক্ষেত্রে একদম লিভিং এক্সাম্পল বলা যেতে পারে। আমার বাবা মা আমাকে নিয়ে যা চেয়েছিল, আমি কিন্তু আমার নিজেকে নিয়ে সেটা চাইনি। এর আরেকটা এক্সাম্পল আছে, যে সমস্ত বাবা মা রয়েছেন বা যারা বাবা মা হতে চলেছেন, বা যারা ছোটো বাচ্চা আছো, আজ থেকে 15 বছর বাদে এই কথাটা তোমার কানের মধ্যে বাজবে, যে খেয়াল করে দেখা যায় যদি আমাদের প্রত্যেকের বাবা মা আমাকে নিয়ে যা ভেবেছিল, 95%, এটা একটা ইন্ডিয়ার ওপর রিসার্চ এবং বাংলাদেশ ইন্ডিয়া গভর্নমেন্ট মিলেই রিসার্চটা করেছিল, যে সমস্ত বাবা মা তার সন্তানকে নিয়ে যেটা ভাবে, কতজন বাবা মা বা কতজন সন্তান সেটা অ্যাচিভ করে। তো দেখা গেছে বাবা মা যখন সন্তানকে নিয়ে ভাবছে, সন্তান হয়তো অন্য কিছু নিয়ে ভাবছে। সো 95% ক্ষেত্রে দেখা গেছে যারা আমরা বাঙালিরা রয়েছি, বাবা মা যেটা চেয়েছে আপনাকে নিয়ে, আপনি হয়তো সেটা চাননি। এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় চ্যালেঞ্জিং হয় এখন আমাদের সমাজ ব্যবস্থা, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা গেছে সেখানে ভেঙে বেরিয়ে গেছে। অনেক মহিলাও হয়তো আমাদের এটা শুনছেন, যিনি হয়তো কমেন্টসে লিখবেন, মিস্টার চক্রবর্তী, আমি সেই ব্যতিক্রমী, আমি হতে চেয়েছিলাম যেটা, আমি সেটা হয়েছি। বাবা মা যেটা চেয়েছিল তাকে মানে আমি ডিসরেসপেক্ট করিনি, কিন্তু বাবা মা আজকে আমাকে নিয়ে খুশি। আমার বাবা মা চেয়েছিল, আমার বাবা চেয়েছিল সরকারি চাকরি, পেয়ে গেছি, সেটেল লাইফ, খাওয়া দাওয়া, আসা যাওয়া, আসি যাই, মাইনে পাই, লাইফের মধ্যে থেকে যায়। কিন্তু কোথাও একদিন আমার জীবনে কোনো একজন মানুষ এসে আমার ভাবনা চিন্তার মধ্যে এমনভাবে সে ট্রিগার চেঞ্জ করে দিল, যেটা আমার ক্ষেত্রে না ছিল সেটাই হ্যাঁ হয়ে গেল, যেটা কোনো দিনও ভাবিনি। সেখান থেকে দেখলাম একটা নতুন দরজা খুলে গেল। ইভেন অনেস্টলি বলছি, আজকে এখানে আসার আগে আমি একটা বিরাট বড় ইউনিভার্সিটির একটা কনফারেন্সে ছিলাম। তো সেই কনফারেন্সে আমি যাদের সাথে কথা বলছিলাম, ইচ অ্যান্ড এভরিবডি, যদি আমি দাঁড়িপাল্লায় কোয়ালিফিকেশান দিয়ে মাপি, আমার থেকে অনেক বেশি। কিন্তু প্রত্যেকটা মানুষ এত কাঁদছিলেন প্রোগ্রামের পর, সবাই বলছিলেন এভাবেও যে মানুষ কাঁদে আমার ধারণা ছিল না। মিস্টার চক্রবর্তী, ইউ রিয়েলি গিভ আস আ গ্রেট ফিলিংস। জন্মানোর সময় আমি যত না অনুভব করেছি যে জন্মানোর মানে কি, এইটুকু সময় আমরা অনুভব করলাম যে জন্মের পর এটা আজকে বোঝাটা দরকার ছিল যে আমি কেন জন্মেছি, এই দিনটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট। মেসেজ এটাই যে আপনার সাথে কি ঘটছে সেটা যত না ইম্পর্টেন্ট, আপনি সেগুলোকে কীভাবে ইন্টারপ্রেট করে আপনার ভালো দিকটাকে কীভাবে নিয়ে নিজের জীবন দর্শনের মধ্যে ইমপ্লিমেন্ট করে তো আপনার ভ্যালু ক্রিয়েট করছেন, এটা মোর ইম্পর্টেন্ট। ডিসিশনের ক্ষেত্রে আর একটা জিনিসও হয়, যেটা মানে ডিসিশান নেওয়াটাও কিন্তু প্রয়োজন। অনেকে ডিসিশান নিতেও পারে না। ওকে, এবার ডিসিশানে কি হয়, আগে থেকে আমাদের মাথায় চলতে থাকে, আমি কি ঠিক করছি, আমি যে পডকাস্টটা করব আদেও কোনো লাভ হবে, যদি না হয় ডিসিশান নিলামই না, হয়তো আমার লাইফের পডকাস্টটাই বড় হতো। এই যে ডিসিশান নেওয়াটা, ঠিক ডিসিশান নেওয়াটা, এটা কি করে বুঝবো যে আমি ঠিক ডিসিশান নিচ্ছি না ভুল ডিসিশান নিচ্ছি? রাইট, ডিসিশান নিয়ে আমি একটা এক্সাম্পল দেবো। এই এক্সাম্পলটা অনেকেই হয়তো আমি জানি না এইভাবে দেখেন কি না। ইটস এ ম্যাজিক অফ 3D। আমি যখন আমার চেম্বারে বসি, বিভিন্ন ধরনের মানুষ আসে তো তাদের প্রবলেম নিয়ে। সো অনেকে আবার ফোন করে বলে এই ধরনের প্রবলেম আপনি ফেস করেন। আমি বললাম যে আমার কাছে সব ধরনের মানুষই আসে, আমি নিশ্চয়ই আপনাকেও হয়তো আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি কখনোই বলি না আমি আপনার সলিউশন দেবো, তার কারণ আমি জানি না তার প্রশ্নের কতটা ডেপথ সে নিজের মধ্যে রেখেছে। সো প্রথমেই যেটা খুব দরকার, তিনি যখন ডিসিশান নিয়েছেন আমার কাছে আসতে, বা কোনো মানুষ যখন ডিসিশান নেয়, তার মানে তার পিছনে একটা ওয়ার্ড কাজ করে। সেই ওয়ার্ডটাকে একটু যদি আমি কি বলবো, সুন্দর করে গুছিয়ে বলি, এটা অনেকটা কোটেশনের মতন। আ জার্নি অফ 1000 মাইল স্টার্ট উইথ দ্য ফার্স্ট স্টেপ। মানে 100 কিলোমিটারের জার্নি যদি স্টার্ট করতে হয়, প্রথম পদক্ষেপ নিতে হয়। সো ফার্স্ট থিং হচ্ছে, আমি যে ডিসিশানটা নিচ্ছি, আমি কেন নিচ্ছি সেটা ক্লিয়ার কিনা। হুইমজিক্যাল ডিসিশন বলে একটা ওয়ার্ড ইউজ হয়, এবং সেই হুইমজিক্যাল ডিসিশান অনেক সময় স্কুল লাইফ, স্টুডেন্ট লাইফে প্রত্যেকটা ছেলেমেয়ে নিয়ে থাকে, এবং এর মধ্যে ভুল কিছু নেই। এই হুইমজিক্যাল ডিসিশান একবার দুবার না নিলে হয়তো সে নিজেকে চিনতেই পারবে না।
তারপরে হয়তো রিয়েলাইজ করবে না ফ্রম নাও অনওয়ার্ডস আমি এই হুইমজিক্যাল ডিসিশন নেবো না। হুইমজিক্যাল ডিসিশন মানে হঠাৎ করে মাথায় আসলো আজকে কলেজ যাব না, মানে একটি ছেলে বা মেয়ে সে কলেজের উদ্দেশ্যে বেরোলো, মাথায় তার ঘোরা আরম্ভ করলো আজকে কলেজ যাব না। এবার ধরে নিচ্ছি সেই ছেলেটি বা মেয়েটির মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। সে প্রথমেই ফোন করলো আরও 3জন 4জনকে বা গ্রুপে লিখলো এই চল সিনেমা দেখতে যাবি। যেহেতু তার লিডারশিপ কোয়ালিটি আছে সে মনে মনে ভাবলো আমি যাব না মানে আরও 3-4 জনকেও যেতে দেবো না, কারণ আমি একা গিয়ে কী করব। এবার গ্রুপটা যদি স্কুলের বা কলেজের গ্রুপ হয়, একই এরিয়ার মধ্যে সবাই থাকে, সবাই যদি ক্লাসের দিকে আসতে থাকে, অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ হ্যাঁ চল মুভি দেখে আসি। তার মানে আমি নিজে তো গেলামই না, আরও 4জনকে নিয়ে আমার ডিসিশানটা চেঞ্জ করে আমি হলে চলে গেলাম। এবার আমার প্রশ্নটা হচ্ছে হলে যাওয়া খারাপ না কলেজ বাঙ্ক করা খারাপ? আমি এগুলোতে যাচ্ছিই না, খারাপ ভালোর বিচার তো আমি কেন করব? সেটা তো যে করছে তার পিছনে তার লজিক ক্লিয়ার আছে। এবার এই যে ডিসিশানটা নিয়ে যাচ্ছে আর সেইখানেই হয়তো একজন স্টুডেন্ট এই স্টুডেন্টদের গ্রুপে আছে, সে মনে মনে বলল যে আমিও যাই, সবাই যাচ্ছে যখন আর বন্ধুরা আছে মজা হবে। সে ইয়েস লিখতে গিয়ে YES লিখে যখন সে এন্টার মারতে যাবে তার মাথায় হঠাৎ করে ক্লিক করলো আমার যাওয়াটা কি খুব মানে আবশ্যক, আমি যদি এই সিনেমাটায় যাই তাহলে আমার কি কি বেনিফিট হবে। আর এই মুহূর্তে আমি যে স্যারের ক্লাস করতে যাব যেটা নিয়ে আমার হয়তো 3টে প্রশ্ন আছে, এখানে যাওয়াটা আমার জন্য কতটা বেনিফিশিয়াল হবে। আবার সে যদি সেকেন্ড কোশ্চেন এরকম করলো যে আমি গেলাম সিনেমাতে, পরে এসে যে সমস্ত কোশ্চেন টিচারকে জিজ্ঞেস করার ছিল সেটা আমি বন্ধুদের বলে দিলাম, তারা উত্তরটা লিখে রাখলো, এভাবেও তো আমার নিয়ে নেওয়া যায়। প্যারালালি সে যদি তার দুটো মন তো আমাদের সবসময় আমাদের সাথে যুদ্ধ করে, একটা মন আমাদেরকে একটা দিকে নিয়ে যেতে চায়, আরেকটা মন আরেক দিকে নিয়ে যেতে চায়, যেটাকে বাংলায় বলে সুমন আর কুমন। আরেকটা মন হয়তো তাকে বলল যে তোমার প্রশ্নের উত্তর তুমি না নিয়ে বন্ধুরা যদি নেয়, বন্ধুরা দ্বিতীয়বার ওই প্রশ্নের যে জায়গাটা বুঝবে না সেটা নিয়ে কোনো প্রশ্ন করবে না। বাট তুমি যদি ওই স্পটে থাকো, তোমার মতন করে প্রশ্নটা করার পর যখন উত্তর আসবে, হতে পারে তুমি আবার প্রশ্ন করে ওটা ক্লারিফাই করবে এবং ওটার জন্যই তুমি একদিন হয়তো ওয়ার্ল্ড ফেমাস হবে। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম বহুবার হয়েছে যেখানে আপনার থাকার কথা না, এমন এমন দুর্ঘটনা বা এমন এমন ঘটনার জন্য আপনি সেখানে থেকেছেন। আবার উল্টোটাও হয়েছে, যেখানে আপনার থাকার কথা ছিল বাট এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটলো বা ঘটতে পারে, আপনি দেখলেন সেখানে পৌঁছাতে পারলেন না। এর ভালো দিক খারাপ দিক বলে কিছু হয় না, এর ফলস্বরূপ আপনি হতে পারেন পরে থ্যাংক ইউ বলবেন নিজেকে। তো ঠিক সেই রকম ডিসিশান যখন কেউ নিতে আসে আমি তাকে থ্যাংক ইউ বলি, তার কারণ সে ফার্স্ট স্টেপ নিয়েছে। এবার আমি বলি লেটস ওয়ার্ক টুগেদার টু আইডেন্টিফাই দ্য ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে যে কোনো ঘটনার একটা ডিসিশান থাকে, একটা ডেস্টিনেশন থাকে। ডিসিশান মানে আমি কেন ডিসিশানটা নিচ্ছি, একটা তো অবজেক্টিভ থাকবে, মানে ইংলিশে যেটাকে বলা এন্ড অবজেক্টিভ। তো ডিসিশানের সাথে এন্ড অবজেক্টিভকে কানেক্ট করাটা খুব দরকার। এটাকে বলা হয়, আমি আমার মতন করে বলি ব্রিজ। কীরকম ব্রিজ? কারেন্ট সিচুয়েশনটাকে বলা হয় কারেন্ট স্টেট, আর যেখানে আপনি পৌঁছাতে চাইছেন সেই জায়গাটাকে বলা হতে পারে ডিজায়ার স্টেট। তাহলে কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটের যে গ্যাপ, এই গ্যাপটাকে ব্রিজ বানাতে হবে। আর সেই ব্রিজটা কী দিয়ে বানাতে হবে? টাইম দিয়ে। আজকে আমি ডিসিশান নিলাম আমি 3 মাস বাদে এয়ারপোর্টে যাব, বিকজ আমার ফ্লাইট এয়ারপোর্ট থেকে কোনো জায়গায় বেড়াতে যাব। সো এই 3টে মাস 90 ডেজ আমি এমন কিছু কাজ করব যেটাতে আমার ডেস্টিনেশন পৌঁছানোর পরে কি হতে পারে তার প্ল্যান রাখা। যদি ঠান্ডার দেশে যাই তাহলে আমার ব্যাগটা সেইভাবে গোছাবো। অ্যাজ ওয়েল অ্যাজ যেদিন আমি যাব এয়ারপোর্টে আমি জানি 3 ঘন্টার বাফার টাইমে আমাকে পৌঁছাতে হবে, বিকজ ইন্টারন্যাশনাল ফ্লাইট। অ্যাজ ওয়েল অ্যাজ যে সময় আমার ফ্লাইট ওই সময় প্রচুর ট্রাফিক আছে। সো মোস্ট অফ দ্য টাইম সে অ্যাডভান্স নিজের প্ল্যান বানাবে ডিসিশানটাকে সেই কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে পৌঁছাতে। মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে ডাইরেকশন, সে কিন্তু আগে থেকে প্ল্যান করবে রাস্তায় জ্যাম আছে কি না, যদি জ্যাম থাকে তাহলে কিভাবে যাব। তার মানে আমি বোঝাতে পারছি যে কোনো মানুষ তার ডিসিশান নেওয়ার পর তার ডেস্টিনেশনে যদি যেতে চায়, যেখানে যেতে চায়, ভালো খারাপের বিচার ওই একই কথা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু সেই ডিসিশান থেকে ডাইরেকশানটা খুব দরকার। ডিসিশানের পরে আসে ডাইরেকশান, ডাইরেকশানের পরে আসে ডেস্টিনেশন বা ডেস্টিনি। সো আমাকে দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে যে কোনো ডিসিশান নেওয়ার পর আমি কেন ডিসিশানটা নিলাম সেটাতে সে কতটা স্ট্রং, বিকজ ওই ওয়াইটা যদি খুব স্ট্রং হয় তাহলে অ্যাচিভ করাটা খুব ইজি হয়। আপনি যেটা বললেন আমরা বুঝলাম, আশা করছি দর্শকরাও বুঝেছে। একটা জিনিস আমি পরের প্রশ্নে আসবো, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি যেটা আমি সবসময় ভাবি। আমাদের
ইউটিউবেও যদি বলি মোটিভেশনাল স্পিকার অনেক আছে, লাইক আমি যদি টপ বলি সন্দীপ মাহেশ্বরী, এটা আছে। ওকে, আমরা যখন মানে আমি যখন আরও ছোট ছিলাম তখন ওনার কথা শুনতাম, খুব মোটিভেট হতাম, না আমাকে এটা কিছু করতেই হবে, এই করতে হবে, ওই করতে হবে। ওকে, ঠিক 2 দিন যেত, সব কিছু শেষ হয়ে যেত। এটা কেন হয়? থ্যাংক ইউ। এই প্রশ্নটা আমার কাছে খুব কমন কোশ্চেন। আচ্ছা, কালকেও একটা বিরাট বড় ইনস্টিটিউশনে ছিলাম, এই একই প্রশ্ন আমার কাছে এসেছিল, এক্স্যাক্টলি এটা। আমার মনে হয় এটা অনেকগুলো জিনিসের ওপর ডিপেন্ড করে। যদি এভাবে জিনিসটাকে সাজানো যায় যে একটা ডিম বাইরে থেকে ফাটানো হলে সেটা একটা মোমেন্টে আপনি ডিমের ভেতর থেকে যে মেটেরিয়ালটা বেরোবে, যে লিকুইডটা বেরোবে, সেটা আপনি বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। কিন্তু এই ডিমটাই যদি ভেতর থেকে ফাটে তাহলে একটা ছোট্ট মুরগির ছানা বেরোতে পারে, এবং সেই মুরগির ছানা থেকে লক্ষ 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 কোটি কোটি মুরগি হতে পারে। মেসেজটা কি? মেটাফরিক মেসেজ কি? মেসেজ হচ্ছে আপনি কোনো কাজ যখন ভেরি সিরিয়াস মোটিভেশন নিয়ে কাজ করছেন, 90% ক্ষেত্রে এটা হচ্ছে কোনোভাবে ফর দ্যাট টাইম বিং আপনি মোটিভেট হচ্ছেন, মানে একটা কারণের জন্য আপনি সিরিয়াস হচ্ছেন। কিন্তু ওই সিরিয়াসনেসটা ধরে না থাকার মেইন কারণ আপনার কাছে আপনার লাইফের হোয়াইটা হয়তো ততটা ক্লিয়ার নয় যতটা ক্লিয়ার থাকলে আপনি মোটিভেটেড থাকবেন। লাইক এক্সাম্পল যদি এভাবে বলি, যে ধরুন এটা একটা বাড়ি, আমার এই হাতটা একটা বাড়ি, বিরাট বড় 40 তলার বাড়ি, আর এই হাতটাও একটা বাড়ি, দুটো বাড়ি 40 তলার এরকম রয়েছে। এই 40 তলার নিচ দিয়ে যদি আমরা তাকিয়ে দেখি, বড় সকল 6 লেন 10 লেনের রাস্তা গেছে, সাপোজ একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এবার আমাকে আর তোমাকে বা আমাদেরই মতন যারা দর্শক আছে তাদেরকে যদি বলা হয় এই বিল্ডিংয়ের মাথা থেকে ওই বিল্ডিংয়ের মাথায় একটা 1 ফুটের পাটাতনের কাঠ পাতা আছে, আপনি হেঁটে যান। অনেস্টলি যদি আমাকেও বলে, তোমাকেও বলে, বা আমাদের যারা দর্শকরা আছে যারা কোনোদিনও জিমন্যাস্টিক করেনি, যারা কোনোদিনও ব্যালেন্সের এক্সারসাইজ করেনি, তাদেরকে যদি বলা হয় প্রায় 50 মিটার এইভাবে হেঁটে যেতে হবে, তাহলে তুমি আর আমি বা দর্শকেরা কেউ ট্রাই করবে? কোনোভাবেই ট্রাই করবে না। ভাইরাস জিনিসটাকে একটুখানি টুইস্ট করে দিই, ধরে নিচ্ছি আরেকটা বাড়ির ছাদে আমার বা তোমার পৃথিবীর সবথেকে প্রিয় মানুষটা রয়েছে, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, বা আমাদের সন্তান হতে পারে। দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ের তলায় আগুন জ্বলছে, আর এই বিল্ডিংয়ের মাথায় আমি রয়েছি, আর আমাকে আমার মেয়ে ডাকছে, বাবা তুমি না আসলে আমি বাঁচবো না, আর আমি দেখছি আগুনটা খুব ফাস্ট যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, তোমার আমার এরকম সিচুয়েশন হলে আমরা সেম সিচুয়েশনে উইদাউট এনি জিমন্যাস্টিক নলেজ আমরা যাব না যাব না? অবশ্যই যাব। শুধু যাব না, আমাদের কনভিকশান এত থাকবে যে আমার মেয়ে বা আমার মায়ের কিচ্ছু হতে পারে না, আমি সেভ করব। এবার এটাকে সায়েন্টিফিক ওয়েতে ফিরে আসি রিয়েল লাইফে। আমরা যখন কোনো মুভি দেখে মোটিভেটেড হই, সেটা ফর দ্য টাইম বিং হয়, তার কারণ মোটিভেশন ধরে রাখাটা একটা আর্ট। আর সেই মোটিভেশন ধরে রাখা আর মোটিভেট হওয়া দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মোটিভেটেড হওয়া যে কোনো ঘটনা, যে কোনো সিচুয়েশনে আমাদের এইভাবে মোটিভেট করে দিতে পারে, কিন্তু মোটিভেটেড কনসিস্টেন্সি থাকার জন্য সবার আগে এখানে একটা পিকচার দরকার, যে আমি যে কাজটা করছি এই কাজটা কেন করছি, আর এই কাজটাকে যদি আরও ভালোবেসে করি তাহলে আলটিমেট অ্যাচিভমেন্ট আমার কী হবে। ইটস নট ইন সেন্স অফ মানি, ইন সেন্স অফ কোনো পোস্ট, ইন সেন্স অফ ইমোশনাল ফিলিংস। সেই ইমোশনাল ফিলিংসটার ভ্যালু কিন্তু প্রচুর, যে কারণে বলা হয়, আজকের দিনে না বহুদিন ধরেই বলা হয়, আইকিউ এর একটা লিমিটেশনস আছে, 2 থেকে 4% চেঞ্জ করা যায়, কিন্তু যে কোনো মানুষের এসকিউ আর ইকিউ নিয়ে যদি কাজ করা যায় সেটা মোর দ্যান 85% অবধি চেঞ্জ করা যায়। মানে কোনো একটি ছেলে বা মেয়ের এসকিউ বা ইকিউ খুব লো, তাকে কিন্তু ট্রেনিং দিয়ে 94% অবধি নিয়ে যাওয়া যেতে পারে, এবং জীবনে তার জন্যই সে হয়তো প্রচুর সফল হতে পারে। সো আইকিউ অ্যান্ড ইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় তোমার যে প্রশ্নটা, আমরা মোটিভেশন ধরে রাখতে পারি না বিকজ আমাদের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা খাওয়াতে লাগে, ঠিক সেরকম আমাদের লাইফে যেটা লাগে সেটা আমরা মিস করে যাই। আমি যদি তোমাকে একটু কোশ্চেন করি, যেন ধরো তুমি আমার পডকাস্টে এসছো আর আমি তোমাকে প্রশ্ন করছি, যে জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দাও। এবার আমি যদি বলি যে কোনো খাবার আমরা যে খাই, সেই খাবারে এমন 2টো ইনগ্রিডিয়েন্টের নাম বলতে হবে যে ইনগ্রিডিয়েন্টের জন্য খাবারের টেস্ট হয়। যে কোনো খাবারে যে কোনো একটা থাকে, কিন্তু তাকে কখনো রেকগনিশন দেওয়া হয় না। নুন। ভেরি গুড। সল্ট এবং সুগার। কিছু কিছু মিষ্টিতে যেরকম সুগার দেওয়া হয়, কিছু কিছু মাংস বা কিছু কিছু তরকারিতে অনেক সময় নুন এবং চিনি দুটোই ইউজ করা হয়।
কিন্তু আজ অবধি কখনো আমরা কোনো মানুষকে দেখিনি আমাদের লাইফেও আমরা নুন চিনিকে রেসপেক্ট দিয়েছি বা খাওয়ার পর বলেছি উফ কী সুন্দর নুন দিয়েছো, বলি না এখন। ঠিক সেরকম আমরা কনসিস্টেন্টলি যে মোটিভেশন ধরে রাখতে পারি না, তার সব থেকে বড় কারণ যে কোনো মোটিভেশন ধরে রাখার জন্য রিজনিং থাকাটা খুব দরকার, একটা বড় রিজন দরকার। আমার কাছে ক্লিয়ার আমি আইপিএস হবো, আমার কাছে ক্লিয়ার আমি ইউপিএসসি দেবো, আমার কাছে ক্লিয়ার আমি কোনো একটা এক্সাম দিয়ে কোনো একটা কিছু অ্যাচিভ করবো, আমার কাছে ক্লিয়ার আমি কেন কাজটা করছি। কিন্তু সেই ক্লিয়ারের পরের স্টেপ হচ্ছে সেই মোটিভেশন ধরে রাখার জন্য তোমার কাছে রিভিউ অ্যান্ড প্রিভিউয়ের কনসেপ্ট আছে নাকি। ফর এক্সাম্পল, তুমি ডিসাইড করলে 1 বছরের মধ্যে তুমি একটা টাকা জোগাড় করবে, করে তোমার পছন্দের একটা মার্সিডিজ, বিএমডাব্লিউ, পর্সে বা এই ধরনের গাড়ি বা টেসলা, ইন্ডিয়াতে ফার্স্ট যখন টেসলা মার্কেটে আসবে প্রথম টেসলাটা তোমার বাড়িতে থাকবে, অথবা প্রথম 1000 টেসলার মধ্যে তোমার বাড়িতে একটা থাকবে। এবার ওই টেসলার ছবি যদি তোমার সামনে লাগানো থাকে এবং সেখানে যদি তুমি একটা ইমাজিনারি ডেট বসিয়ে এবং তার পাশে একটা এরকমভাবে ভিশন বোর্ডের মতন তুমি বক্স ঘর কেটে রাখলে, এবং সাপোজ তোমার 450 দিন পরে তোমার একটা 4 হুইলার কেনার ইচ্ছা যেটার দাম 35 লাখ এক্সাম্পল। এবার ওই 35 লাখের জন্য তুমি 3 বছর ওয়েট করবে। সেই 3 বছরটা যদি একটা গ্রাফে লিখে, গ্রাফ মানে একটা কাগজের মধ্যে ঘর কেটে কেটে লিখে, সেখানে 300 দিন বা 400 দিনের যে ডেটটা, আজকে যখন দিনটা শেষ হবে তোমাকে ওই 400টা কেটে নিজেকে নিজে বলতে হবে অনলি 399 days left, I have to prepare myself within this 399, I have to manage that money. আমি সেই টাকাটা অ্যারেঞ্জ করবো যে কারণে গাড়িটা কিনবো। সো সেটার জন্য আমি কতটুকু অ্যাক্টিভিটি নিয়েছি যেটাতে আমাকে আমার লক্ষ্যের দিকে এগোতে দিয়েছে। যেরকম রিভিউ করা, আমি একটা রুটিন বানালাম। হয়তো তুমি এই প্রশ্নটা করতে, প্রশ্নের আগেই আমি উত্তর দিয়ে দিচ্ছি যে রুটিন তো সবাই বানায়, কিন্তু রুটিন কেন ফেল করে। ঠিক এইটার সাথে রিলেটেড যে মোটিভেটেড তো হলাম, ধরে রাখতে পারলাম না কেন। সব কিছুই না একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ বলা হয়। ডিসিপ্লিন অ্যাপ্রোচ মানে আমার কাছে যদি আমার রুটিনটা পুরো পরিষ্কার ক্লিয়ার থাকে যে সকালবেলা আমি 5:30, 4:30, 4টে, 3:30 যে সময় আমি উঠবো, সেই সময় থেকে রাতে শুতে যাওয়া অবধি এক্স্যাক্টলি ঘড়ি ধরে কখন কি করব। এবং এই অ্যাডভান্স প্ল্যানিং রাখার সাথে সাথে প্রত্যেক 3 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর আমি যদি প্রিভিউ চেক করি, চেক মানে 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা। এরকমভাবে আমি আমার চেকিং লিমিটে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম যে আমি 6টা থেকে 8টা ডিসাইড করেছিলাম 20টা অঙ্ক অ্যাটেম্প নেবো, বলছি না 20টা অঙ্ক পারবো। এবার দেখা গেলো 6টা থেকে 8টায় আমি 18টা অঙ্ক অ্যাটেম্প নিয়েছি, 2টো করতে পারিনি। রিজন ইজ সামথিং এলস। এবার আমি যখন ওই 2 ঘন্টা বাদে মোবাইলে একটা অ্যালার্ম থাকবে বা আমার ঘড়িতে একটা অ্যালার্ম থাকবে, যেই অ্যালার্ম বাজবে 3 মিনিটসের ব্রেক নিয়ে আমি ডায়েরিতে লিখে রাখবো আমি কিন্তু আধ ঘন্টা পিছিয়ে আছি, কেননা আগের পড়াটা হয়নি। সো আমাকে এরপরের যে 2 ঘন্টা আছে তার মধ্যে কিন্তু কিছুটা হলেও টাইমকে কী করতে হবে, রিকভার করতে হবে। গাড়ি চালানোর মতো বর্ধমানে গিয়ে পৌঁছেছি, আরও সামনের দিকে যাব, কিন্তু ঘড়ি ধরে দেখছি আমার দেরি হয়ে যাবে, কেননা আমি 80 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালাতে পারছিলাম না। এবার আমার রাস্তাটা যেটা আছে সেখানে 120তেও চালালে স্পিড লিমিট নেই, 200তেও চালাতে পারি যদি আমার এবিলিটি থাকে। তাহলে যে মোমেন্টে আমি 120তে চালাচ্ছিলাম আমি 1 ঘন্টা বাদে 120 পৌঁছাচ্ছিলাম। এবার সেটাই যদি আমি 200-250তে চালাই তাহলে কি ঘটনাটা ঘটলো, ওই একই ঘন্টায় আমি আরও বেশি কভার করলাম। তার মানে আমার চোখের মধ্যে, মনের মধ্যে সব সময় যেন একটা সে মিউজিক হয় না, মিউজিক্যাল ভয়েসের মতন টুং 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 বাজতে থাকে। আমি কি আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি, আমি কি আমার অ্যাক্টিভিটিগুলো করছি, যে অ্যাক্টিভিটি করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। সো এটা ব্রেনের মধ্যে ইনস্টল করতে, ইটস লাইক এ মেন্টাল মেকআপ। মোবাইলে যদি সফটওয়্যার ইনস্টল হয়, মাইন্ডে কেন সফটওয়্যার ইনস্টল হবে না। সো মাইন্ডের সফটওয়্যার মানে মাইন্ডসেট। সো সেই মাইন্ডসেটের মধ্যে আমার একটা প্ল্যান থাকবে যে আমি প্রত্যেক দিন কী করব, যে কারণে প্রত্যেক মাসের শেষে আমি এই জিনিসটা অ্যাচিভ করবো, হোয়াট এভার দ্য থিংস। আর মাসের শেষে যদি আমি এই জিনিসটা অ্যাচিভ করি তাহলে বছরে কী করে করব। এটা যদি চোখে যেদিকে তাকাবো সেদিকেই যদি এরকম একটা গ্রাফ থাকে, গাড়িতে আছি, বাইরে আছি, যেখানেই আছি, দরকার হলে মোবাইলের মধ্যে স্ক্রিন কভার ওটা বানিয়ে লিখে দেবো। তার মানে অটোমেটিক্যালি আমি সেলফ মোটিভেটেড হলাম। আর সেলফ মোটিভেশন থেকে ওই যে মোটিভেশন ড্রপ করছে সেটা আর করবে না। মোটিভেশন ড্রপ করার সবথেকে বড় রিজন, আই ডোন্ট নো দ্য মিনিং অফ সল্ট, দ্য মিনিং অফ সুগার, বাট এটাকে গুরুত্ব দিতেই হবে। বিকজ তোমার নিজের সাথে নিজের রিলেশনশিপের উপরে ডিপেন্ড করবে তুমি সময়কে কী ভ্যালু দিচ্ছ। আবার ওই ডিসিশনের ব্যাপারটাই ফিরে আসি, আমি একটা অন্য দিকে চলে গেছিলাম। ডিসিশন নিলাম ধরুন, তারপর অনেক সময় হয় আমরা ফেল হই, রিজেকশন আসে লাইফে। অনেকে রিজেকশনটাকে ডিল করতে পারে না। ওকে, তো এই রিজেকশনটাকে ডিল করবো কী করে? এটা একটু আগে যাই, কথাটার আগে, কেননা ডিসিশন নিলামের ওই জায়গাটাতে যাই।
তাহলে মানে একটা বাড়ি তৈরি করলাম 4 তলার, কিন্তু বাড়িটা 1 তলা তৈরি করার পরেই দেখা গেল কিছু প্রবলেম এসছে। তো আমরা চলে যাই সেই বাড়ি তৈরির সময়ের কথাতে। ঠিক সেরকম ডিসিশন নিলামের জায়গাটায় আসলাম। ফার্স্ট থিং, যে কোনো ডিসিশন নেওয়ার সময় তোমার আগে একটা প্রশ্ন ছিল খুব ইউনিক, যে ডিসিশন আমি কী করে বুঝবো আমি ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমি জানি না তোমাকে বলেছি কি না, যে আমার এক গুরু, আমার টিচার আমাকে নতুন করে ভাবতে সাহায্য করে, আমাকে শেখান যে ভাবাটাও একটা আর্ট। সেটা যদি ডাইরেক্টেডভাবে তুমি যদি একটু এডুকেট হয়ে ভাবো, এডুকেট মানে নিজেকে কী ধরনের প্রশ্ন করবে যা থেকে তোমার মনের মধ্যে একটা বেশ সুন্দর একটা ব্রড স্পেস তৈরি হবে। আর নিজেই যদি নিজেকে ভুলভাল প্রশ্ন করো তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। সো যে কোনো ফিল্ডে ডিসিশন নেওয়ার সময় দুটো জিনিস করাটা খুব দরকার। তারপরে হচ্ছে ডিসিশন নেওয়ার ফেলের কথা, যে আমি ডিসিশনটা নিচ্ছি কিসের বেসিসে নিচ্ছি, পুরোটাই কি নিজের বুদ্ধিতে নিচ্ছি, পুরোটাই কি আমি আমার বন্ধু বান্ধবীর ডিসিশনে নিচ্ছি, পুরোটাই কি আমি বাবা মার মতন করে নিচ্ছি, পুরোটাই কি আমি যে ফিল্ডে যে পিএইচডি মাস্টার মানে তথাকথিত পিএইচডি না বাট হিউজ এক্সপিরিয়েন্স আছে তার বুদ্ধি নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কিছু কিছু পার্সোনাল ডিসিশান আমরা কাউকে শেয়ার করতে চাই না, আমরা মনে মনে নিয়ে নিই। ঘুরিয়ে যদি এভাবে দেখা যায়, অনেক সময় কি হয়, আমরা যখন পার্সোনাল ডিসিশান নিই আমরা খুব মোটিভেটেড থাকি অথবা খুব ইমোশনাল থাকি। যে কারণে বলা হয় 4টে সিচুয়েশন কখনো কোনো ডিসিশান নিতে নেই, এবং এই 4টে সিচুয়েশনে ডিসিশান নিলে প্রবাবিলিটিতে দেখা গেছে ফেলিয়ার হওয়ার চান্স বেশি। এটা একটা হার্ভার্ডের রিসার্চ, রাইট? এটাকে বলা হয় হল্ট, HALT। আমরা যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকি, হাংরি, তখন যদি কোনো ডিসিশান নিই প্রবাবিলিটি ভুল হতে পারে, বিকজ আমার ব্রেন যে পরিমাণ যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করছে না। ফর অ্যাংরি, আমরা যখন প্রচণ্ড রেগে থাকি তখন জেনারেলি আমরা কিছু ব্রেনের যে আমরা বলি না ব্রেন কেমিক্যাল, তখন ঠিক সেইভাবে বিহেভ করে না যেটা নর্মাল সিচুয়েশনে বিহেভ করে। একটা মানুষ যে কোনো দিনও রাগে নিয়ে হঠাৎ করে সে রেগে গেছে, এবার কি হয়, অঙ্ক কী বলে, সে যদি রেগে গিয়ে যে স্টেপগুলো ফেলবে প্রবাবিলিটিতে দেখা যাবে সে রিয়েল লাইফে এরকম কোনো ড্রাস্টিক স্টেপ নেয়নি যেটা হয়তো এখন নিল। তার মানে একটা হলো হাংরি, আরেকটা হলো অ্যাংরি। এল ফর লোনলিনেস, যখন খুব একাকিত্ব বোধ করছি, খুব মন খারাপ, সে ফর এক্সাম্পল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইস্যুস, তখন মনে হলো একটু হাত কেটে নিই, তখন মনে হলো একটু ঝাঁপ দিয়ে নিই, তখন মনে হলো যাই ওই বান্ধবীটা আমাকে তখন বলেছিল, তখন না বলেছি ওকে হ্যাঁ বলে দিই। বা কেউ হয়তো বললো যে আমি ওই সাবজেক্ট পড়তে যাইনি, ও আমাকে রিজেক্ট করলো, তাহলে আমি ওকে অ্যাকসেপ্ট করে নিই। বোঝাতে পারছি? এবং সেটা আরেকটা ভুল সময়, যে ওই সময় আমি অনেক বেশি উৎফুল্ল হয়েছিলাম। আরেকটা বড় জিনিস, টায়ার্ড, ফিজিক্যালি মেন্টালি ইমোশনাল টায়ার্ড হলেও অনেক সময় এটা করি। ডিসিশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড আসে কমিটমেন্ট, আসে তো, আমরা বলি না কমিটমেন্ট। কমিটমেন্ট নিয়ে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি, কখনো প্রচণ্ড খুশি হয়ে কোনো সময় কমিটমেন্ট করবে না। সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা পার্সোনালের ক্ষেত্রেও হতে পারে। যেরকম আমরা যখন প্রচণ্ড খুশি থাকি সেই সময় যদি আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাদেরকে কিছু চায়, আমাদেরকে কিছু অ্যাপ্রোচ করে, আমরা বুঝে না বুঝে অনেক সময় হ্যাঁ বলে দিই, এবং পরে দেখা যায় সেটাই খুব ভারী হয়ে যায়। তার কারণ সে উল্টো দিকের মানুষটা বলে তুমি তো বলেছিলে দেবে, কেন দেবে না। একটা ছোট্ট এক্সাম্পল, আমি একটি চেম্বারে বসি, সো চেম্বারের যিনি ওনার, আমি জানি না তিনি এই ভিডিও দেখে আমাকে তাড়া করবে কি না, বাট ট্রু স্টোরি বলতে আমার লজ্জা লাগে না। তিনি আমার চেম্বারে, আমার মানুষজন আমার কাছে আসছে, তারা বেরিয়ে গিয়ে বলছে এত ভালো লাগে। উনি বসে বসে মাঝে মাঝে দেখে আমার সম্পর্কে প্রশংসা। তো এরকম 2-3 দিন প্রচুর মানুষের প্রশংসা শুনে একদিন এসে বলল, মৃণালবাবু আপনি একদম চিন্তা করবেন, এটা আপনার বাড়ি মনে করবেন, টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, আপনি পুরোপুরি ইউজ করুন। মানে এত খুশি, আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটা এরকম করে টাকা নিয়ে আর এখন এত খুশি। আমি বললাম নিশ্চয়ই এটা ঘুরবে আমার দিকে, কোনো না কোনো দিন একদিন বিগড়াবে, আবার উল্টাবে। আমি জানি আমার মেন্টাল মেকআপ, আমি নর্মাল বিহেভ করছি। রিসেন্ট একটা ঘটনা, একদিন আমার রাত 1:30 অবধি চেম্বার চলেছে। আই এম সরি টু সে, রাত 1:30 কেন, এত লোক, প্রত্যেকেই বক্তব্য আপনার কাছে সেই ম্যাজিক কাঠিয়ে আছে যেটা দিয়ে আপনি একবার শুনেই প্রবলেম সলভ করে। আমার কাছে কিন্তু এরকম নেই। মানুষের বিশ্বাস, এরকম অনেক জিনিসের উপর বিশ্বাস থাকে না, তো সেই বিশ্বাস নিয়ে তারা বসে আছে। এবার সেই ভদ্রলোক যে কোনো কারণে সেদিন গেছে বিগড়ে, কেননা সে বাড়ি যেতে পারছে না, বিকজ যে থাকে সে রাত 1:30 অবধি ডিউটি করতে রাজি না, সে 10টার সময় চলে গেছে। 1:30টার সময় যখন যাচ্ছি তখন সে এমন বিহেভ করলো,
আমি মনে মনে তখন হাসছিলাম, কিন্তু আমি ওনাকে বুঝতে দিইনি যে আমি বুঝতে পারছিলাম যে এই রিফ্লেকশনটা কেন আসছে না। মানে আরেকটা কথা, ডিসিশান নেওয়া, আর ডিসিশান নেওয়ার পরে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ধাক্কা খাওয়া। বোঝাতে পারছি? যেটা তোমার অ্যাকচুয়াল প্রশ্ন ছিল। আমি একটু বিভিন্ন রকমভাবে উত্তরগুলো দিচ্ছি যাতে আমাদের শ্রোতারা জিনিসটাকে একটু রিয়েলিটির সাথে কানেক্ট করতে পারে। ডিসিশান নেওয়ার পর ডিসিশানে ধাক্কা খেয়ে হয়তো দেখা গেল পরীক্ষার ক্ষেত্রেই কেউ একজন ডিসাইড করেছে যেই মেন্স মানে একবারে আইআইটি হলেই পড়াশোনা করবে। আমার একটি স্টুডেন্ট আমার কাছে এসেছিল, তার বক্তব্য ছিল আমি এইমস হলে তবেই পড়াশোনা করব, না হলে পড়াশোনা করব না। আমি যত তাকে ব্যাপারটাকে সিম্পলিফাই করার চেষ্টা করেছিলাম যে এইমস ইজ নট ইম্পর্টেন্ট, এইমস ইজ এ বাই প্রোডাক্ট অফ ইউর প্র্যাকটিস, বাই প্রোডাক্ট অফ ইউর প্রসেস। তুমি তোমার পড়াশোনাটাকে ভালো করে মন দাও, তুমি যে বাড়িতে মক টেস্ট দিচ্ছ সেটাকে তুমি এনজয় করো, তোমার মেইন ফোকাস থাকবে তুমি প্রত্যেক দিন যে হোমওয়ার্কটা করছো সেই হোমওয়ার্কের সাথে তোমার লাইফের অবজেক্টিভ ক্লিয়ার কিনা। সে একদিন দুদিন ঠিক থাকতো, আবার তার মাথায় ঘুরতো এমসি দিতে হবে, এমসি দিতে হবে। আমি যতটুকু জানি সে 6 বার অ্যাটেম্প নিয়েও অ্যাচিভ করতে পারেনি, তার কারণ তার ফোকাস ছিল গোল ওরিয়েন্টেড। সো একটা মানুষ যখন প্রথমেই গোল ওরিয়েন্টেড হয়ে যায় সে প্রসেস ভুলে যায়। যেরকম একটি প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার হোক, ফুটবল প্লেয়ার হোক, সে ফর এক্সাম্পল একজন ফুটবল প্লেয়ার, তার সামনে একটা বল রাখা আছে, পেনাল্টি কিক, তারা 2 গোলে হারছে, রাইট? এই পেনাল্টি কিকটা পেয়েছে 5 মিনিট আগে। সে যদি এখন থেকে ভাবতে থাকে যে এই গোলটা যদি মারি তাহলে একটা গোল কম হবে, হাতে থাকবে 4 মিনিট, আর ওই 4 মিনিটে যদি আরেকটা গোল মারি তাহলে আমাদের হাতে থাকবে 2 মিনিট, ওই 2 মিনিটে যদি আবার একটা গোল মারি তাহলে ম্যাচ জিতবে। এইটা ভাবতে ভাবতে সে যদি পেনাল্টি মারতে যায়, প্রবাবিলিটিতে দেখা গেছে সে পেনাল্টি মিস করবেই। তার কারণ সে আগে থেকেই ভেবে নিয়েছে এটা গোল হয়ে গেছে, এটার পরে কি করব। রিসেন্ট আইপিএলে আমার 4 জন স্টুডেন্ট ডিফারেন্ট টিম থেকে খেলছে, যারা সোকল আজকের দিনের ইন্ডিয়া প্লেয়ার। তাদের একই ঘটনা ঘটেছে, 2টো ম্যাচে অসম্ভব ভালো রান করেছে এবং বাকি 2-3টে ম্যাচে তার পারফরম্যান্স এতটাই পুয়ার, 0তে 0, মানে 1 বলের মধ্যে আউট হয়ে গেছে। তো আমি যখন রিভিউ করা শুরু করলাম যে কেন এই একই জিনিস ঘটেছে, সবার ক্ষেত্রে একই রিপ্লাই এসছে। কেউ কাউকে চেনে না যে আমি প্রত্যেককে ট্রেনিং করাই, আমার ক্ষেত্রে প্রত্যেকে সেম, কিন্তু ওরা কেউ জানে না আমি কাকে কোথায় ট্রেনিং করাই। সো ব্যাপারটা যেটা হয়, ধরুন আপনি ব্যাট করছেন একজন স্পিড বোলারের বলে, রাইট? পরে হয়তো কেউ স্পিন বল আসবে, আপনি লাস্ট বল মানে ওভারের লাস্ট বলে আপনি নেমেছেন, তার কারণ তার ঠিক আগের বলে আপনারই কোনো বন্ধু বা সতীর্থ আউট হয়েছে। আপনি ব্যাট খেলছেন, মানে এরকমভাবে ক্রিজে ঠুকছেন যে এইবার বলটা আসবে, খেলবো। অনেকেই আগে থেকে ভেবে নেয় এই একটা বল তো কোনো রকমে ঠুকিয়ে দিই, পরের ওভারে ছক্কাই ছক্কা। মানে ফোকাসটা কিন্তু ওই বলে নেই, ফোকাসটা হচ্ছে পরের ওভারে ছক্কা মারবো, এই বলটা আমি কীভাবে খেলবো এটা না ভেবে যখনই ওইভাবে ভাবছে বোল্ড হয়ে যাচ্ছে। আরেকটা মজা হয় যখন আপনি অপোনেন্টকে ফেস করছেন, অনেকে প্রি অকুপাইড মাইন্ডসেটে থাকে। প্রি অকুপাইড মানে এই প্লেয়ার আগে 3 বার খেলেছে, 3 বারই তার ক্ষেত্রে বোল্ড হয়েছে, তো তখন খেলতে নেবে মাথায় এটা ঘুরতে থাকে, এই রে এই আমার পড়লো, এবারও তো সেই একই বল করবে, এবারও আমি বোল্ড হব। মানে বল ছাড়ার আগেই তার বিলিফ সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে যায় এবং সব সময় সে বলতে থাকে এবার মনে আউট হবে, এবার মনে আউট হবো, মানে আউট না হলেও সে আউট হবে। এক্সাম্পল দিই, আমাদের প্রত্যেকের সাথে ঘটেছে, আপনার পছন্দের দামি একটা জামা পরে আপনি বেরোচ্ছেন আর বারবার নিজেকে বলছেন এই জামাটা যেন কোনো খোঁচা না লাগে, এই জামাটায় যেন কাদা না লাগে, আজকে যেন বৃষ্টি না হয়। আপনি দেখুন 3টের মধ্যে কোনো একটা জিনিস হয়েছে, জামাটা খোঁচা খেয়েছে অথবা বৃষ্টি পড়ে কাদার টুকরো বা কাদার কোনো কণা লেগেছে। এটা কেন হয়? আমরা অ্যাট্রাক্ট করি। এটা অ্যাকচুয়ালি ঘটার কথা নয়, বিকজ উই অ্যাট্রাক্ট দ্য সিচুয়েশন। আমরা ঠিক যেটা ভাবি ইউনিভার্সাল রিয়েলিটি সেটাই আমাদের সাথে করিয়ে দেয়। তো অনেক সময় কী হয়, ডিসিশান নিয়ে ফেল করলাম, এবার তারপরে আমাকে দেখতে হবে আমি যে ফেল করলাম কেন ফেল করলাম, আমার অ্যানালিসিসটা আমি নিজে করলে ততটুকুই করতে পারবো যতটুকু আমি জানি। তাহলে কি করা উচিত? আমার থেকেও এক্সপার্ট কেউ, তার কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত আমি কেন ফেল করলাম। আই এম সরি, এখন যে কথাটা বলবো আজকের জেনারেশনরা হয়তো শুনে হাসবে, মানে প্রেম করতে গিয়ে কাউকে ফাঁসাতে পারলাম না, এটাকে ফেইলিওর করার কথা বলছি না, আমি এই ধরনের এক্সাম্পল দিচ্ছি না। আমি বলছি জীবনে সফল হওয়ার ক্ষেত্রে বা একটা বিরাট বড় ডিসিশান নিতে চলেছি যে আমি আমার ফিউচারে দেশে পড়াশোনা করব, বিদেশে পড়াশোনা করব, মানে একজন কেরিয়ারিস্টিক স্টুডেন্টের জন্য আমি কিন্তু বলছি, আমি কিন্তু জাস্ট ফর সেক, মানে মজা ফ্যাকা, মানে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলো রকের ভাষা, মানে জাস্ট আড্ডা মারার জন্য কিন্তু বলছি না এগুলো। ডিসিশান মানে সেই ধরনের ডিসিশান যেটা তোমার লাইফকে 0 থেকে তোমাকে হিরো বা 0 থেকে তোমাকে হিরোইন বানাতে পারে।
ফেল করতেই পারো, ফেলে কোনো প্রবলেম নেই, কিন্তু ফেল করার পর তুমি যদি নিজেকে রিকানেক্ট করে আইডেন্টিফাই করতে পারো এক্স্যাক্টলি কোন কারণের জন্য ফেল হয়েছিল, বিকজ ইট ইজ নট অলওয়েজ ইউ আর ফেইলিং ডিউ টু ইয়োর মিস্টেক, সামটাইম ইয়োর থিঙ্কিং প্যাটার্ন অলসো রং অন দ্যাট সিচুয়েশন। সেক্ষেত্রে থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করতে হবে, অথবা আপনি যখন পরীক্ষাটা দিয়েছিলেন বা আপনি যখন অ্যাটেম্পটা নিয়েছিলেন, হতেই পারে তখন এমন কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ছিল যেটার উপর আপনার কন্ট্রোল নেই। তো সেক্ষেত্রে আপনার একটু ডিসকাস করা উচিত আপনার থেকে আপনার এক্সপার্ট পিপলদেরকে, তারা নিশ্চয়ই আপনাকে গাইড করবে। আমি এবার একটা জিনিস জিজ্ঞেস করি, কোথাও একটা যেহেতু আমাদের চ্যানেল অনেকটা মাইথোলজিক্যাল, আমি ওর জন্য আমি জিজ্ঞেস করছি, ধরুন আমি একটা জায়গায় কোথাও সুযোগ পেলাম, ওকে, এই সুযোগটা কে দেয়, আমার কর্ম না আমার ভাগ্য? প্রথম কথা হচ্ছে আমি সব কিছুরই একটু আগে যেতে চাই, ফাউন্ডেশনে যাই। সুযোগ জিনিসটা কি? সুযোগ জিনিসটা একটা সিচুয়েশন, একটা ইনসিডেন্ট তোমার আমার সামনে তৈরি হচ্ছে। এবার তুমি কি করে বুঝবে এটা সুযোগ, সেটা ডিপেন্ড করে আমাদের ম্যাচুরিটির উপর। যেরকম একটি ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে এবং টিচাররা বলছে এই পরীক্ষাটা যারা ভালো করে দেবে তারা সিলেকশন পেতে পারে, আমাদের স্কুল থেকে 2 জন সিলেকশন পেতে পারে যারা ভবিষ্যতে অন্য স্কুলে আরও বেটার পারফর্ম করবে বা বিদেশে স্কলারশিপ পেতে পারে। সো ছেলেটা যখন পরীক্ষা দিতে যাবে তার মাইন্ডসেট করেছে, সে যখন পড়াশোনাটা শুরু করলো প্রচণ্ড সিরিয়াসলি, মানে তার মাথায় ঘুরছে ওই 2টো স্টুডেন্টের মধ্যে যদি আমি একটা স্টুডেন্ট হতে পারি আমার জীবনটা খুলে যাবে, এবং প্রত্যেকটা মোমেন্টে 1টা মিনিটও সময় নষ্ট করলো না, সে নিজেকে প্রিপেয়ার করলো, রাইট? আরেকজন দেখা গেল ঠিক একই সিচুয়েশনে ভাবছে না 10,000 ছেলেমেয়ে পরীক্ষা দেবে, মাত্র 2টো সিট, এই প্রিপারেশন নিয়ে কী লাভ, পড়ি হলে পেলাম, না পেলেও কোনো অসুবিধা নেই, এরপরে তো আরও অপরচুনিটি আসবে। তার মানে একজন পসিবিলিটি থিঙ্কিং দিয়ে সিচুয়েশনটাকে দেখলো, এবং সে তার বাবা মাকে যখন বলল যে আমি কি চান্স পাবো, তার বাবা মা বললো তোমার চান্স পাওয়াটা তোমার কন্ট্রোলে নেই, তোমার অনেস্টির ওপর কন্ট্রোল, তোমার নিজের ওপরে বিশ্বাসের ওপর কন্ট্রোল। তোমাকে যখন টিচার বলেছে তুমি তোমার 100% এফোর্ট দাও, তুমি সেটা ফলো করো। তো দেখা যাচ্ছে একটি ছেলে মেন্টালিটির জন্য সে চান্স পেলো, আরেকটি ছেলের মেন্টালিটির জন্য হয়তো জানা জিনিস ছিল কিন্তু সে ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য চান্স পেলো না। আমি সব কিছুকেই উত্তরগুলো আমি ট্র্যাডিশনাল ওয়েতে দিতে পছন্দ করি না, আমি সবসময় একটু অন্যভাবে ভাবি এবং সেই ভাবনার উত্তর দিয়ে এই উত্তরটাকে দিই যে আমাদের কর্মের ফল না আমাদের কি বলেছিলেন ভাগ্য। সো ভাগ্য জিনিসটা কি সেটা নিয়েও যদি একটু ব্যাখ্যা করি, তার আগে চলে আসি একটা গল্পতে। এক দেশের এক রাজা, সে অনেক দিন ধরে ভাবছে যে আমার দেশের পরবর্তী রাজা কে হবে, তার কারণ সেই রাজা বিয়ে করেনি। সে যখন তার মহাগুরুকে গিয়ে বলল যে আমি চাই আমার দেশের রাজা আমার দেশের মধ্যে থেকে আসুক, মহাগুরু বললেন আমার কাছে একটা আইডিয়া আছে, তুমি এটা অ্যাপ্লাই করো, তুমি জেনুইনলি সেই ছেলেকে পাবে যে ছেলে দেশের যোগ্য রাজা হতে পারে। রাজা আর মহাগুরু কিছু আলোচনা করার পর তারা ঢেড়া পিটিয়ে সারা দেশে অ্যানাউন্স করে দিল যে মহারাজা দেশের মধ্যে থেকেই রাজা সিলেক্ট করবে। তার জন্য প্রত্যেকটা বাচ্চা যাদের বয়স 10 বছর থেকে 14 বছরের মধ্যে তাদেরকে মহারাজা আদেশ দিয়েছে প্রত্যেককে মহারাজার দরবারে এসে হাজির হতে হবে। এই কথা শুনে প্রত্যেকটা বাবা মা যেরকম খুশি, সেই গ্রামের এক গরিব বাবা মা ছিল যাদের ছিল সামান্য একটা বিজনেস, সেই বিজনেসটা হলো হাঁড়ি তৈরি করা, হাঁড়ি টপ তৈরি করা। বেশ এই অ্যানাউন্স শুনে সব বাচ্চা গেল, কিন্তু ওই বাচ্চাটি এতটাই লাজুক ছিল সে যেতে চাইল না। মহারাজার আদেশ, বাচ্চাটা যদি ফেল করে কোনো শাস্তি হতে পারে এই ভেবে বাবা মা বাচ্চাটিকে বলল তুমি যাও, মহারাজা যদি জানতে পারে তুমি যাওনি তাহলে কিন্তু চরম শাস্তি হবে। এই কথা শুনে সেই বাচ্চাটি যথারীতি গেল, একদম লাস্টে গিয়ে দাঁড়ালো। মহারাজা আর গুরুদেব ও দূর থেকে দেখছে, সবার হাতে কিছু একটা দিচ্ছে আর কানে কানে কিছু বলছে, সবাই হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। যখন ওর সময় আসলো, গুরুদেব তাকে ডেকে ওর নাম জিজ্ঞেস করলো, আর মহারাজা বলল তোমাকে একটা বীজ দিচ্ছি, বীজ যেটাকে ইংলিশে বলা হয় সিড, এটা নিয়ে বাড়ির থেকে তুমি যদি পারো একটা টব কিনবে বা একটা হাঁড়ি নেবে, তার মধ্যে মাটির মধ্যে এটাকে পুঁতে 6টা মাস রোজ জল দেবে। 6 মাস বাদে এই গাছটা যত দেখতে সুন্দর হবে এবং যত রক্ষণাবেক্ষণ করে যত এর পাতাগুলো সবুজ হবে, তার উপরে ডিপেন্ড করবে কে হবে দেশের রাজা। এই কথা শুনে সে তো খুব আনন্দ পেল, কিন্তু তার প্রকাশটা কম ছিল, একটু ইন্ট্রোভার্ট ছিল। সে বীজটা নিয়ে বাবা মায়ের কাছে এসে বলল যে এই হলো সেই বীজ যেটা থেকে হতে পারে আমি রাজা। সেই ভদ্রলোক মানে ওই বাচ্চাটির বাবা এবং মা বলল অবশ্যই
তারা যখন বাইরে গেল, গিয়ে দেখলো তাদের হাঁড়ি তাদের দোকানে অনেক বিক্রি হওয়া শুরু হয়েছে। তার কারণ প্রত্যেকেরই সেই হাঁড়ি বা টব লাগবে। সো সেই ভদ্রলোক মানে বাচ্চাটির বাবা বলল, দেখো আমাদের বাড়িতে আর একটাই ভাঙা একটা হাঁড়ি পড়ে আছে, যার বিভিন্ন জায়গায় ফুটো আছে। তুমি চিন্তা করো না, সেটা আমি কাল সকালের মধ্যে ঠিক করে দেবো, আর সেটার মধ্যেই তুমি মাটি দিয়ে বীজটা লাগাও। মহারাজা যা বলেছে তাই করো। তো যথারীতি পরের দিন সবাই যে যার বাড়িতে টব নিয়ে ব্যস্ত। এই ছেলেটিও মাথায় ঘুরছে যে আমার মাটির মধ্যে মানে বাবা যে টবটা দিয়েছে সেই টবের মধ্যে কিছুটা মাটি নিয়ে বীজটা পুঁতে সেও প্রত্যেক দিন গাছের মধ্যে জল দেওয়ার মতন ওই বীজের মধ্যে জল দিচ্ছে। উইদিন 4 ডেজের মধ্যে সে স্কুলে জানতে পারলো কোনো একটি বাচ্চা লাফাতে লাফাতে বলছে আমার গাছে 2টো পাতা এসছে। তার ঠিক 3 দিন বাদে একজন এসে বলছে আমার গাছে পাতার সাথে ফুলও এসছে। তার ঠিক 10 দিন বাদে বিভিন্ন বাচ্চা একসাথে 15 থেকে 20 জন বাচ্চা বলল আমার গাছের মধ্যে তো অলরেডি লম্বা হয়ে 3 ফুট গাছ হয়ে গেছে। এ যত শুনছে, এ বাড়িতে এসে যখন নিজের টবের দিকে তাকাচ্ছে, ও দেখছে টবের মধ্যে কোনো কিছুরই কোনো লক্ষণ নেই। বাচ্চাটি ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে তার বাবা মাকে বলছে আমি কি কোনো ভুল করে ফেললাম? সবার গাছে কিছু না কিছু হয়েছে, আমার গাছে তো কিছু হয়নি। সঙ্গে সঙ্গে তার বাবা মা বলল এটা তোমার দেখার দরকার নেই অন্যের গাছে কী হয়েছে। মহারাজ এবং গুরুদেব যা বলেছে তুমি করে যাও। এবং সত্যি ঘটনাটা শুনে সবাই আশ্চর্য হবেন। লাস্ট মানে তারপরের যে 4 মাস বা 5 মাস সবাই বলা আরম্ভ করেছে ফুল হয়েছে, ফল হয়েছে, ওর টবে কিন্তু কিছুই আলটিমেটলি হলো না। এবং যেদিন সত্যিই মহারাজা সৈন্য ঘণ্টা বাজালো বা ঢেড়া পেটালো, বলল যে মহারাজা টাইম এনাফ বলে দিয়ে সবাইকে বলেছে তাদের গাছ এবং তাদের টব নিয়ে আসতে, তার কারণ মহারাজা রাজা সিলেক্ট করবেন, আজকেই সেই ডেট। এবং সেদিন সবাই লাফাতে লাফাতে যাচ্ছে। ও বাড়ির ভেতর থেকে শুনতে পাচ্ছে সবাই, কেউ ঘোড়ার গাড়ি, কেউ হাতির গাড়ি, যার যেরকম ক্যাপাসিটি সে বড় বড় টব নিয়ে যাচ্ছে, বড় বড় গাছ নিয়ে। কিন্তু ও খালি ওর টবের দিকে তাকাচ্ছে আর লজ্জা পাচ্ছে আর কাঁদছে যে আমাকে তো মহারাজা জানতে পারলে আমাকে পুরো গলা কেটে দেবে। তার বাবা মা বলল যে দেখো অন্যেরা কে কী করেছে তোমার দেখার দরকার নেই, তুমি এই টবটা নিয়েই যাও। আর এই টবটা নিয়ে গেলে হতে তো পারে এই টব থেকেই হয়তো মহারাজা তোমাকে সিলেক্ট করতে পারে। ও বাবা মার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল তোমরা আমাকে ফালতু কথা বলে আমার মনের মধ্যে আশা জাগিও না। কাঁদতে কাঁদতেই সে টব নিয়ে বেরোলো। এবং এখন আসল মজাটা হলো সবাই যারাই দেখছে ওর টবের মধ্যে কিছু নেই, প্রত্যেকটা বাবা মা বা অন্যান্য যারা পার্টিসিপেন্ট ছিল তারা ওকে নিয়ে হাসাহাসি আরম্ভ করলো। এটাতে ও লজ্জা পেয়ে ডিসাইডই করলো সে ও মহারাজার বাড়ি অবধি পৌঁছাবে না। কিন্তু মনের মধ্যে ভয় হলো যদি আমি না পৌঁছাই, বাবা মার ওপর যদি মহারাজা গুপ্তচরেরা টর্চার করে, সেই ভয়ে সে যথারীতি লাস্টে গিয়ে লাইনে দাঁড়ালো। এবং ঘটনাটা এখান থেকে অ্যাকচুয়াল ক্লাইম্যাক্স শুরু হলো যে ধীরে 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 মহারাজা সবার গাছ নিচ্ছে এবং গাছের গায়ে প্রত্যেকের নাম লিখে রেখে দিয়ে সবাইকে থ্যাংক ইউ বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে না দিয়ে সবাইকে বসিয়ে রাখছে যে দেখো এখানেই রাজা সিলেক্ট করবে রাজা। মহারাজাকে দেখা গেল কানে কানে সে তার এক প্রহরীকে বলল দেখো তো এরকম কোনো বাচ্চা আছে যার টবে কিচ্ছু নেই, খালি টব নিয়ে রয়েছে। প্রহরী ঘোড়া নিয়ে ছুটে এসে বলল হ্যাঁ মহারাজ, একদম লাস্টে একটি ছেলে আছে। বললো ঠিক আছে, তাকে একদম সামনে নিয়ে আসো। সবাই দেখতে পেল ওই ছেলেটিকে ঘোড়ায় বসিয়ে মহারাজার কাছে যখন আনা হচ্ছে সবাই বুঝতে পারলো এই ছেলেটির হবে বিরাট শাস্তি, এবং সেই শাস্তি দেখার জন্য আরও লোকজন এসে হাজির। মহারাজা বাচ্চাটিকে নিয়ে সামনে আনার পর মহারাজি বলল যে তুমি আমার পাশে এসো। পাশে আসার পর মহারাজা তার কোলে নিয়ে অ্যানাউন্স করে দিল উইদিন এ সেকেন্ড যে এই হবে দেশের রাজা। এটা শুনে ওইখানে যত মানুষজন ছিল তারা বিভৎসভাবে সরগোল শুরু করলো, এ কেমন মহারাজার নীতি, আপনি যা বলেছেন আমরা তাই করেছি আর আপনি তাকে সিলেক্ট করলেন যার টবে কিছু নেই। গুরুদেব তখন সবাইকে চুপ করতে বলে উঠে দাঁড়িয়ে বলল যে দেখো তোমরা হয়তো খেয়াল করোনি, বাট আমি তো ঘটনাটা ঘটিয়েছি। তোমাদের প্রত্যেককে যে বীজটা দিয়েছিলাম সেটা জার্মিজেট করা। জার্মিজেট মানে ওটা গরম জলে সেদ্ধ করে তারপরে বীজটাকে রোদে শুকানো হয়েছে। মানে বীজটা দেখতে একরকম হলো, ওই বীজের মধ্যে কোনো গাছ হওয়ার কথা নয়। এবং আমি জানি প্রত্যেকে তোমরা ওই বীজটা নিয়ে 3-4 দিন ওয়েট করার পর যখন দেখেছো গাছ হয়নি, তোমরা গেছো বিভিন্ন বাজারে গিয়ে ওই বীজটা দেখিয়ে ওই বীজের অ্যাকচুয়াল বীজটা এনে তোমরা গাছ হিসেবে পরিণত করেছো। তোমরা কিন্তু কেউ অনেস্টিটা ফলো করোনি। কিন্তু এই ছেলেটিকে দেখো, এ কিন্তু কোনোভাবেই কোনো ডুপ্লিকেসি করেনি, ওই গাছটাতেই জল দিয়ে গেছে, কারণ এই বীজে কখনোই গাছ হওয়ার কথা নয়। মেসেজ কি এই ছেলেটির ক্ষেত্রে, কর্ম না ভাগ্য? এই ছেলেটির ক্ষেত্রে দেখা গেল অনেস্টি। সো
আমরা যখনই কোনো স্বপ্ন দেখি বা আমরা যে বড় স্বপ্ন দেখি, সেখানে যদি অনেস্টি থাকে এবং অনেস্টির সাথে যদি আমরা কাজ করে যাই, তাহলে কিন্তু কর্মভাগ্যর থেকেও বড় কথা আমাদের ফেথ, আমাদের বিশ্বাস আমাদেরকে কাজ করে। আমি আমার মতন করে এটার আরেকটা এক্সপ্লেনেশন দেবো যে অপরচুনিটি বা সুযোগ প্রত্যেকের জীবনে জন্মের পর থেকে এসছে, প্রত্যেকের জীবনে, কিন্তু সেখানে ম্যাক্সিমাম মানুষই সেই সুযোগটা গ্র্যাব করার জন্য নিজেকে যে তৈরি করতে হয় সেটা তৈরি করেনি। এর থেকেও ভালো একটা এক্সাম্পল দেবো, যেটা সায়েন্টিফিক এক্সাম্পল। আমরা পৃথিবীতে এসছি, এটা কি হঠাৎ করে এসছি, না বাই রিজন এসছি, না অনেক যুদ্ধ জিতে এসছি? আমি জানি তোমার উত্তর হবে অনেক যুদ্ধ জিতে এসছি। কেননা এই পৃথিবীতে জন্ম নেওয়ার সময়ও যদি আমরা সায়েন্সের ভাষায় দেখি, আমরা মায়ের যে জঠরে স্থান নিয়েছি, তখন কিন্তু লক্ষ লক্ষ আমার ভাই আমার বোন ওই জঠরে স্থান নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। ইভেন আমি যেভাবে চেষ্টা করেছি তারা হয়তো তার থেকেও বেশি চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমার হওয়ার কথা ছিল না, কিন্তু ওই মোমেন্ট ক্লিক করলো এবং সেই ক্লিকের জন্য আমি মায়ের জঠরের মধ্যে ঢুকে গেলাম এবং সেইখান থেকে আমার জন্ম হলো। তার মানে এটা দিয়ে এটাও তো প্রুফ করা যায় যে জন্মের আগেই তো আমরা যুদ্ধ করে জিতি। তাহলে যুদ্ধ করে জেতার ক্ষেত্রে কর্মের জয় না ভাগ্যের জয়, সেটা আপনারা ডিসাইড করবেন, আমি এখানে কিছু বলবো না। তার কারণ যে কোনো জায়গায় আপনি তখনই রিয়ালাইজ করেন আপনার ক্ষেত্রে অপরচুনিটি তখন যখন আপনি নিজেকে প্রিপেয়ার রাখেন। যে কোনো ফিল্ডে প্রিপারেশন রাখাটা খুব দরকার। ধরুন আপনি গান করছেন, আপনি গানটা খুব ভালোবাসেন, কিন্তু আপনার নিজের উপরে সেই বিশ্বাস নেই যে আপনার গানটা ভারতবর্ষের বেস্ট সিঙ্গার হতে পারে। কিন্তু এই বিশ্বাসের জায়গাটাকে সরিয়ে দিয়ে আপনার টিচার বলল, তুই যা প্র্যাকটিস করছিস না, তুই এই প্র্যাকটিসটা ধরে রাখ কামিং 7 মান্থ, আমি তোকে অ্যাসিওর করছি আমাদের এর পরের যে কনসার্ট হবে এবং কম্পিটিশান হবে, তুই এমন ইনক্রেডিবল পারফর্ম করবি, সেখান থেকে হয়তো তুই ইন্ডিয়ার বেস্ট সিঙ্গার হয়ে যাবে। এবং সে যদি এই বিশ্বাসটা নিয়ে রোজ প্র্যাকটিস করে, তাহলে সত্যিই কিন্তু একদিন সে ফেমাস হয়ে উঠতে পারে। সো ফেমাস হওয়ার ক্ষেত্রে প্রিপেয়ার হওয়াটা খুব দরকার। প্রিপারেশন নিয়েও যদি অনেক সময় না হয়, বুঝতে হবে অনেক বড় কিছু আপনার জন্য ওয়েট করছে। সেই জন্য আমি আমার মতন করে বলি, ইন লাইফ নাথিং ইজ রিজেকশন, এভরিথিং ইজ রিডাইরেকশন। আপনার মধ্যে সেই বিলিভ সফটওয়্যারটা যদি ইনস্টল করে মোবাইলের হার্ড ডিস্কে রাখতে পারেন যে আমি যেটা বিশ্বাস করছি তার পিছনে আমার লজিক আছে, আর আমি জানি আমি যা চেষ্টা করছি ভালোর জন্য, তাহলে ডান দিক দিয়ে না হলেও বাঁ দিক দিয়ে আপনার দরজা খুলবে। এটার আরেকটা কথা বলা হয়, আপনারা অনেকে জানবেন, যে দরজা যখন বন্ধ হয় অনেকগুলো জানলাও কিন্তু খোলা থাকে। নেলসন ম্যান্ডেলা 27 বছর একটা অন্ধকার ঘরে ছিল। তাকে একবার প্রশ্ন করা হয় যে আপনি যে 27 বছর একটা অন্ধকার ঘরে ছিলেন, কি করে বেঁচেছিলেন? নেলসন ম্যান্ডেলা হাসতে হাসতে সবাইকে বলেছিল যে সরকার আমাকে বন্দি দশায় রেখেছিল, তারা আমার শরীরটাকে রেখেছিল, মনটাকে রাখতে পারেনি। আমি রোজ ওই ভেন্টিলেটরের আলোটার দিকে তাকিয়ে ভাবতাম আমার মনটা উড়ে যেত আমার স্কুল লাইফে, আমার মনটা উড়ে যেত দেশের বিভিন্ন আনাচে কানাচে। আমার মনটা এটাও বলতো যে যেদিন আমি জেলের বাইরে বেরোবো, প্রত্যেকটা মানুষের দারিদ্র্য নিয়ে আমি কাজ করব, আমাদের দেশ হয়ে উঠবে পৃথিবীর সেরা দেশ। এবং সেটা নেলসন ম্যান্ডেলা বহুবার করে দেখিয়েছে। সো ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ড মেকআপ। আপনি নিজেকে কীভাবে তৈরি করছেন, তার জন্যই আপনি আপনি। আরে আজকে একটা অদ্ভুত অ্যাঙ্গেল পাচ্ছি লাইফকে দেখার, আমি অনেস্টলি ভাবিনি। বাট আমার ক্ষেত্রে কী হয়েছিল, আমি যেটা আপনাকে অফ ক্যামেরা বলছিলাম যে 2023 একটু বাজে পরিস্থিতি যায়। তারপর আমি যেটা ভাবি, আমি এর আগে অনেক পডকাস্টেও বলেছি, যে ওকেও বলি যে একটা লাইফে যখন বাজে কিছু ফেজ যাচ্ছে, তখন মনে রাখতে হবে যে ভালো কিছু আসছে, যেটা সবাই বলে যে বাজের পর ভালো আসে, আবার ভালোর পর বাজে আসে। ওকে, তখন এইটা রেখেই আমি মোটিভেট হয়েছি যে বাজে যাচ্ছে যাক, এরপর ভালোটা আসছে। এইটা যবে থেকে আমি ভাবা শুরু করেছি, তবে থেকে আমি পজিটিভ হয়ে গেছি। আমি তার আগে প্রচণ্ড নেগেটিভ ছিলাম, যে প্রত্যেকবার আমি ভাবতাম আরে আমার সাথেই কেন এটা হয়। এটা কিন্তু আমি সবসময় ভাবতাম কিছু হলেই আমার সাথে কেন হয়। তারপর যবে থেকে আমি পজিটিভ হলাম, তবে থেকে দেখছি হ্যাঁ আস্তে আস্তে সব কিছু হচ্ছে। ইনফ্যাক্ট পডকাস্টের ক্ষেত্রেও তাই। পডকাস্ট যখন আমরা শুরু করি, আমরা কিছু এরকম লক্ষ্য নিয়ে নেই যে আমাদের 1 মিলিয়ন হতে হবে বা এই করতে হবে। আমি দেখেছি পডকাস্ট হিন্দিতে, আমার ভালো লাগতো, তাই আমি দেখেছি বাংলায় কেউ করেনি, বা সবে শুরু, মানে যখন আমি ভেবেছি তখন কেউ শুরুও করেনি। যখন আমরা শুরু করি তখন 2-1 জন শুরু করেছে, তো তখন আমরা শুরু করি। তো আলটিমেটলি আজকে আমরা এই জায়গায়, আমি বলছি না যে বিরাট কিছু করে ফেলেছি, আজকে আমরা 1 লাখ সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে রয়েছি। হয় এর আগে আমরা কমেডি চ্যানেল করেছি, তখন কিন্তু পারিনি, কারণ তখন আমরা এই জিনিসগুলো ভাবতামই না, তখন খালি নেগেটিভ মাইন্ড থাকতো। যবে থেকে আমি পজিটিভ হয়েছি, আমি দেখেছি যে অনেক কিছু পাওয়া যায়। রাইট রাইট। এই পজিটিভ নেগেটিভের ওপর আমি একটা খুব সুন্দর এক্সাম্পল শেয়ার করতে পারি, যেটা আমার এক্ষুনি মনে পড়লো।
রিসেন্টলি আমাকে তো কোথাও না কোথাও যেতে হয়, এই যে এখানেও আসলাম, আমি একটা বিরাট বড় কলেজের ইভেন্টের থেকে আসলাম। সো একটা টিপিক্যাল আমাদের ভাবনা চিন্তা আছে, সাকসেসের অপোজিট হচ্ছে ফেইলিওর, ফেইলিওরের অপোজিট হচ্ছে সাকসেস। কিন্তু অনেক সাকসেসফুল লোকের কাছে তুমি শুনবে, বা আমি আমার নিজের লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করেছি বলে এতটা কনফিডেন্টলি কনভিকশন নিয়ে বলতে পারছি যে সাকসেসের উল্টো ফেইলিওর নয়, ফেইলিওর ইজ এ পার্ট অফ দ্য সাকসেস। বিকজ একটা সাকসেস বা একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভ করার ক্ষেত্রে কোনোদিনও এটা হতে পারে না যে আমি ফার্স্ট ট্রাই করলাম আর সাকসেসফুল হয়ে গেলাম। তার কারণ সায়েন্টিফিকভাবে যদি জিনিসটাকে দেখি, আমি একবার করে জিনিসটা যদি পেরে যাই তাহলে কিন্তু আমি শিখলাম কম, স্যাটিসফ্যাকশন বেশি পেলাম। আমি আবার জিনিসটা ট্রাই করলাম, আমি আবার পেরে গেলাম, তার মানে শিখলাম কম, স্যাটিসফ্যাকশন বেশি পেলাম। তার মানে আমার এক্সপিরিয়েন্স সার্কেলটা নিয়ে আমি যদি তাকাই তাহলে ধাক্কা খাওয়ার এক্সপিরিয়েন্স নেই, সফল হওয়ার এক্সপিরিয়েন্স আছে। এবার রিয়েলিটিতে সত্যি যদি আমি ধাক্কা খাই তাহলে কিন্তু আমি আর কোনোদিনও সেই ধাক্কা থেকে বেরোতে পারবো না। যেরকম আজকে আমি এই ঘটনাটা অফ ক্যামেরা বলিনি, বা অফ ক্যামেরা বলেছি, এখন অন ক্যামেরা বলেই ফেলি যে আমি যখন এখানে আসছিলাম তখন একটা রাস্তা দিয়ে ঢুকতে 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 আমার মন বলছে এই রাস্তা দিয়ে মনে হচ্ছে আমি বেরোতে পারবো না, এবং হলেও তাই। একটা সাডেন জায়গায় গিয়ে আমি দেখলাম ডেড এন্ড, এবং আমাকে তোমরা যখন গাইড করছো তোমাদের জায়গা থেকে একদম ঠিক গাইড করছো, হোয়ারাজ আমার জায়গা থেকে আমি যেভাবে দেখছি, তোমার জায়গা থেকে তুমি হয়তো একই জিনিস দেখছো, কিন্তু দেখার পারসেপশন তো কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যরকম হয়। তোমার ক্ষেত্রে যেটা পড়ে আমার ক্ষেত্রে সেটা আগে হতে পারে, বিকজ তুমি এমন একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে বলছো এর আগে, আমার অ্যাঙ্গেলে সেটা হয়তো পড়ে। অনেকটা 6-9 মতন, মানে তোমার দিক থেকে যেটা 6 আমার দিক থেকে সেটা 9। তো ঠিক সেই রকম যখন আমি ঢুকে গেলাম আমার মনে হলো যে এখান থেকে আমি বেরোবো কীভাবে, কারণ এমনই টার্নিং যেখান থেকে মানে সোজাভাবে তো বেরোনো যাবেই না, কিন্তু ঘুরেও যদি আমি বেরোতে যাই সেখানেও তো ওই টার্নিংগুলো ফেস করতে হবে। তো তখন আমার মনে হলো আমি একা পারবো না। ইমিডিয়েটলি আমি কিছু মানুষের হেল্প নিলাম, এবং সেই মানুষগুলোকে আমি কোনোদিনও দেখিনি, আদৌ জীবনে দেখবো কিনা জানি না, কিন্তু তাদেরকে যখন হেল্প নিতে চাইলাম তারা কিন্তু উইলিংলি আমাকে হেল্প করলো। এবং হেল্প করলো বলে আমি কিন্তু ঠিক যেভাবে 7খানা টার্ন নিয়ে একটা ডেড এন্ড গলির মুখে চলে গেছিলাম, আমি ঠিক সেই রকমভাবে পুরো গাড়িটা ব্যাক করে 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 7টা টার্ন নিয়ে আসলাম। তার মানে এই যে আমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলাম, এটাকে ফেলিওর না বলে এটাকে আমার অ্যাসেট বলা উচিত, বিকজ দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট ডে ফর মাই লাইফ। আমি যদি এভাবে এই জিনিসটাকে ব্রেনে প্রোগ্রামিং করে রেখে দিই, 2 তারিখা আমি আর কোনো দিনও এরকম জায়গায় যাব না যেখানে গাড়ি পার্কিং করার স্কোপ নেই। তার মানে আমার প্রোগ্রামিং এরকম হয়ে গেল, আমি নিজেকে চেঞ্জ করলাম না, আমি চাইলাম সবাইকে চেঞ্জ করতে। কিন্তু রিসার্চ তো তা বলছে না। রিসার্চ বলছে সফল মানুষ তারাই হয় যারা নিজেকে রোজ চেঞ্জ করে। আজকে নোকিয়া কোম্পানির নাম বলতে বাধ্য হচ্ছি, তার কারণ প্রথম আমি যে ফোনটা ইউজ করেছিলাম সেটা নোকিয়া 5110, একটা রীতিমতো এত বড় একটা ফোন যেটা সোকল কর্ডলেস ফোনের মতন দেখতে, যেটা মাটি থেকে পড়ে গেলে কাঁচের ওপর পড়লে কাঁচ ভেঙে যেত, ফোনের কিছু হতো না। সেই রকম একটা কোম্পানি, একটা সময় প্রত্যেকটা মানুষের হাতে নোকিয়া ফোন ছিল। আজকের ডেটে সেই নোকিয়া ফোন মোরাললেস বাড়িতে ভিনটেজ প্রোডাক্ট হিসেবে রয়েছে, কেউ ইউজ করে না। তার মেইন কারণ আমরা জানি, তার কারণ নোকিয়া রাইট টাইম, রাইট সিচুয়েশন, রাইট ডাইরেকশনে নিজেকে চেঞ্জ করতে চায়নি। হোয়ারাজ তারপরে অন্যান্য অনেক কোম্পানি আছে, অনেক চেষ্টা করার পরও আমরা মার্কেটে যদি আজকে দেখি 2 বা 3টে কোম্পানি পুরো মার্কেট শেয়ারে 95% অ্যাচিভ করে রেখেছে। ইটস অল অ্যাবাউট মেন্টাল মেকআপ। আমি জিনিসটাকে কীভাবে দেখছি আর ফেইলিওর আর সাকসেসকে কীভাবে দেখব। যেরকম আরেকটু যদি গল্প, আমি সবসময় গল্প দিয়ে বলতে পছন্দ করি, বিকজ আমি জানি প্রচুর ভিউয়ার্স আছে, তারা হয়তো এই পুরো পডকাস্টটা নাও দেখতে পারে, কিন্তু এটাই যখন ছোট 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 গল্প হিসেবে তাদের কাছে আসবে, তারা ওই গল্পটুকু শুনেই কিন্তু বুঝতে পারবে এক্স্যাক্টলি হয়তো তার জন্যই এই গল্পটা বলা হয়েছে। এটা ট্রু স্টোরি বলা হয়। একটি বিখ্যাত জুতোর কোম্পানি, পরে আসছি কোম্পানিটির নাম, কোম্পানিটি একটি ভার্জিন এরিয়া, ভার্জিন মানে যেখানে কেউ হয়তো জুতো আদৌ ইউজ করেছে কিনা তারা জানে না, তারা ওই এরিয়াটাকে ক্যাপচার করার জন্য খুব বিখ্যাত 2জন এক্সপার্টের ইন্টারভিউ নিতে চলেছে। তার কারণ তারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজ করে যে আমরা নতুন মার্কেট একটা ভেঞ্চার ক্রিয়েট করতে যাব, বাট আমরা বুঝতে পারছি না মার্কেট সার্ভে কীভাবে হবে। তো আমরা 2জন মার্কেটিং ম্যানেজার চাই, আমরা তাদেরকে ওখানে পাঠাবো এবং ওই 2জনের মধ্যে একজনকে নেব। এটা ইন্টারনাল ডিসকাশন ছিল কোম্পানি, এবং পুরো কন্টিনেন্ট, মানে যে কন্টিনেন্টগুলো আমরা জানি যেরকম এশিয়া, আফ্রিকা, এরকম বিভিন্ন কন্টিনেন্টের এক্সপার্টরা এসে ডিসিশন নিয়েছিল যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটা অ্যাডভার্টাইজ করি। প্রায় 2 লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে প্রায় 6 মাস লেগেছে 2জনে নিয়ে আসতে। এবং 2জনের মধ্যে যখন ওরা ডিসকাস করে কাকে নেব, তখন সব দিক দিয়ে দেখা গেল 2জন একদম ইকুয়ালি এক্সপার্ট, যে কোনো প্রশ্নের ইউনিক উত্তর আসছে।
কিন্তু যেহেতু রিক্রুট করা হবে একজন, কোম্পানি ডিসাইড করলো হায়ার ম্যানেজমেন্ট আমরা এদের দুজনকে একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ফেলি, দেখা যাক এরা কি বিহেভ করে, তার উপর ডিপেন্ড করব আমরা কাকে নেব। এবং ঘটনাটি ঘটার পর দুজনকেই বলা হলো আলাদা আলাদা করে, কেউ কাউকে চেনে না, যে আমরা একটা প্র্যাকটিক্যাল ইন্টারভিউ নেবো, আপনারা রাজি আছেন? দুজনেই দেখা গেল রাজি, দুজনেই একবার পারফেক্ট একদম। তো প্রথমের যে নাম, তার নাম ধরা হলো রাম। রামকে বলা হলো যে আপনি অমুক একটা জায়গায় দাঁড়াবেন, আপনার কাছে একটা খাম দেওয়া হবে। এবং রাম সেইখানে দাঁড়ানোর পর তাকে খাম দেওয়া হলো। খামটা খুলে রাম দেখলো যে আপনি তাকিয়ে দেখুন সামনে একটা 4 হুইলার দাঁড়িয়ে আছে, এবং ওই 4 হুইলারে ওঠার পর ওই 4 হুইলার আপনাকে নিয়ে যাবে যেখানে, আপনি সেটা জাস্ট ফলো করুন। সো যথারীতি সে কাগজটা খুলে ওই 4 হুইলারে গিয়ে বসলো, এবং 4 হুইলার প্রায় 3.5 ঘন্টা ট্রাভেল করে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল, এবং সেখানে দেখলো একটি হেলিকপ্টার রাখা আছে। রাম সেই হেলিকপ্টারে উঠবে কি না সেটা ভাবার জন্য যেই না কাগজটা খুললো, কাগজে পরের লাইন লেখা আছে, আপনি হেলিকপ্টারে বসে যিনি পাইলট আছে তার দিকে তাকাবেন, তিনি আপনাকে নেক্সট ইনস্ট্রাকশন দেবে। যথারীতি পাইলটের কাছে উঠলেন, এবং পাইলট তাকে অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা ঘুরিয়ে একটা জায়গায় গিয়ে নামিয়ে বললেন যে এইখানে আপনার হাতে রয়েছে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে আপনাকে সার্ভে করে আসতে হবে যে এখানে মানুষদেরকে জুতো কিভাবে আমরা বিক্রি করব। এই কথা শুনে তিনি খুব এক্সাইটেড। তিনি নেমেই খুব স্পিডে হাঁটা আরম্ভ করলেন, কারণ হাতে রয়েছে 1 ঘন্টা, স্টপ ওয়াচ অন করে হাঁটছেন। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলেন কিছু বাচ্চা খেলছে। সে প্রথমেই বাচ্চাগুলোর মুখের দিকে না তাকিয়ে কোথায় তাকালো? পায়ের দিকে, বিকজ জুতোর ব্যবসা। কিন্তু অবাক হয়ে দেখলো কারোর পায়ে জুতো নেই। সে ভাবলো বাচ্চাদের পায়ে জুতো নাই থাকতে পারে, ফুটবল খেলা সবসময় বাচ্চারা জুতো পরে খেলে না। এবং বেশ কিছু দূর যাওয়ার পর যখন বিভিন্ন মানুষ বা একটা মার্কেটে গিয়ে দেখলো, ও অবাক হয়ে গেল এবং দেখলো কারোর পায়ে কোনো জুতো নেই, মানে জুতোর নামগন্ধ নেই। সে আরেকটু শহরের ভেতরে গেল, ভাবলো যে যারা বড়লোক হয়তো তারা পড়েছে। গিয়ে দেখলো যারা সবথেকে বড়লোক তাদের পায়েও কিন্তু জুতো নেই। সে বেশ চিন্তিত হয়ে সে ঘড়ি দেখে দেখলো তার প্রায় 40 মিনিট হেঁটে সে ভেতরে চলে এসছে। মানে তাকে ফিরতে গেলে 1 ঘন্টার মধ্যে, কেননা সেই হেলিকপ্টারটা চলে যাবে। সে দৌড়াতে দৌড়াতে টাইম ম্যানেজ করার জন্য ফিরল, কিন্তু দৌড়ানোর সময়ও কিন্তু প্রত্যেকের পায়ে এরকম দেখছিল কারোর পায়ে জুতো ছিল না। সে হেলিকপ্টারের উঠে বসে জল খেয়ে পাইলট তাকে ঠিক ওই জায়গায় নামালো, গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি নিয়ে গেল ঠিক ওই জায়গায় যেখান থেকে সে ফোনটা রিসিভ করেছিল, যেখানে খামটা সে পেয়েছিল। ফোনেই তাকে ইন্টারভিউ নেওয়া হলো যে আপনি বলুন এই মার্কেট যে আপনি সার্ভে করে আসলেন এখানে কীরকম দেখলেন। ভদ্রলোক উত্তর দিলেন যে আপনারা মার্কেট হয়তো চুজ করেছেন, বাট দিস ইজ দ্য টোটালি রং প্লেস। এখানে একটা লোকও জুতো পরে না, এখানে জুতোর ব্যবসা টোটালি ফেলিয়ার হবে। আই এম থ্যাংক ইউ। আপনাদের আর কোনো কোশ্চেন? তারা বললো নো প্রবলেম, আমরা খুব শিগগিরই তোমাকে জানাচ্ছি ইউ আর অ্যাপয়েন্টেড অর নট, থ্যাংক ইউ। তারপরের দিন আমরা ধরে নিলাম শ্যামকে পাঠানো হয়েছে এক্স্যাক্টলি সেমভাবে। শ্যাম সিং হেলিকপ্টার থেকে নেমে একই কথা শুনে একই স্পিডে, কেননা দুজনের মেন্টালিটি এক, দুজনের সাকসেসফুল, দুজনেই এক্সপিরিয়েন্স। বেশ কিছু দূর যাওয়ার পর বাচ্চাদের পা দেখে সে বুঝতে পারলো নিশ্চয়ই বাচ্চাগুলো নেই তো কি হয়েছে, বড়দের তো থাকবে। সেম এক্সপিরিয়েন্স নিয়ে দৌড়াতে দৌড়াতে ফিরে সে যখন হেলিকপ্টারে উঠে নামলো, সেমভাবে যখন তার টেলিফোনিক ইন্টারভিউ হচ্ছে, তাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ ইয়োর ভিউ, এখানে আমরা জুতোর মার্কেটিং কিভাবে করবো আর জুতো বিক্রি কিভাবে করবো। সেই শ্যামের উত্তর ছিল আই এম এক্সট্রিমলি সরি টু সে, এখানে জুতোর মার্কেটিং করলে আপনারা ফেল করবেন, এখানে জুতো বিক্রি করলে ফেল করবেন। তার কারণ এখানে আপনাকে ফ্যাক্টরি ওপেন করতে হবে, বিকজ এখানে কেউ জুতো পরে না। এখানে জুতো পরানো শেখানোর জন্য বিরাট বড় মার্কেট, এর থেকে বড় মার্কেট ওয়ার্ল্ডে কোথাও হতে পারে না। দিস ইজ দ্য বেস্ট প্লেস, ইউ শুড স্টার্ট ইউর বিজনেস রাইট নাও রাইট হিয়ার। এবং তাকে রিক্রুট করা হলো। মেসেজ একটাই, একই জায়গায় জুতো পরে না বলে একজন জুতোর কথা ভাবতেই পারলো না, আর একই জায়গায় জুতো পরে না বলে সে মনে করলো ওটা ভার্জিন ল্যান্ড। তার মানে ঠিক এই গল্পটা নাইকির গল্প বলা হয়। নাইকি যখন আফ্রিকাকে এক্সপ্লোর করছিল, আফ্রিকার বিভিন্ন জায়গায় দেখছিল এত বড় বড় পা, এরা তো কেউ জুতোই পরে না, তা আমি মার্কেটিং কীভাবে করব। মেসেজ একটাই, আপনার সাথে কি ঘটছে সেটা ইম্পর্টেন্ট না, আপনি সেটাকে কীভাবে ইন্টারপ্রেট করে তার ভেতর থেকে পজিটিভিটি দেখতে পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। যেটা একটু আগে তুমি বলছিলে পজিটিভ, যেরকম আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমার হাতে রয়েছে ঘড়ি, রাইট? এই ঘড়িটা ধরে নাও বন্ধ হয়ে গেছে। সো তুমি এমন একটা পয়েন্ট বলো এই বন্ধ ঘড়ির যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, একটা পয়েন্ট বলো। বন্ধ ঘড়ির প্লাস পয়েন্ট, আমি যদি লুক ওয়াইজ বলি, যদি ঘড়িটা চলছে না তো আমি হাতে নিয়ে আছি, রাইট? আপনারা কি বলেন? আমি জানি কিছু একটা ভাবছেন। উত্তরটা যদি এভাবে বলি হাসবেন, কিন্তু আপনাকে মানতেই হবে। বন্ধ ঘড়িও দিনে 2বার কারেক্ট টাইম দেয়।
একটা বন্ধ ঘড়ি দিনে 2 বার কারেক্ট টাইম দেয়। ইভিন আমার আপনার হাতের ঘড়িটা হতেই পারে যে টাইমটা দিচ্ছে সেটা হয়তো এক্স্যাক্ট কারেক্ট টাইম নাও হতে পারে। মেসেজ এটাই, সব কিছুর মধ্যেই পজিটিভিটি আছে। আপনি কিভাবে দেখছেন? একটা খুব পুরনো ঘড়ি দাদু তার নাতির হাতে দিয়েছে, নাতিকে বলছে যা তো আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, দেখ তো এটা বিক্রি করা যায় কিনা। সে যথারীতি দোকানে নিয়ে গেছে, পাশেই ঘড়ির দোকান। সে দোকানদার দেখে বললে এই ঘড়িটা কেউ কিনবে? এই ঘড়িটার জন্য 10 টাকাও কেউ দেবে না, তুমি বাড়িতে সাজিয়ে রাখো। সে কাঁদতে কাঁদতে দাদুর কাছে এসে বলছে 10 টাকা দিতে চাইছে। দাদু বললো না না, একে দিস না, তুই আরেকটু ঘোর। আরেকটু শহরের ভেতরে যাওয়ার পর কিছু পুরনো দোকান, সেখানে পুরনো নতুনের ঘড়ি, সেখানে দেখানোর পর বললো হ্যাঁ এখানে এই ধরনের ঘড়ি সারানোর জন্য মাঝে মাঝে আসে, তুমি একটা কাজ করো এই ঘড়িটা দিয়ে যাও, বিকজ এর স্পেয়ার পার্টসগুলো ওই ঘড়িটা ইউজের ক্ষেত্রে আমরা হয়তো কাজে লাগাতে পারবো। হ্যাঁ তোমাকে আমি 5,000 টাকা দিতে পারি। বাচ্চাটা চমকালো, কিন্তু তার কোথাও যেন মনে হলো দাদুকে না ডিসকাস করে ঘড়িটা বিক্রি করা ঠিক হবে না। সে আবার দাদুর কাছে এসে বলল দাদু আমার 10 টাকার পর 5,000 টাকা দিতে চাইছে। দাদু চুপ করে মুখের কোনো এক্সপ্রেশন না দিয়ে বলল না না তুমি এখানে দিও না, তুমি আরেকটু এগিয়ে যাও না, দেখো না অন্য কেউ যদি নিতে চায়। বেশ কিছুক্ষণ সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো একটি মিউজিয়াম, এবং মিউজিয়ামের বাইরে লেখা 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 1000 বছরের পুরনো জিনিস এই মিউজিয়ামে রাখা আছে। এবং এই মিউজিয়াম ফেমাসই পুরনো জিনিসের গুরুত্ব দেয়। হঠাৎ করে কি মনে হলো, মিউজিয়ামের সিকিউরিটিকে বলল এখানকার ম্যানেজার কে আছে। ওইটুকু বাচ্চা ম্যানেজারের খোঁজ করাতে সে একটু কনফিউজ হয়ে বললো হোয়াই ইউ আর আস্কিং। বললো আমি ম্যানেজারকে একটা খুব পার্সোনালি জিনিস দেখাতে চাই যেটা দেখে ম্যানেজার খুশি হবে। এই কথাটা শুনে ইমিডিয়েটলি ও রেডিও করলো হাতের ওয়াকি টকিতে, এবং ম্যানেজার চলে আসলো গেটে। ম্যানেজারকে ও যখন বললো আমি আপনাকে একটা খুব ইউনিক জিনিস দেখাবো যেটা পাবলিকলি দেখানো যাবে না, বললো ওয়াই নট, কাম উইথ মি বলে তাকে পার্সোনাল চেম্বারে নেওয়ার পর সে পকেট থেকে দেখালো যে আমার দাদু এই ঘড়িটা দিয়েছে, এই ঘড়িটার জন্য আপনি কি মূল্য দিতে রাজি আছেন। তারা ওই ঘড়িটা দেখে চেক করে দেখলো ওটা হলো ওই কোম্পানির, মানে তখনকার দিনে যে কোম্পানিটি ওয়ার্ল্ড ফেমাস সেই কোম্পানির ফার্স্ট এডিশন ওয়াচ, এবং প্রথম ওয়াচ, যে ওয়াচটা এরা সারা পৃথিবীতে বহুবার খুঁজেছে। সে ওই ঘড়িটা দেখে বলল এই ঘড়িটার জন্য তুমি $1 মিলিয়ন পেতে পারবে। নট অনলি দ্যাট, এই কোম্পানি তোমাকে সারা জীবন এই কোম্পানির যত ঘড়ি আছে সব ঘড়ি তোমাকে স্পন্সর করবে যদি তুমি রাজি থাকো। স্টোরি ইজ নট এ স্টোরি, ইটস এ রিয়েল মেটাফর। আপনার ভ্যালু অনেক সময় ভুল লোকের কাছে জাজ হলে কেউ বলবে তোর দ্বারা জীবনে কিছু হবে না, কিন্তু রিয়েল লোক সে কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে, যে সবসময় বলবে সাম উইল, সাম ওন্ট, সো হোয়াট, স্টার্ট ওয়ার্কিং, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। এটা আমি বিজনেস স্টাডিজ যারা করতে আসে আমার কাছে, বা এন্টারপ্রেনারশিপের জন্য আসে যারা বিজনেস গ্রো করবে, তারা অনেক সময় বলে আমি ধাক্কা খেয়েছি, কি করব, আমার দ্বারা হবে না, আমাকে তো সবাই রিজেক্ট করছে, আমার বাবা মা ছোটোবেলা থেকে বলেছে তোর দ্বারা কিছু হবে না, টিচাররা বলেছে, ইভেন আমি যখন বিজনেস করতে গেছি আমার বিজনেস গুরুরা বলেছে এই তোমার অ্যাটিটিউড নিয়ে বিজনেস হবে না। কিন্তু সেটাই যে সাকসেসের কারণ হতে পারে, তার জন্যই বলা হয় SW5। সো SW5 মানে 5টা SW। 1 SW মানে সাম উইল, সেকেন্ড SW মানে সাম ওন্ট, মানে কেউ তোমার সাথে বিজনেস করবে, কেউ তোমার সাথে করবে না, সো হোয়াট, তাতে কি হয়েছে। সামওয়ান ইজ ওয়েটিং ফর, কেউ না কেউ তোমার জন্য অপেক্ষা করছে, স্টার্ট ওয়ার্কিং, মানে তুমি যখন কাজ শুরু করে দাও কেউ না কেউ তোমাকে ঠিক খুঁজে নেবে, বা তুমি কাউকে খুঁজে পাবে, সেই হয়তো সেই রব্দে বানাদে জড়ির মতন তোমার সাথে কানেক্ট করবে এবং তুমি কালেক্ট করবে। এবং সাধারণ মানুষ 2 আর 2 যখন 4 বলবে তখন তুমি বলবে 2 আর 2 22, এবং সাধারণ থেকে তখনই তুমি অসাধারণ হও যখন তোমার ভাবনা চিন্তাগুলো একটু অসাধারণ হয়। সেই জন্যই বলা হয় অর্ডিনারি মানুষের মধ্যে থেকে এক্সট্রাঅর্ডিনারি মানুষ বেরোয়, বিকজ এক্সট্রা অর্ডিনারি তারাই হয় যারা এক্সট্রা দেয় বলে এক্সট্রা পায়। সো তুমি যখন তোমার পডকাস্ট শুরু করেছিলে তুমি কিন্তু তোমার ইনকাম হবে, তুমি প্রচুর মার্সিডিজ চড়বে, BMW চড়বে, এটা নিয়ে কিন্তু খোলোনি। তার কারণ তুমি যখন আমার সাথে প্রথম অ্যাপ্রোচ করছিলে তুমি বারবার বলছিলে দেখুন চুঁচুড়াতেও যে সাকসেসফুল মানুষ থাকতে পারে সেটা কিন্তু আমি জানি না, আপনি যে চুঁচুড়ার মতন শহরে থেকে এত কিছু করেছেন আমি জানতামই না। এবং আমার শুনে খুব ভালো লাগছে যে চুঁচুড়াতেও অনেক মানুষ আছেন। এবং আমার মনে আছে তখন তোমাকে আমি একথাও বলেছিলাম একদিন তুমি হয়তো অনেক মানুষের দিশা দেখাবে তোমার এই পডকাস্ট থেকে, যার যেটা রিকোয়ারমেন্ট সে হয়তো তোমার পডকাস্টে সে লিখবে, যে সেগমেন্টে যেতে চায়। যেরকম আজকের দিনে যদি আমরা দেখি
এখন মাল্টি স্টোরেজ যে শপিং মলগুলো আছে, কেউ হয়তো খালি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কেউ হয়তো সিনেমা হলে যাচ্ছে, কেউ হয়তো তারই ভেতরে হয়তো মেডিকেল শপে যাচ্ছে, কেউ হয়তো তারই ভেতরে স্যালনে যাচ্ছে। তো যার যেটা রিকোয়ারমেন্ট সেটা হয়তো তোমার পডকাস্টে এসে পাবে এবং মনে মনে তারা তোমাকে ব্লেস করবে। যেরকম আধ্যাত্মিক ইয়েতে বলা হয় যে ব্লেসিংস ইজ ইনভিজিবল, বাট ব্লেসিং ইজ দ্য মোস্ট আলটিমেট পাওয়ার অফ দিস ইউনিভার্স, বিকজ ব্লেসিংয়ের থেকে বড় অ্যাসেট কেউ নেই। যার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি, বা আমাকে আমার টিচার কখনো শিখিয়েছিল, পয়সা সব কোই কামাতা হ্যায়, আদমি কামাও। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পয়সা সব কোই কামাতা হ্যায়, আদমি কামাও? আদমি কামাও মানে মানুষের মন যেত, মানুষের মনের আশীর্বাদের থেকে বড় অ্যামাউন্ট কিছু হয় না। সে ফর এক্সাম্পল, তোমার একটা ভিডিও হয়তো দেখা গেল 1 কোটি লোক সারা পৃথিবীতে দেখলো, এবং এই 1 কোটি লোকের মধ্যে 95% মানুষ ওই ভিডিওটা দেখে তার মনের মধ্যে বিশ্বাসটা ফিরে পেল, এবং একবার হলেও তারা যখন প্রণাম করুক বা তারা যখন তার মনের সাথে কানেক্ট করে ভাববে থ্যাংক ইউ, ভাগ্যিস এই পডকাস্টটা দেখেছিলাম, তারা যে দীর্ঘ নিঃশ্বাসটা ফেলবে, মানে যেটাকে সায়েন্সের ভাষায় বলে ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন, তুমি যেখানেই থাকো টেলিপ্যাথিক ওয়েতে সেটা তোমার কাছে রিটার্ন আসবে। যার জন্য বলা হয় ওয়েন ইউ হেল্প সেলফলেসলি টু দ্য ইউনিভার্স, ইউনিভার্স উইল গিভ ইউ এন্ডলেসলি। মানে সবসময় নিজে কী পাবো না ভেবে মানুষের জন্য করো, ঈশ্বর তখন, আল্লাহ তখন, জিজাস তখন, বা ইউনিভার্সাল ফোর্স তখন তোমার জন্য কাজ করে। সো কখন যে তোমার আমার জন্য কাজ করবে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার মনের বিবেকের কাছে তুমি কতটা পরিষ্কার এবং কতটা পরিষ্কার ইন্টেনশন নিয়ে মানুষের ভালো চাইছো, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সেটার জন্যই কিন্তু তুমি একদিন সফল হবে। তার কারণ আমরা যদি দেখি, স্বাধীনতার আগে যে কটা মানুষ স্বাধীনতার জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছে বা প্রাণ দিতে চেয়েছে, তারা সেলফলেসলি দেশের জন্য কাজ করছে। উইথ অল ডিউ রেসপেক্ট, স্বাধীনতার পরে সোকল্ড, উইথ অল ডিউ রেসপেক্ট, মাইন্ড করবেন না, আমরা যাদের আজকে সোকল্ড রাজনীতিবিদ হিসেবে দেখছি, তাদের মোড অফ ইন্টেনশন, তাদের মোড অফ টকিং, তাদের মোড অফ ওয়ার্কআউট, আর যদি একটা সাকসেসফুল মানুষকে দেখি স্বাধীনতার আগে কাজ করেছে, তাদের নামে কতগুলো হল আছে সারা ভারতবর্ষে, রাইট? আর স্বাধীনতার পরে হাজার হাজার মানুষ দেশের জন্য অনেক কিছু করছে, নিজের জন্য কি করছে না করছে সেগুলো খবরের কাগজ খুললে আমরা দেখতে পাচ্ছি। আমি সেটাতে ইন্টারেস্টেড নই, এইসব আলোচনাই আমি করতে চাই না। বাট দ্য কোশ্চেন ইজ, তখনকার ডেডিকেশন দেশের জন্য, দশের জন্য, আর আজকের দিনের ডেডিকেশন দশের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আমার মনে হয় ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু বড় জিনিস লুকিয়ে থাকে। কোনো বড় রেনেসা হওয়ার জন্য বড় ঘটনার দরকার হয় না। একটা ছোট্ট মানুষ, একটা ছোট্ট আইডিয়া, একটা মুহূর্ত একটা পৃথিবীকে কিন্তু বদলে দিতে পারে। যার জন্য কথায় বলা হয় যে একজন ডাক্তার যদি ভুল করে, একটা মানুষকে 7 ফিট নিচে পুঁতে দেওয়া হয়, মানে ডাক্তার ভুল করেছে, এবার তাকে গ্রেভিয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। একজন লয়ার যদি ভুল করে, তাহলে একটা মানুষকে মাটি থেকে 7 ফুট ওপরে ঝুলিয়ে রাখা হয়, মানে ফাঁসি হয়ে গেছে। কিন্তু একটা টিচার বা একটা মেন্টার বা একটা দেশের নেতা যদি ভুল করে, তাহলে সেই দেশ কিন্তু 700 বছর পিছিয়ে যায়, 1-2 বছর না, 700 বছর পিছিয়ে যায়। যে কারণে ইন্ডিয়াতে অনেক মানুষ, কন্ট্রোভার্সিয়াল টপিক, যে ইন্ডিয়া ইকোনমিতে এগোচ্ছে, বাট সত্যিই কি ইন্ডিয়া এগোচ্ছে? যেভাবে দেশের, পৃথিবীর বিভিন্ন দেশ এগোচ্ছে, ইন্ডিয়াতে এত জিডিপি, এত সাকসেসফুল লোক, এত ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। রাইট অর রং আমি বোঝাতে পারছি আশা করি। সো এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টার, আমি কি ডেলিভার করছি? বা একজন দেশের রাজনৈতিক নেতা হতে পারে, দেশনেতা হতে পারে, একজন গুড লিডার হতে পারে, যার একটা স্টেপ, একটা ওয়ার্ড একটা দেশের মধ্যে কিন্তু বিপ্লব আনতে পারে, এখন বিপ্লবের জায়গায় ধ্বংসেরও কারণ হতে পারে। আমরা যদি হিটলারের ডিসিশনগুলো দেখি, আমি ঠিক ভুলের জায়গায় যাচ্ছি না কন্ট্রোভার্সিয়াল টপিকে, আমি যদি দেখি যে সময় ভারতবর্ষ ভাগ হয়েছিল, ধরে নেওয়া যাক না, এটা পজিটিভ হয়, ভারতবর্ষ ভাগ হয়নি, আমরা ইউএসএর থেকে আরও স্ট্রং হতে পারতাম, ইয়েস অর নো? চায়নার থেকেও আরও স্ট্রং হতে পারতাম। আনডিভাইডেড ইন্ডিয়ার যদি প্রত্যেকটা রিলিজিয়ানের মধ্যে এই বন্ডিংটা থাকতো, তাহলে এই ইন্ডিয়া কিন্তু মহাভারতের থেকেও বড় ভারত হয়ে উঠতে পারত। আমি বলছি না আমরা ভারতবর্ষে পিছিয়ে আছি, আমরা এগোচ্ছি, কিন্তু অনেক কিছুই হতে পারতো এই ছোটো ছোটো জিনিসগুলোর ওপর। আমার টপিকটা যদি কন্ট্রোভার্সিয়াল হয়, আমি বলবো কাঁচি দিয়ে কেটে দিলেও আমার আপত্তি নেই। থ্যাংক ইউ। আমরা একটা অন্য জায়গা দিয়ে শুরু করেছিলাম এই পডকাস্টটা, একটা অন্য জায়গায় যাচ্ছে, সেটা খুব ভালো, অবশ্যই ভালো, মানে দারুণ লাগছে আমার, অনেস্টলি অন্য লেভেলের লাগছে। আমি বোঝাতে পারবো না সেটা সামনে, তোমার বোঝাতে হবে না, তোমার দর্শকরাই বুঝিয়ে দেবে তোমাকে। এবার যদি বলি, একটা কথা আছে, টাইম ইজ মানি। ওকে, তো লাইফে মানি ইম্পর্টেন্ট না টাইম? গুড কোশ্চেন। টাইম ইজ মানি যদি এভাবে দেখা হয়, তাহলে আমি কিন্তু আবার একটা সিচুয়েশন দেবো।
যারা আমাদের দর্শক আছে, এটা আমি স্কুল কলেজে দিই। সো টাইম মানি, আমি বিভিন্ন স্কুল কলেজে যখন যাই বা বিভিন্ন টিচার্স ট্রেনিং যখন করাই, আমি এই গেমটা খেলি। এই গেমটা আগে আপনাদের সাথে খেলি, তখন আপনারা বলবেন উত্তরটা কী হওয়া উচিত। আমি সবসময় প্রশ্নের উত্তর দিই না, আমি প্রশ্নের উত্তরে অনেক সময় প্রশ্ন ছেড়ে দিই, তার মধ্যে থেকে আপনি উত্তর খুঁজে বার করবেন, সেটাই হয়তো আলটিমেট রিয়েলাইজেশন হতে পারে। ৮৬,৪০০ টাকা আপনাকে আমি দিলাম, সাপোজ, বা আপনি স্বপ্নের মধ্যে দেখলেন আপনি একটা আশীর্বাদ পেয়েছেন আপনার যে ঠাকুর বা যে মানুষকে বিশ্বাস করেন, যে মোমেন্টে তুমি চোখ খুলবে তোমাকে দেওয়া হবে ৮৬,৪০০ টাকা। কন্ডিশন একটাই, 24 আওয়ার্সের মধ্যে টাকাটা পুরোপুরি খরচা করতে হবে। কোনোভাবেই অ্যাকুমুলেট মানি তুমি কাউকে দিয়ে দিতে পারবে না, তুমি ব্যাংকে সেভ করতে পারবে না, সোনা কিনতে পারবে না। এক্সাম্পল, আমি বিভিন্ন স্কুলে যখন এই প্রশ্নটা করি, ছোট বাচ্চারা, কলেজের স্টুডেন্টরা প্রথমেই বলে ৮৬,৪০০ টাকা, আচ্ছা আমি একটা ল্যাপটপ কিনবো ৫০,০০০ টাকা দিয়ে। কেউ কেউ বলে ৮০,০০০ টাকা দিয়ে ল্যাপটপ কিনবো, ৬,০০০ টাকা দিয়ে খাওয়া দাওয়া করবো। সো ঠিক এইভাবে, আর ৪০০ টাকা দিয়ে যাতায়াতের ভাড়া। ঠিক এইভাবেই যদি আপনি একটু ক্যালকুলেট করেন এবং ক্যালকুলেশনের শেষে আপনাকে যদি আমি আবার বলি নেক্সট ডে ৮৬,৪০০ টাকা দেওয়া হয়েছে, আপনি হয়তো সেই দিনটাকেও ক্যালকুলেট করবেন। অনেকে আবার বলবেন আমার ব্যাংক লোন চলছে, সেখানে আমি প্রত্যেক মাসে টাকা দেবো। বাট আমি যদি আবার বলি ওই টাকাটা পাবেন, আপনি কি করবেন? প্রত্যেক দিন কিন্তু খরচা করতে হবে। ইটস এ মেটাফর। অ্যাকচুয়ালি ৮৬,৪০০ সেকেন্ড আমরা প্রত্যেক দিন পাই, কিন্তু কতজন আমরা আছি টাকাকে যেভাবে গুরুত্ব দিই, সময়কে সেভাবে গুরুত্ব দিই? যদি রিসার্চের ভাষায় দেখা যায়, প্রত্যেকটা দিন আমাদের লাইফ থেকে কিন্তু চলে যাচ্ছে। মানে সেই অর্থে আমাদের হাতের সময় পৃথিবীতে থাকাটা ধীরে ধীরে কমছে। আমরা ছোটোবেলায় কি বলতাম, আমাদের আরও বড় হতে হবে, আর বড় হয়ে বুঝতে পারছি বড় হতে গিয়ে আমরা পৃথিবীতে থাকার টাইমটা কিন্তু কমিয়ে ফেলছি। আজকের দিনে আমার মনে হয় টাইম ইজ মানির থেকেও বড়, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এক্সপিরিয়েন্স ইজ মোর পাওয়ারফুল দ্যান মানি। নলেজ, এক্সপিরিয়েন্সের সাথে সময়কে মূল্য দেওয়ার জন্য সময়ের সাথে নিজের সম্পর্ক তৈরি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কারণে বলা হয় টাইম ম্যানেজমেন্ট বলে যে কথাটা আছে, এটাকে অনেকেই আজকের দিনে বলে টাইম ম্যানেজমেন্ট বলে কোনো কথা হয় না। ইটস অল অ্যাবাউট ইয়োর ইমোশনাল কানেকশন উইথ দ্য টাইম। মানে আপনি আপনার ইমোশনের সাথে সময়কে কীভাবে কানেক্ট করছেন, সেটাই হচ্ছে টাইম। যেরকম অনেক সময় আমাদের মনে হয় না ভালো কোনো মুভি দেখতে বসে 3 ঘন্টার মুভি মনে হয় 3 সেকেন্ড। হতেই পারে এই পডকাস্ট যখন আমাদের প্লে করা হবে, অনেকেই হয়তো টানা 1 ঘন্টা বা আরও বেশি সময়ের পডকাস্ট আপনি এক টানা দেখবেন। যেরকম মুভিতে, সাসপেন্স মুভিতে আপনি একদম স্পাইনাল কর্ড সোজা করে থাকেন, সবসময় কী ভাবেন, এরপর কী হবে, এরপর কী হবে, এরপর কী হবে। হতেও তো পারে এই পডকাস্টটা আপনার কাছে ওরকম হবে, আবার কারুর কাছে এরকম হবে, এই একই জিনিস জ্ঞান দিচ্ছে হাঁটা। সো হোয়াট আই মিন টু সে, আপনি কিভাবে টাইমের সাথে কখন কানেক্ট হয়ে যাবেন আপনি নিজেও জানেন না। আমি টাইমটাকে একটু অন্যভাবে ম্যানেজমেন্টের ভাষায় বলি। ম্যানেজমেন্টে এই ট্রেনিংটা খুব ফেমাস। টাইমকে মানুষ 4 রকমভাবে দেখে, 4 রকমভাবে দেখে। একটা টাইমকে দেখা হয় টাইম ইনভেস্ট, ঠিক উল্টোটাকে বলা হয় টাইম ওয়েস্ট। এটা কমন ফ্যাক্টর, সবাই জানে। বাট এর পরের যে দুটো ফ্যাক্টর বলছি, অনেকে এটাকে এভাবে হয়তো কখনো খেয়াল করেনি, বলার পর রিয়ালাইজ করবে। একটা টাইমকে বলা হয় কম্পালশন টাইম। হোয়াট ইজ কম্পালশন টাইম? মানে কিছু সময় আমাদের হাত থেকে চলে যাবেই, মানে ঘুমাতে হবে, সবাইকেই ঘুমাতে হয়। ওটা আমরা কিছুতেই কিন্তু ইনভেস্টেও ধরতে পারছি না, ওয়েস্টেও ধরতে পারছি না। অনেকে হয়তো বলবেন ঘুমের টাইমটা তো ইনভেস্টমেন্ট, মানলাম। এবার আপনি ট্রাভেল করবেন, আপনার ওয়ান সিচুয়েশান এ থেকে সিচুয়েশান বিতে যাবেন, আপনাকে ট্রাভেল করতে হবে। সেটা আপনি পার্সোনাল কারে যান, যে কারেই যান, আপনাকে ট্রাভেল করতে হবে। খেয়াল করে দেখবেন ওই টাইমটা কিন্তু আপনি কাটশট করতে পারেন না, একটু কমাতে পারেন। হয়তো 4 হুইলারে গেলে হয়তো 10 মিনিটটাকে আপনি 3 মিনিট কমালেন, বাট আলটিমেট কিন্তু 7 মিনিট যাবে। সো এই ধরনের টাইম, ওয়াশরুমে গেছেন, স্নান করছেন, সেই টাইমগুলো কিন্তু আপনি কিছু করতে পারেন না। এটাকে বলা হয়, একটু ডিফাইন করে যেটাকে বলা হয়, ইটস কল কম্পালশন টাইম। আরেকটা টাইম জোন যেটা থেকে অ্যাকচুয়ালি মানুষ ধাঁধায় পড়ে যায়, সেই টাইমটাকে বলে ইলিউশন টাইম। হোয়াট ইজ ইলিউশন টাইম? মানে আপনি রাত্রিবেলা শুনলেন, আপনার এক বন্ধু বলল যে আমার কাছে একটা লিঙ্ক এসছে, এই লিঙ্কের মধ্যে 2টো মুভি আছে নেটফ্লিক্সে, আজকে রাতের মধ্যে না দেখে নিলে কালকে আর দেখতে পাবি না। আপনি কি ডিসাইড করলেন এরকম ফ্রি লিঙ্ক আবার কবে পাবো না পাবো? আপনি খাতা খুলে দেখলেন আপনার রুটিনের মধ্যে লেখা আছে আপনার আরও 6 ঘন্টা পড়ার কথা, হোয়াট এভার দ্য সাবজেক্ট।
আপনি মনে মনে নিজেকে কানেক্ট করলেন যে কালকে কি আছে, দেখলেন কালকে দুপুরবেলাটা অনেকটা ফ্রি টাইম আছে, তো আপনি নিজের মনে মনেই নিজেকে কানেক্ট করে নিলেন যে ওই ফ্রি টাইমে এই পড়াটা করে নেবো, এখন মুভিটা দেখে নিই, কেউ তো আর জানতে পারছে না, আর বাবা মাকেও এক্সপ্লেনেশন দিতে হচ্ছে না। আপনি যথারীতি আপনার ল্যাপটপ বা মোবাইল খুলে চার্জারে লাগিয়ে দিলেন যাতে ব্যাটারি না শেষ হয়ে যায়। টানা দুখানা মুভি দেখার শেষের পার্টে গিয়ে মনে হলো এই মুভিটা না দেখলেই ভালো হতো, মুভিটার মধ্যে কিচ্ছু নেই, ভেবেছিলাম এ আছে, বি আছে, সি আছে, কিন্তু মুভির থিম বা মুভির ডেপথ কিচ্ছু নেই। এই যে ঘটনাটা ঘটার পর আপনার রিপেন্ট হচ্ছে এবং তারপরের দিন দেখা গেল আপনি 2-2:30টায় শুয়ে পরের দিন 12টায় উঠে দেখলেন যে তখন আর পড়াশোনা করার ইচ্ছা নেই, তার কারণ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনার ওই 4 ঘন্টার পড়াশোনার টাইমটা আর নেই, তখন ওই দুর্ঘটনার পিছনে দৌড়াতে গেলেন, যে কারণে ওই পড়াটার জীবনেও পড়া হলো না। মানে কি বলতে চাইছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু আইডেন্টিফাই দ্য ইলিউশন টাইম। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইলিউশন টাইম আছে, প্রত্যেকটা মানুষের। আমরা যদি একটু ব্রেনটাকে এভাবে প্রোগ্রামিং করতে পারি, ইটস লাইক এ সফটওয়্যার, যে স্টার্ট বিফোর ইউ স্টার্ট, ফিনিশ বিফোর ইউ ফিনিশ। খুব কম মানুষই এটা পারে, বা খুব কম মানুষ এটা জানে, বা খুব কম মানুষই এটা করে, এটা একটা সিক্রেট। সো স্টার্ট বিফোর ইউ স্টার্ট মানে কি, কোনো কাজ শুরু করার আগে আমার কাছে এত সুন্দর প্ল্যান এ, প্ল্যান বি অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান সি থাকবে, যে আমাকে আমার অ্যাচিভমেন্ট পেতেই হবে, যদি এ দিয়ে না হয় বি দিয়ে, বি দিয়ে না হয় সি দিয়ে, তার জন্য যা যা স্যাক্রিফাইস আমি করব। মানে বিজনেসম্যানদের ভাষা এটাকে বলা হয় ROI কনসেপ্ট। ROI মানে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিকাল অবধি যা যা করার আমি কিন্তু সেটা মাথায় নেব। তো যদি কেউ এভাবে ভাবতে পারে, তার যা প্রফেশনাল গ্রোথ হবে, আমি বোঝাতে পারছি। আর যদি এভাবে কেউ ভাবে ওই হচ্ছে হোক, চলছে চলুক, তার কাছে টাইম মানি দুটোরই একটা ওয়েস্টেজে চলে যাবে। সো ইলিউশন টাইম আইডেন্টিফাই করার জন্য স্টার্ট বিফোর ইউ স্টার্ট মানে আমার কাছে প্ল্যানটা যেরকম থাকবে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সাপোজ আর কি, অ্যান্ড ফিনিশ লাইনের যে টাইমটা বানিয়েছি তার আগে যদি জিনিসটাকে শেষ করা যায়, তার জন্য প্ল্যান। বিজনেসম্যানের ভাষায় বলি, ধরুন আমি বিজনেস করব, আপনি একরকমভাবে, আমি একরকমভাবে। আমি টাকা পয়সাগুলো কোনো গোছালাম না, 2000 টাকা মার্কেটে নিয়ে গেলাম, কিছু কাঁচামাল কিনলাম, রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে আমি বিক্রি করলাম। আমি বুঝতে পারলাম, টাকাটা গুনে দেখলাম, প্রায় 300 টাকা প্রফিট হয়েছে। আমি বাড়িতে এনে টাকাটা রেখে দিলাম, পরের দিন ওই টাকাটা নিয়ে আবার ব্যবসা করলাম, 600 টাকা হলো প্রফিটটা বুঝতে পারছি, কিন্তু প্রফিটটা রেখে দিচ্ছি ওই একই টাকার মধ্যে। এইভাবে চলতে চলতে একটা দিন আমি ভুলেই গেলাম, আমি 2000 টাকা নিয়ে তো ব্যবসা করলাম, কিন্তু প্রত্যেক দিন আমার গ্রাফ ইনকাম সেম টু সেম হচ্ছে, ড্রপ করছে, এগুলো করলাম না। আর ধরুন আপনি 2000 টাকা সেম টু সেম, প্রথম দিন 300 টাকা প্রফিট করলেন, বাড়িতে সেটা খাতা খুললেন, খাতার মধ্যে সুন্দর করে লিখলেন যে আজকে আমি 8 ঘন্টা মার্কেটে থেকেছি, 2000 টাকা ইনভেস্ট করেছি, আর প্রফিট হয়েছে 300 টাকা। ব্র্যাকেটে লিখলেন 8 ঘন্টা আর 2000 টাকার রিটার্নে 8 ঘন্টার ইনভেস্টমেন্টের সাথে আপনি 300 টাকা এক্সট্রা পেয়েছেন। পরের দিনের খাতায় 300 টাকার মধ্যে আপনি 200 টাকা সরিয়ে রাখলেন, স্টক রেখে দিলেন 200 টাকা আপনার ক্যাশ ইন হ্যান্ডের মতন, আর আপনি ইনভেস্ট করলেন 2100 টাকা। এবং পরের দিন ওই 2100 টাকাটাকে আপনি দেখলেন আবার সেই 400 টাকা ইনভেস্ট হলো, সেখান থেকে আবার 100 টাকা আপনি রেখে বাকি 300 টাকা সরিয়ে রাখলেন। এবং ইন দ্য মিন টাইম আপনি বিজনেস করে করে 2 মাসের মধ্যে বুঝে গেলেন মার্কেট রেশিও কী। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলেন, আমি কিন্তু সেম টু সেম করে যাচ্ছি, কোনো ক্যালকুলেশন নেই, ভাবা নেই, চিন্তা নেই, পেটের ভাত হচ্ছে, ওটা নিয়ে খুশি। আপনি দেখলেন আপনি যেখানে মাছ নিয়ে বিক্রি করছেন বা আমি মাছ নিয়ে বিক্রি করছি, দেখা গেল মাছের সাথে সাথে অনেকে ওর মানে সাপ্লিমেন্ট রিলেটেড প্রোডাক্ট, মানে ওই প্রোডাক্টের সাথে আরও কিছু রাখা যায় কি না। আপনি ডিসাইড করলেন আমার দোকানের 2-3টে দোকান পরে ডিমের দোকান আছে, অনেকে হাঁসের ডিম পায় না, সো আপনি কি করলেন ওর কিছুটা পোর্শন টাকা, যে টাকাটা সেভ করে রেখেছিলেন তার 10% টাকা দিয়ে আপনি ওই মাছের সাথে ডিমের ব্যবসাও শুরু করলেন, 1 পেটি ডিম আনলেন। আপনি দেখলেন যখনই কেউ মাছ কিনছে তাকে বললেন, দাদা, বৌদি, দিদি, আমার না এর সাথে ডিমেরও ব্যবসা চলছে, হাঁসের ডিম, ফ্রেশ হাঁসের ডিম একটা নিয়ে দেখতে পারেন, পরে ভালো লাগলে আপনি পরে অর্ডার দেবেন। ঠিক একইভাবে যেভাবে মাছের বিজনেস আপনি করেছিলেন, একদিন ডিমেরও একটা মার্কেট আপনার কাছে তৈরি হবে। একটা লোক যদি জানে আমি আমার মাছের দাদার কাছে মাছও পাচ্ছি, ডিম পাচ্ছি, আপনার কাছে আসবে। ধরুন আপনার এই ক্যালকুলেশন এত সুন্দর করলেন, আফটার 1 ইয়ার আপনি ওই ডিমের সাথে সাথে ডিসাইড করলেন ঠিক তার পাশে একটা সবজির দোকানও একটা স্টাফ রেখে আরম্ভ করলেন।
একটা দিন এরকম হবে ওইখানে মার্কেটে 10টা দোকান পরপর আপনার থাকবে এবং আরেকজন ব্যবসাদার মানে আমি সেই মাছই বেঁচে যাচ্ছি আর আপনি হয়ে গেলেন ওই বিজনেসের সবথেকে বড় টাইকুন। কেন? আপনি টাইমের সাথে মানিকে খুব সুন্দরভাবে ক্যালকুলেট করলেন এবং সব সময় রাত্রিবেলা ROI ক্যালকুলেট করলেন যে কত টাকা দিয়ে কত ইনভেস্ট করব। ঠিক এইভাবে যারা ক্যালকুলেটিভ হয় রিয়েল লাইফে সবসময় হয়তো হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা চাইলে কিন্তু হতে পারি এবং এটা পুরোটাই ডিপেন্ড করে আমাদের নিজেদের ওপর। আমরা যদি নিজেদেরকে মনে করি এভাবে করব তাহলে কিন্তু আপনিও হয়ে উঠতে পারেন আপনার ফিল্ডে চ্যাম্পিয়ন। তার কারণ যারা এন্টারপ্রেনারশিপ বা বিজনেস মাইন্ডেড হয় আমি তাদেরকে কোর্স করাই। অনেক বড় বড় বিজনেসম্যান আছে, অনেক বড় বড় কোম্পানির MD আছে, তারা আমার কাছে 1-to-1 যখন সেশন নেয়, ইয়ার লং সেশন, আমি প্রথম দিন তাকে বলি হোয়াট ইজ ইয়োর মিশন, হোয়াট ইজ ইয়োর ভিশন। বিকজ একটা মানুষ বা একটা কোম্পানির মিশন ভিশন যদি ক্লিয়ার না থাকে একটা সাডেন টাইমের পর সেটা কিন্তু ক্র্যাশ করবে। বাট প্রপার মিশন প্রপার ভিশন থাকলে অনেকটা সিঁড়ির মতো, মানে আপনি এভারেস্টে উঠবেন আপনার কাছে প্ল্যান ক্লিয়ার। তো সেক্ষেত্রে এভারেস্টের বেস ক্যাম্প থেকে ফার্স্ট যেখানে গিয়ে আপনি মানে রেস্ট নেবেন সেইখানটা কতটা দূরত্ব, সেখানে যেতে গেলে কি কি জিনিস আপনার লাগতে পারে এবং সেই জিনিসগুলো আপনার কাছে 2 বা 3টে অপশান আছে কি না, আপনি যদি এইভাবে ক্যালকুলেট করে করে যান তাহলে কিন্তু প্রবাবিলিটি অফ চান্স আপনার সফল হওয়া আর ফেলিওর হওয়া দুটোতেই কেউ আপনাকে আটকাতে হবে না। আপনি যদি ফেলিওরও হন আপনার লার্নিং বা এক্সপিরিয়েন্স আপনাকে ভ্যালু দেবে। মানে তোমার যে প্রশ্নটা ছিল মানি ইম্পর্টেন্ট আর টাইম ইম্পর্টেন্ট, অবশ্যই টাইমের ভ্যালুর সাথে মানির ভ্যালু কখনোই যায় না, কিন্তু টাইমকে মানির মতন করে অনেক সময় দেখতে হয় আর মানিকে টাইমের মতন করে দেখতে হয় যে একবার আমি হাত থেকে ছাড়ছি এরপরে এই টাকাটা নাও ফেরত আসতে পারে। সো আমি এন্টারটেনমেন্ট পারপাসে কতটা খরচা করব আর আমার লেজার মানে এন্টারটেনমেন্ট লেজারের জন্য আর কতটা আমার এসেনশিয়াল খরচা করবো সেটুকু আমাদেরকে দেখতে হবে আর ক্যালকুলেট করতে হবে। এটা একটা বিরাট ভস সাবজেক্ট, আমার মনে হয় খালি এই নিয়েই আমরা হয়তো একদিন একটা পডকাস্ট করব। একদম। দ্বিতীয় একটা প্রশ্ন আছে, কোনো ডিসিশন নেওয়ার টাইমে অনেকে বলে যে জ্ঞানী বা গুরুজনদের থেকে ডিসিশন নিতে, আবার আরেকটাই বাংলায় প্রবাদ আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোনটা করা উচিত তাহলে? এগুলো ডিপেন্ড করে, মানে তুমি যখন ডিসিশান নিচ্ছ তখন কি কি সাবজেক্টের উপর একটা স্পেসিফিক একটা সিচুয়েশান বললে আমার আরও বোঝাতে সুবিধা। এগুলোর না জেনারেলাইজ অ্যান্সার হয় না, আমি মনে করি এটা আমার পুরো পার্সোনাল চয়েস যে তুমি ডিসিশান অনেক রকম হয়, পার্সোনাল ডিসিশান হয়, প্রফেশনাল ডিসিশান হয়, অ্যাকুমুলেটিভ ডিসিশান হয়, সো এডুকেশনের ডিসিশান হয়। যেরকম তুমি একটা সিচুয়েশান দাও আমাকে, যে কোনো একটা স্পেসিফিক সিচুয়েশান দাও তাহলে আমার বলতে সুবিধা। কেরিয়ারের ক্ষেত্রে যদি আমি বলি, এক্সাম্পল দাও, আরও স্পেসিফিক হোক। স্পেসিফিক যদি বলি, আমি যদি স্টার্টিংয়ে আমি একদম বলছে যে সায়েন্স নিয়ে পড় তাহলে প্রচুর স্কোপ আছে রেদার দেন আর্টস অ্যান্ড কমার্স। কমার্সেও কিছু 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 পোর্শন আছে যে MBA করতে হবে, ওতে খরচা আছে, বা নর্মাল কমার্সে আমি BCom করার পর হয়তো আমার কোম্পানিতে স্যালারি কম হবে। এই হিসাবে সায়েন্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করলে বা যে কোনো সায়েন্সের টপিকে তোর স্যালারিটা অ্যাটলিস্ট বেশি পাবি বা জয়নিং। এই ক্ষেত্রে যে এক একজন বলছে যে তুই সায়েন্স নে। এবার বুঝতে পেরেছি, এবার এই সায়েন্স নেওয়া বা কমার্স নেওয়া এটা পুরো ডিপেন্ড করে তুমি অ্যাজ এ হিউম্যান বিং তোমার কোনো সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে নাকি। ধরো সে ফর এক্সাম্পল তোমার খুব ইন্টারেস্ট ডিজাইনিং, তোমার খুব ইন্টারেস্ট আর্ট, আর সেখানে তোমাকে জোর করা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ার জন্য, তার কারণ বাবা মা টিচার বা কেউ একজন মনে করছে তোমার সায়েন্সের স্পেসিফিক সাবজেক্টের উপর কন্ট্রোল আছে এবং অ্যাকচুয়ালি তোমার জীবনে তুমি সেটাই পাবে যেটা ওটা করে হবে। মানে এটার আরেকটু সহজ এক্সাম্পল দিই, অনেক সময় বাবা মা ইন টার্মস অফ মানি এবং রেকগনিশন দিয়ে বিচার করে তোমার কি করা উচিত, কিন্তু অনেক মানুষকে দেখা গেছে সে মানির থেকেও বেশি এনজয় করতে চায় প্যাশান, তার কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয় প্যাশানটা ইম্পর্টেন্ট। মানে দেখা যাচ্ছে এরকম হাজার হাজার মানুষ আছে যাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু শান্তি নেই, বিকজ সে যেটা করছে আর সে যেটা চাইছে সেটা কোনোটাই হয়তো ওই টাকা দিয়ে কেনা যায় না। আবার ঘুরিয়ে যদি দেখা যায় এরকম অনেক গরিব মানুষ আছে, গরিব মানে সকল যাদেরকে আমরা বলতে পারি দিন এনে দিন খায়, তারা অনেক বেশি হ্যাপি আছে ওই বড়লোকের থেকে, বিকজ সে যেটুকু করছে সেটুকুটাকে সে গুরুত্ব দেয় এবং মুহূর্তগুলোকে সে আনন্দে বাঁচে। মানে একজন রিক্সা চালক, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য প্রফেশন, সে তার মাথার ফিলোসফিতে এটা ধরে রেখেছে আমার সারা মাসে আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচা 4,000 টাকা, এক্সাম্পল বলছি, তার ছেলে থাক মেয়ে থাক বা দুটো বাচ্চা থাক, সে তার মতন করে ভেবেছে, আর আমার বাবা মা এবং আমার মেডিকেল খরচা হতে পারে 4-5 হাজার টাকা এক্সট্রা, আর মোটামুটি আমার যা খাটাখাটনি করে আমি চলি তাতে আমার সংসার চালাতে হতে পারে আরও 10,000 টাকা। মানে সে ক্যালকুলেট করে দেখলো তার 20,000 টাকা রোজগার হলে সে খুশি। সে দেখলো যে সারাদিন রিক্সা চালিয়ে সে 20,000 টাকা আর্ন করতে পারবে না,
সে এবার জিনিসটাকে একটু টেকনিক্যালি দেখলো যে সে একটা সাডেন টাইম থেকে একটা সাডেন টাইম সে রিক্সা চালালো, এবং এখন যখন এই রিক্সা এসে গেছে বা দেখা যাচ্ছে এই টোটো বা এই ধরনের এসে গেছে, সে কী করলো, এমনি রিক্সা টানলে তার শারীরিক ক্ষতি হবে, শারীরিক অনেকটা এনার্জি চলে যেতে পারে। সে কোনো রিক্সা বা হয়তো টোটোতে কনভার্ট করলো, সেক্ষেত্রে দেখা গেলো তার এনার্জিটা অনেকটা সেভ হয়ে গেল। এবং প্যারালাল সে হয়তো আরেকটা ছোটোখাটো কোনো ব্যবসা করলো, যে একটা টাইমে ব্যবসা করলো, একটা টাইমে এটা করলো। এবার ওই যে রিক্সাওয়ালার এই বুদ্ধিটা, এটা তো নিশ্চয়ই তার বাবা মা বুদ্ধি দেয়নি, হ্যাঁ বড় হয়ে তুই রিক্সা চালা, কিন্তু সে তার পড়াশোনার সময় যে পরিমাণ পড়াশোনার সুযোগ পাওয়া উচিত ছিল বা করা উচিত ছিল হয়তো পায়নি, হয়তো পেয়েছিল, হয়তো তার ব্রেন সেই সময় সিরিয়াস ছিল না, সেই সময় তার ভেতরে চেতনা ছিল না, কিন্তু ইচ্ছা ছিল, ভেতর থেকে পিওর ছিল। তো সেক্ষেত্রে আমি এরকম 100টা নয় 1000 ছেলে মেয়েকে দেখেছি যে সে যেটা করতে চায় তার বাবা মা তার উল্টোটা বলছে। আমাকে যখন এসে জিজ্ঞেস করেছে, আমি তখন আমার বুদ্ধিতে, আমার বিচারে আমি বলেছি, এগুলোর অনেক এক্সাম্পল হয়। আমি বলবো লাভ হোয়াট ইউ ডু, ডু হোয়াট ইউ লাভ, এটা আমার ফর্মুলা। এবার আমার ফর্মুলায় যে সবাই মানবে তা তো নয়। যেরকম এক্সাম্পল যদি দিই, 8 + 2 কত হয়? 10। 9 + 1 কত হয়? 20 - 10 কত হয়? 5 + 2 + 3 কত হয়? তার মানে একটা 10 আসার হাজার হাজার উপায় হতে পারে। তার মানে একটা, আমি যেটা বলছি এটাই যে একমাত্র ওয়ে তা বলছি না। তবে যে কোনো প্যাশান নিয়ে যদি কেউ কাজ করে আর প্যাশানকে যদি সে প্রফেশন করতে পারে, এর থেকে বড় আনন্দ কিছু নেই। আমি করতাম সরকারি চাকরি, হ্যাপি লাইফ ছিল। আজকের দিনে আমি সেই চাকরিটা করলে ইন্ডিয়ান টাকায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা আমার মাইনে হওয়ার কথা ছিল, বিকজ অ্যাজ পার মাই গ্রোথ। আমার যারা বন্ধুরা আজকে চাকরি করে তারা ওই টাকাটা আর্ন করে। বাট আই এম সো ব্লেসড, আই এম সো ফর্চুনেট যে অলমাইটি ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে যেভাবেই দেখুক না কেন, আমিও দেখি একটা সুপ্রিম পাওয়ার। আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে, আমার লিগামেন্ট ছিঁড়ে যায়, এবং সেই লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যই কিন্তু আমার বিদেশে যাওয়া পড়াশোনা করার ক্ষেত্রে। এবং যে বয়সে, আমি প্রায় 28 বছর বয়সে যখন বিদেশে যাই, সেখানে আমার পাশে কেউ ছিল না, একটা মানুষ আমাকে ইন্সপায়ার করেনি যে যাও, তুমি ঠিক ডিসিশন নিচ্ছ। হ্যাঁ, একমাত্র আমার কিছু গুরু ছিলেন, তারা বলেছিলেন প্রচণ্ড রিস্কি, তোমাকে ফোকাস থাকতে হবে, ভেরি কনসিয়াস থাকতে হবে, সেই সুতোর ওপর হাঁটার মতন একটু অন্যমনস্ক হলেও কিন্তু তুমি পড়ে যাবে এবং সেই পড়া থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। এবং আজও আমার মনে আছে সেটা আমি করেছিলাম বলে, হয়তো সবার আশীর্বাদও ছিল অবশ্যই। আমার টাফ টাইমের মধ্যে থেকে আমি যে লার্নিং করেছিলাম, সেই লার্নিং থেকে কিন্তু আমি আমার প্যাশানটা এখন করছি, যেটা আমার প্রফেশন হয়েছে পরে। আগে আমি যে খেলাটা খেলে প্যাশানের জন্য প্রফেশন পেয়েছিলাম, সেটা আমার ফার্স্ট ইনিংস ছিল, সোকল এটা আমার সেকেন্ড ইনিংস। তো সেক্ষেত্রে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আমি সবসময় বলবো, তুমি দেখে শিখবে না ঠেকে শিখবে, পুরোটা তোমার ওপর। তুমি যদি ঠেকে শিখতে যাও, অনেক ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে। অনেক সময় দেখে শিখলে যে সবসময় ঠিক হবে তা নয়। কিছু দূর এগিয়ে গিয়ে তোমার যদি ভালো না লাগে, আমার অ্যাডভাইস, এটা আমার পার্সোনাল অ্যাডভাইস, তুমি সেই ফিল্ডে অপটিমাম পৌঁছাও, সাকসেসফুল হও। হাতে কিছু টাকা থাকলে নিজের মতন করে নিজের ব্যবসা বা নিজের যেটা করে তুমি আনন্দ পাচ্ছ সেটা করো, সেটা যাই হোক না কেন। আমি যেটা বলছিলাম, আমি জানি না তোমার এক্স্যাক্ট প্রশ্নের তোমার জায়গা থেকে আমি পৌঁছাতে পারলাম না। যেটা বলছিলাম যে ডিপ্রেশনের আমার শেষ কোয়েশ্চেন আছে ডিপ্রেশন নিয়ে। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, যেহেতু আপনি যেটা বলছিলেন ক্রিকেটারদের ট্রেন করান বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন, ওকে, আমি জাস্ট জানতে চাই যে একটা প্লেয়ার, আমি 3টে প্লেয়ারের নাম নেব, ওকে, বিরাট কোহলি, MS ধোনি, আর হচ্ছে দাদা, এদের মাইন্ডসেটটা কী ছিল? এরা যে মাইন্ডসেট নিয়ে মাঠে নামে বা সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে যে দেখে, এটা এরকম নয়। কিন্তু পরীক্ষায় নামার আগে একটা ছেলে বা মেয়ে লাস্টে খাতাটা দেখে যে পরীক্ষায় লেখে, এটা সেরকম নয়। এটা কিন্তু ধীরে 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 বিন্দুতে সিন্ধু বলে। মানে একটা বালতি তুমি যদি রাত্রিবেলা রেখে কলটাকে একদম ড্রপ 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 করে রেখে দাও, মানে এভরি 2 সেকেন্ড একটা করে ড্রপ পড়ছে জল, তুমি ভোরবেলা উঠে দেখো বা সকালবেলা উঠে দেখো বালতিটা ভর্তি হয়েছে। ঠিক এইভাবে এরা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে একদম তাদের ডে 1 থেকে। মানে যেদিন থেকে তাদের প্যাশনে এটা এসছে, আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি, ইন্ডিয়া লোগো থাকবে, পিছনে বড় ইন্ডিয়া লেখা থাকবে, দেশ 10-এর জন্য কাজ করব, তারা প্রত্যেকটা দিন ছোট 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 ঘটনা থেকে তারা শিখেছে। এবং এই শেখার কিন্তু শেষ নেই। আজকের দিনেও কিন্তু সৌরভ বিভিন্ন জায়গায় বিভিন্ন রোল প্লে করছে, এরকম নয় কিন্তু সব জায়গাতেই তার ওই ক্রিকেটের টিপিক্যাল লার্নিং অ্যাপ্লাই করছে। সেও কিন্তু নিজেকে এডুকেট করছে, বিকজ সৌরভকে আমি খুব পার্সোনালি দেখেছি কাছ থেকে, এবং আমি জানি নট অনলি দ্যাট, ধোনির ক্ষেত্রে ধোনি কিন্তু প্রচুর পড়াশোনা করে। আমরা যদি ইন্ডিয়ান টিমের
কোচ কাম ক্যাপ্টেন কাম ভেরি গুড মেন্টার হিসেবে দেখি আমাদের রাহুল দ্রাবিড়কে। রাহুল দ্রাবিড় সাইকোলজি নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক করে এবং চুপচাপ বিভিন্ন ইউনিভার্সিটিতে ও নিজের পরিচয় না দিয়ে অনলাইন ইউনিভার্সিটিতে নিজের নাম এনরোল করে প্রপারলি পরীক্ষা দিয়ে কিন্তু প্রচুর ডিগ্রি সে কোয়ালিফাই করেছে, যেটা অফিসিয়ালি সে সব জায়গায় ডিসক্লোজ করে না। এটা তার ইন্টারনাল পার্ট। মানে আজকের রাহুল দ্রাবিড় যখন একটা প্লেয়ারকে কথা বলে, সে অনেকগুলো জিনিসের বেসিসে কথা বলে, জাস্ট কথা বলতে হয় বলে বলে না। সে প্লেয়ারটাকে বলার আগে একটু রিড করে যে প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা কী, প্লেয়ারের বাবা কী করেন, প্লেয়ারের মা কী করেন, ছোটোবেলা থেকে কী পরিবেশে বড় হয়েছে, তার আর্থসামাজিক অবস্থা কীরকম। যেরকম বলা হয় যে কোনো মানুষকে যেরকম মাইন্ডসেটের কথায় আসতে গেলে তাদের মাইন্ড মেকআপটা কীভাবে তৈরি হয়েছে বলি, তারা প্রথমেই মানুষ হিসেবে আগে দেখে উল্টো দিকের মানুষের পিএমএফ কী, প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর। রাহুল দ্রাবিড়কে আমি খুব ক্লোজলি দেখেছি, সে যখন কোনো প্লেয়ারের সাথে কথা বলে এত ইউনিক কোশ্চেন করে যে প্লেয়ারটা আগে ওইভাবে কখনো ভাবেনি, এবং প্রশ্নটার মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। সে যত ভাবতে থাকে রাহুল দ্রাবিড় মনে মনে তাকে আরও সিচুয়েশন দেয়, যে সিচুয়েশন থেকে তার কোশ্চেনের মধ্যে থেকে সে নিজে ভাবে এবং ভাবার ভেতর থেকে সে উত্তর পায়। সো আমি এটাকে যদি একটু ঘুরিয়ে বলি যে প্লেয়ারদের ভাষায় নয়, একজন মানুষের ভাষায়। সবাই তো সৌরভ হতে পারে না, যারাই ক্রিকেট ব্যাট নেয় সৌরভ হতে পারে না, যারাই হকি স্টিক নেয় তারাই ধ্যানচাঁদ হতে পারে না, যারাই বাস্কেটবল নেয় তারাই কোবের মতন হতে পারে না। কোবে মানে আমরা জানি বিরাট বড় বাস্কেটবল প্লেয়ার। তো ঠিক সেরকমই যারাই বন্দুক হাতে নেয় তারাই কিন্তু অভিনব বিন্দ্রা হতে পারে না। কিন্তু হতে না পারলেও জীবনে অভিনব বিন্দ্রা হওয়াতে কেউ আটকাতে পারে না। জীবনে অভিনব বিন্দ্রা মানে যে ফিল্ডে আছে সেই ফিল্ডের ধনী হতেই পারে। তো আমি সেটাকে গল্প হিসেবে বলবো যে একটা পেন্সিল বক্স দিয়ে গল্পটা। এটা একটা পেন্সিল বক্স মানে এর মধ্যে অনেকগুলো পেন্সিল আছে। সো একটি পেন্সিল একদিন কথা বলছে তার মেকারের সাথে যে মিস্টার মেকার, মানে যে পেন্সিলটা বানিয়েছে, তুমি আমাকে বাক্সের মধ্যে ভরে তো পাঠিয়ে দিলে, কিন্তু আমি কি করব আমার লাইফ নিয়ে। সো পেন্সিল মেকার তাকে বলছে লুক অ্যাট ইউর সেলফ ফার্স্ট। কেউ দোকানে আসে, কেউ পুরো প্যাকেট কিনে নেয়, কেউ বা তোমাকে একটা পেন্সিল কিনে নেয়। সে কিনে এনে বাড়িতে আসে, কারোর বাড়িতে শার্পনার থাকে, কেউ বা এর সাথে শার্পনার কেন, এবং কিছুক্ষণ এই পেন্সিল দিয়ে কিছু লেখার পর সে শার্পনার দিয়ে পেন্সিলটাকে কি করে, শার্প করে। কেননা এই ভেতরের যে লিড এটা বার করার জন্য। অনেক সময় এই লিড দিয়ে যে লাইনগুলো সে লেখে সেটা স্পেলিং হতে পারে, সেটা গ্রামারের কারণে যদি ভুল হয়। অনেক পেন্সিলের ক্ষেত্রে এরকম কী থাকে, রবার থাকে, রাইট? অনেকের বাইরেও রবার থাকে, সে রবার দিয়ে ওটাকে ঘষে যাতে ওই যেটা ভুল লিখেছে সেটা ঠিক হয়, আবার কিন্তু ঠিক লেখা আরম্ভ করে। এবং ঠিক এই একই রকমভাবে আমরাও কিন্তু অনেকটা পেন্সিলের মতন। এই পেন্সিলের বাইরেটা হচ্ছে আমাদের বডি, আর পেন্সিলের ভেতরের এই লিডটা এটা হচ্ছে আমাদের মনের সাথে আমরা ফিউচারের জন্য আমরা যে ইউনিভার্সে দাগ কাটছি। দাগ কাটা মানে আমরা যে অ্যাকশানগুলো নিচ্ছি, যেটা রিয়াকশান বা অ্যাকশান থেকে আমাদের হ্যাবিটে কনভার্ট হচ্ছে। আমি যদি রোজ ভালো কথা বলতে থাকি, আমি যদি আমার চারপাশে ভালো লোকেদের থেকে পজিটিভ ভাইবস নিয়ে আমার ব্রেনকে যদি পজিটিভ করি, তাহলে এই লিড দিয়ে কখনো খারাপ কিছু লেখা হবে না। যাই খারাপ লিখি সেটা হয়তো কেউ ডিলিট করে দেবে, রাইট? কিন্তু আমরা পারি এই লিডের মতন মানুষের মনের মধ্যে দাগ কেটে রেখে যেতে। আর সেই মনের মধ্যে দাগ কাটতে গেলে আমাদের মাথায় রাখতে হবে এই পেন্সিলটা যার হাতে আছে সে কিভাবে এটা হাতে হোল্ড করছে তার উপর ডিপেন্ড করবে। সো তুমি আমি জানি না আমরা আমাদের বাবা কে হবে, আমাদের মা কে হবে। কেউ কিন্তু বাবা মা সিলেক্ট করে পৃথিবীতে আসে। একটা মানুষকেও দেখাতে পারবে না সে আগে থেকে কুমারটুলির ঠাকুরের মতন সিলেক্ট করেছে এই দেশে আমি জন্মাবো, ওই ফ্যামিলিতে আমি জন্মাবো। আমরা এটা আমাদের কন্ট্রোলেই নিই। যে কারণে খুব সুন্দর এক্সাম্পল আছে, বি ফর বার্থ অ্যান্ড ডি ফর ডেথ। সো বি আর ডি এর মাঝখানে থাকে সি ফর চয়েস। সো বার্থ অ্যান্ড ডেথ উই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন, বাট চয়েস, তুমি তোমার লাইফটা নিয়ে কী করবে। তুমি তোমার নামের পরে উইনার লিখবে, না তুমি তোমার নামের পরে এক্সপিরিয়েন্স পার্সোনাল লিখবে, না তুমি তোমার নামের পরে মার্সিডিজ ওনার লিখবে, না তুমি তোমার নামের পরে লিখবে $1 মিলিয়ন সিক্সটার আই হ্যাভ, বিকজ আমি 1 মিলিয়ন মানুষের ভালোবাসা পাই। এবং সেই ভালোবাসার থেকে বড় গিফট হতে পারে না। এটা পুরো ডিপেন্ড করছে তুমি লাইফকে কীভাবে দেখবে। লাইফ অনেক সময় অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আমাদের প্রত্যেকের জীবনে ঘটায়, কিন্তু সেটার পিছনে অনেক পজিটিভ জিনিসও থাকে। কিছু টুইস্ট অ্যান্ড টার্নের জন্য আমরা দায়ী, তার কারণ আমরা এমন কোনো অ্যাকশান নিই সেটার হয়তো কনসিকোয়েন্স না বুঝেই, কিন্তু পরে যদি আবার সেম অ্যাকশান নিই তাহলে কিন্তু আমরা দায়ী হব। যে একই ভুল বারবার করার জন্য আমার দায় কিন্তু বাবাও নেবে না, মাও নেবে না, আমরাই নিতে হবে। যেরকম যদি আজকের ছেলে মেয়েদের জন্য বলি, ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম,
আননোন 4টে ছেলে মেয়ের সাথে পরিচয় হলো, খুব এক্সাইটেড হলাম। কেউ হয়তো আমাকে খুব প্রশংসা করলো, আমি এত খুশি হয়ে গেলাম। তার কারণ একই দিনে বাবা মা আমাকে ক্রিটিসাইজ করেছে, একই দিনে স্কুলে আমাকে হিউমিলিয়েট করা হয়েছে, একই দিনে বন্ধুরা আমাকে রিজেক্ট করেছে, আর সেই দিনে একটা আননোন মানুষ আমাকে লিখছে কোনো অসুবিধা নেই, আমি তোমার আছি, তুমি আমার থাকো। এই করতে করতে তোমার একটা সফট কর্নার তৈরি হচ্ছে এবং তুমি নিজের ভুলের অজান্তেই তুমি হয়তো অভিমন্যু চক্রবইয়ের মতন একটা অভিমন্যু চক্রবইয়ের মধ্যে ঢুকে যাচ্ছ না জেনেই। যে মানুষগুলো তোমাকে রিজেক্ট করেছে তাদেরকে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এই মানুষটা তোমাকে হঠাৎ করে আননোন একজন পার্সন ভালোবাসায় দরদ, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, উতলে পড়ছে আর তুমি তাকে বিশ্বাস করছো। এবং যেদিন সেই বিশ্বাসের ফলস্বরূপ সে তোমার কোনো পার্সোনাল ছবি বা পার্সোনাল চ্যাট অফিসিয়ালি ডিসক্লোজ করার ভয় দেখিয়ে তোমাকে ব্ল্যাকমেল করছে, তখন কিন্তু কেউ হয়তো হাত কাটছে, কেউ হয়তো পা কাটছে, কেউ হয়তো নিজের কপাল চাপড়াচ্ছে, কেউ হয়তো বাজে কাজও করার দিকে যাচ্ছে। সো এটা ইম্পর্টেন্ট নয়, এটা ইম্পর্টেন্ট কনসিয়াসলি তুমি এরকম আননোন ওয়ার্ল্ডের দিকে ঝাঁপ দিচ্ছ কিনা। ইনস্টাগ্রামে এরকম হাজার হাজার ঘটনা দেখা যাচ্ছে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে। সো উই ক্যান ট্র্যাপ বাই এনিবডি, আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো কিছুতে ট্র্যাপড হতে পারি। সো বি অ্যাওয়ার অফ দ্যাট, যে তুমি সোশ্যাল মিডিয়া খুলেছো মানে সব সত্যি সব ঠিক তা নয়। গুগল সার্চ করে যাই তুমি দেখো তা ঠিক নয়। গুগল ম্যাপ কিন্তু অনেক সময় তোমাকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, সেই জন্য কাঁচ নামিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করো। সব কিছু গুগলকে বিশ্বাস করো না। তোমার বাবা মাকে তুমি বিশ্বাস করো না করো, সে কিন্তু তোমাকে বিশ্বাস করে। সে পৃথিবীতে এনেছিল এই কারণে নয় যে তুমি জীবনে খালি কষ্ট পাও, সে এনেছিল তুমি যাতে জীবনে সেটা পাও যেটা বাবা মা হয়তো পায়নি। তো সেই জন্য অনেক কিছুই বাবা মার হয়তো পছন্দ হবে না, কিন্তু একটা জিনিস যদি বাবা মায়ের সাথে তুমি রিলেশনশিপ বিল্ড করে রাখতে পারো, যে বাবা মা তোমার জন্য সেটা কখনোই করবে না যেটাতে তোমার ক্ষতি হয়। এটা কিন্তু এক্সেপশন আছে সব কিছুতে, আমি এক্সেপশনের কথা বলছি না, আমি জেনারেলাইজভাবে বলছি। কিছু কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাবা মার ওপর ভরসা করাটা খুব দরকার। দরকার হলে তোমার টিচারের কাছে কমিউনিকেট করো, লেখো, দেখো, তাহলে তুমি ভ্যালুয়েশন পাবে। ইনফ্যাক্ট কালকে আমাদের এখানে একজন এসেছিল, পল্লবী ঘোষ বলে, উনি আর কি এই ট্রাফিকিং নিয়ে কাজ করে। উনি বলছিল যে ম্যাক্সিমাম এরকম মেয়েদের পাচার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে হয়, ম্যাক্সিমাম। পল্লবী আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, গতকাল আমরা একসাথেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, গতকাল সন্ধ্যেবেলা আমরা একসাথে অনেকক্ষণ সময় কাটি। ওই মানে আমাদের পরেই, মানে পডকাস্টের পরেই উনি গেছিল, রাইট। এবং ওর সাথে আমি অনেকটা সময় একসাথে অনেক সময় কাটিয়েছি, এবং পল্লবী আর আমার দেখা হলে আমরা দুজনের সাথে একটু হাসি কথা বলি, বিকজ ও একটা ডিফারেন্ট ফিল্ড নিয়ে কাজ করে, আমিও আরেকটা ডিফারেন্ট ফিল্ড নিয়ে কাজ করি, কিন্তু দুজনের ইন্টেনশন একটাই, যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষের বিপদের দিনে থাকবো। সুখের দিনে তো সবাইকে পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে এমন কটা মানুষ আছে যারা আমার আপনার জন্য এগিয়ে আসে। আমার কাছে প্রচুর ফোন আসে, লোকে কান্নাকাটি করে যে একটা কথা বলুন, একটা উত্তর দিন, কিন্তু আমি জানি একটা উত্তরে হয়তো তার সলিউশন হবে না, কিন্তু তবুও আমি তাকে আশ্বাস দিই, না ভালো হবে ভালো হবে। ওই দেখার দৃষ্টিভঙ্গি আর কি। মানে ইংলিশে লেখা আছে এন্ডলেস হোপ। এন্ডলেস হোপ মানে আশার কোনো শেষ নেই। আর ঠিক উল্টো দিক দিয়ে আমরা যদি পড়ি হোপলেস এন্ড, মানে জাস্ট অপোজিট, মানে আমার আর কোনো আশা নেই। সো আমি জিনিসটাকে কীভাবে দেখছি, কোন অ্যাঙ্গেলে দেখছি, তার উপর ডিপেন্ড করে আমার ওই কথাটা বা ওই ওয়ার্ডটা আমাকে কীভাবে এসেন্স দেবে। কেউ বাবা মাকে থ্যাংক ইউ দেয়, যে থ্যাংক ইউ, এরকম আমার বাবা মা আছে। আবার এরকমও ছেলে মেয়েকে আমি দেখেছি, তারা বাবা মাকে ঘেন্না করে, শুধু নয় বাবা মার সম্পর্কে এমন এমন কথা বলে, আমি তখন অলমাইটির কথা ভেবে মনে মনে বলি, ঈশ্বর বা আল্লাহ জিজাস, এই বাচ্চাটির মধ্যে চেতনা দাও, এই জানে না এই কী বলছে। তো অনেক সময় আমরা বাবা মার ভুলটাই দেখি, উল্টোটা দেখতে পাই না। তো এইগুলো নিয়ে না হয় আমরা এরপরে আরেকটা না হয় এপিসোড করা যাবে, যে বাচ্চাদের সাইকোলজি এবং বাবা মার সাইকোলজি, রাইট? আমার আজ শেষ প্রশ্ন, আর বেশিক্ষণ আটকাবো না, যে এমন কি মন্ত্র আছে যেটা ডিপ্রেশন দূর করে? আবার একই কথা, আমি যে কোনো জিনিস বলার আগে একটু রুটে যেতে পছন্দ করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিপ্রেশন? ডিপ্রেশন ওয়ার্ডটা কোথা থেকে আসে? ডিপ্রেশন ওয়ার্ডের আগে যদি আরেকটু এমফেসাইজ করি ব্যাপারটা, একটা ওয়ার্ডকে বলা হয় অ্যাংজাইটি, একটা ওয়ার্ডকে বলা হয় ডিপ্রেশন। ডিপ্রেশন ওয়ার্ডটা জেনারেলি বলা হয় কোনো ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে যখন আমরা বারবার কানেক্ট করি, সেটার জন্য আমরা ডিপ্রেসড হই। মানে কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা ঘটনা যেটা আপনার কাছে মনে হচ্ছে দুর্ঘটনা, সেটা নিয়ে আপনি যখন ভাবছেন, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। মানে কারোর একটা ফাইন্যান্সিয়াল লস হয়েছে, আনএক্সপেক্টেড কোনো লটারি বা কোনো জায়গায়, একটা ফেক জায়গায় আপনার ভেবেছেন প্রচুর টাকা পাবেন, আপনি টাকা ইনভেস্ট করলেন, গিয়ে দেখলেন পুরো জিরো, অ্যাকচুয়ালি কিছুই নেই। তো সেক্ষেত্রে মানুষ ডিপ্রেসড হয়ে যায়। তার মানে সায়েন্সের ভাষায় বলা হয়, ওয়েন ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট ইউর পাস্ট, দ্যাট মিনস ইউ আর ডিপ্রেসড। অ্যান্ড হোয়াট অ্যাবাউট অ্যাংশাস বা অ্যাংজাইটি? অ্যাংজাইটি মানে পরীক্ষা হবে কালকে, আপনার এখন থেকে অ্যাংজাইটি স্টার্ট।
লাইক ক্যামেরার সামনে আপনাকে কথা বলতে হবে, আপনার অ্যাংজাইটি স্টার্ট। আপনার পরশুদিন আপনি একজন মহিলা, আপনার বাড়িতে আপনার বাবা মা অ্যারেঞ্জ করেছে কোনো একটি ছেলে আসবে আপনাকে দেখতে, সোকল অনেকটা ইন্টারভিউ নেওয়ার মতন, আপনার অ্যাংজাইটি স্টার্ট, রাইট? সো অ্যাংজাইটি জিনিসটা মানে, ডিপ্রেশন মানে হচ্ছে ওয়েন ইউ আর কানেক্টিং উইথ ইউর পাস্ট অর ওয়েন ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট ইউর পাস্ট, দ্যাটস কল্ড ডিপ্রেসড। অ্যাংজাইটির ক্ষেত্রে বলা হয় ওয়েন ইউ আর টু মাচ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, দ্যাট ক্রিয়েট ইউর অ্যাংশাসনেস। এবার এইটাকে এক লাইনের মন্ত্র দিতে আমি তো পারবো না, কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে পারি। ডিপ্রেশন আর অ্যাংজাইটির মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টা ধরতে পারি না আমরা, আর সেই সময়টা যেদিন আমরা ধরতে পারবো সেদিন ডিপ্রেসডকেও আমরা ব্যালেন্স করতে পারবো আর অ্যাংজাইটিকেও ব্যালেন্স করতে পারবো। ডিপ্রেশন ওয়ার্ড আর অ্যাংজাইটি ওয়ার্ডের মাঝখানে কি থাকে? প্রেজেন্ট মোমেন্ট। সো প্রেজেন্ট মোমেন্টে আমরা কিভাবে নিজেদের সাথে রিলেশন তৈরি করছি তার উপর ডিপেন্ড করবে আমি কতটা ডিপ্রেস থাকবো। সে ফর এক্সাম্পল, আমার কোনো একটা লস হয়েছে, সেটা ফাইন্যান্সিয়াল লস হতে পারে, কোনো একটা সিচুয়েশনাল লস হতে পারে। প্রথমত আমাকে নিজেকেই একটা ফুল স্টপ দিয়ে নিজেকে ব্র্যাকেটে লিখতে হবে, হোয়াট ইজ দ্য লার্নিং ফ্রম দ্যাট হোল স্টোরি। মানে এই ঘটনা থেকে আমি কি শিখলাম? আমি যদি ওই লার্নিংটাকে ব্রেনে ক্যারি করি, নট দ্য হোল স্টোরি, লার্নিংটা, তাহলে আমি কিন্তু ইজিলি ডিপ্রেশন থেকে বেরিয়ে প্রেজেন্ট মোমেন্টে পজিটিভ ভেবেছি, এন্ডলেস অফ হোপলেস এন্ডের মতন আমি ভাববো এটা হয়েছে, এটার পিছনে ভালো দিক আছে, আমার সামনে যাতে এই ভুলটা না হয়, তাহলে আমার অ্যাংজাইটিটা কমে গিয়ে আমি প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করব। ইংলিশে একটা কথা বলা হয় ইমোশনাল বার্ডেন। এই কথাটা কোথা থেকে এসছে তার পিছনে যদি একটু দেখি, একটি ভদ্রলোক গুরু, আধ্যাত্মিক গুরু, তার ছাত্রকে শেখাচ্ছে কি করা উচিত কি করা উচিত না। একদিন সেই ছাত্রই গুরুর সাথে বেরিয়েছে হাঁটতে। বেশ কিছু দূর হাঁটার পর গুরুর একটা মন্ত্র সে জানতে চায় কি করব কি করব না। তার মধ্যে একটা মন্ত্র ছিল, কোনোদিনও মহিলাদের দিকে তাকাবে না, মহিলাদের স্পর্শ করবে না, এটা আমাদের পাপ হয়। এর সাথে আরও কিছু ছিল। ছেলেটি অনেক কিছুর সাথে এটা মনে রেখেছিল। কিছু দূর এগিয়ে গিয়ে গুরুদেব দেখলো এক বয়স্ক ভদ্রমহিলা নদীর ধারে বসে আছে এবং খুবই কান্নাকাটি করছে, তার কারণ তার ক্ষমতা নেই উঠে দাঁড়িয়ে নদী পার হওয়ার, তার কারণ ছোট্ট ব্রিজ। সে সাধুকে দেখে প্রার্থনা করা মাত্র সাধু কিচ্ছু না বুঝেই না বলেই ভদ্রমহিলাকে কাঁধে নিল, নদী পার করে দিল সেই ব্রিজ দিয়ে। ইমিডিয়েটলি তার শিষ্যের মাথায় ঢুকে গেল যে সাধু তো বললো আমাকে একটু আগে যে মহিলাদেরকে টাচ করা যায় না, মহিলাদেরকে ছোঁয়া যায় না, তাহলে সাধু তো নিজে করলো। এবার বেশ কিছুক্ষণ পর, প্রায় 2 ঘন্টা বেরিয়ে যাওয়ার পর, সে যখন সাধুকে জিজ্ঞেস করছে আপনি যেটা আমাকে শেখালেন আপনি তো তা ভুল করলেন, তাহলে এটা কেন? সাধু বললো দেখো আমাদের এখনও ফিরতে আরও 7 ঘন্টা লাগবে, লেটস ওয়াক ফাস্ট, আমরা আরেকটু স্পিডেই হাঁটি। এইভাবে 6 ঘন্টা হাঁটার পর যখন আর লাস্ট 1 আওয়ার বাকি, শিষ্য তখন বেঁকে বসেছে যে আমরা কিন্তু প্রায় 8 ঘন্টা হাঁটা হয়ে গেল, এই মুহূর্তে যদি আপনি না বলেন আমি কিন্তু এই গ্রামের সবাইকে বলে দেবো আপনি একজন ভণ্ড, আপনি একজন মিথ্যাবাদী, আপনি যা শেখান সেটা করেন না। গুরুদেব বলল কি বলো তো, আমি তো ভুলে গেছি। গুরুদেবকে হাসতে হাসতে বলল, গুরুদেব আপনি লোকাচ্ছেন, আপনি ওই ভদ্রমহিলাকে টাচ করলেন, শুধু নয় ভদ্রমহিলাকে পিঠে নিলেন, আপনি নিজে বললেন ভদ্রমহিলাকে ছোঁয়া যায় না, তাহলে এটা কেন? আপনি নিজে যেটা শেখালেন সেটা করলেন না। সাধু বলল আচ্ছা তুমি একটু ভেবে বলো আমি ওই ভদ্রমহিলাকে কতক্ষণ পিঠে রেখেছিলাম। সে অনেকক্ষণ ভেবে বলল ভদ্রমহিলাকে আপনি পিঠে রেখেছিলেন 15 সেকেন্ডের জন্য। সাধু হাসতে হাসতে বলল যেটা আমি 15 সেকেন্ডের জন্য পিঠে নিয়ে নামিয়ে দিয়েছি, ইভেন ভুলে অবধি গেছি, তুমি সেটাকে 8 ঘন্টা মাথায় নিয়ে ঘুরছো, কে বেশি পাপী, আমি না তুমি? মানে অনেক সময় কি হয়, আমাদের ঘটে যাওয়া ঘটনা মনের মধ্যে এতটা জায়গা মানে স্পেসটাকে ক্যাপচার করে রাখে, তখন আমরা ফিউচার নিয়ে ভাবতেই থাকি না, প্রেজেন্ট মোমেন্ট নিয়েও ভাবি না। ও যদি ওই লার্নিংটা নিত, ভদ্রলোক কিন্তু ভদ্র মহিলাকে হেল্প করেছে, এরকম নয় যে ভদ্রমহিলাকে ছুঁয়ে তার অন্য কোনো বাসনা মিটিয়েছে। সো দেখার দৃষ্টিভঙ্গি যে আমি কিভাবে জিনিসটাকে দেখছি, ওই রকম ইমোশনাল বার্ডেন অনেকটা এরকম। আমি 50 কেজির একটা ব্যাগ নিয়ে হঠাৎ করে রাস্তায় হাঁটা শুরু করছি, 10 মিনিট হাঁটবো, আর আমি হয়তো খালি রাস্তায় হাঁটছি, ওই একই রকম সিচুয়েশনে, পিঠে কোনো ব্যাগ নেই। বোঝাতে পারছি ব্যাপারটা? তো অনেক সময় আমরা ডিপ্রেসড হই তার কারণ অতিরিক্ত ভাবি অতীত নিয়ে, যে অতীতে আমরা কখনো আর ফিরে যাব না। তার কারণ পৃথিবীতে আমরা আসি অতীতে থাকার জন্য নয়, বর্তমানে থেকে ভবিষ্যতে দেখার জন্য। এরই আরেকটা খুব ইউনিক এক্সাম্পল যদি বলি, আমরা যখন গাড়ি চালাই আমরা দেখি খুব ইউনিক, গাড়ির সামনের উইন্ডস্ক্রিনটা কিন্তু বিরাট বড় থাকে, রেয়ার গ্লাসটা থেকে খুব ছোট। রেয়ার গ্লাস ইউজ হয় অনলি ফর দ্য রেফারেন্স, আই রিপিট, রেয়ার গ্লাস ইউজ হয় অনলি ফর দ্য রেফারেন্স, যে আমার পিছনে কোনো গাড়ি আসছে নাকি কতটা ডিস্টেন্সে আছে। বাট সামনের কাঁচটা ইউজ হয় সামনের দিকে এগোনোর জন্য, রাইট? আমাদের জীবনটাকে যদি এভাবে দেখা যায়, আমরা যে গাড়িটায় বসে আছি সেটা জীবনের গাড়ি,
আর আমরা আমাদের ফিউচারটাকে সামনে দেখছি এতটা বড়, আর অতীতটাকে অবশ্যই আমরা কানেক্ট থাকবো ততটুকুর জন্যই যেটাকে আমরা বলবো এক্সপিরিয়েন্স অর লার্নিং, নট দ্য হোল ঘটনা। কবে কোন মহিলাকে শাশুড়ি কী বলেছিল, কবে বিয়ের দিন মহিলাকে পুরুষ মহিলাকে এমন কোনো কথা বলেছিল তার 20 বছর বাদে ঘুরিয়ে আমি ওটা ভুলবো না, তুমি আমায় কষ্ট দিয়েছিলে। এগুলো কিন্তু আজকের দিনে ডিপ্রেশনের একটা বড় কারণ। সো অতীতের সব কিছু মনে না রেখে ঘটনার লার্নিংটা মনে রাখলে আমার মনে হয় বেটার। ডিপ্রেশন থেকে বেরোনোর বলে কিছু নেই, আপনি জোর করে নিজেকে ডিপ্রেশনে রেখে আনন্দ পাচ্ছেন। অনেক সময় আমরা দেখি কেউ সারাদিনই কষ্ট পায়, হঠাৎ করে সে ভালো আছে কোনো একটা কারণে, মানে খুব খুশি, হঠাৎ করে তার ভেতরে ট্রিগার হলো। আমার এখানেও অনেক ফলোয়ার আছে যারা লিখবে যে আরে আমি এত ভালো আছি কেন, আমার তো ভালো থাকার কথা না, আমার তো রোজ মন খারাপ হয় এই সময়। এটা ভেবেই আবার মন খারাপ হলো। গিল্ট বলে এক ধরনের গিল্ট, মানে আমি ভালো আছি এটা ভাবতেও সে ভয় পায়। অনেকে আছে কোনো ভুল কাজ করেছে, কাউকে বলতে পারছে না, তার ভেতরে হচ্ছে আমি ভুল কাজ করেছি, আমার বিরাট ক্ষতি হবে, আমি ভুল কাজ করেছি, আমি বিরাট ক্ষতি হবে। মানে যে ভুল কাজটা করেছে সেটা তো সামান্য, সেটার হয়তো দাড়িপাল্লায় মাপলে কোনো ব্যাপারই না, কিন্তু তার ভেতরে গিল্ট আছে। তো গিল্ট একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে অনেকের ক্ষেত্রে হয়ে যায়, বারবার গিল্ট ফিলিংস। সেই গিল্ট অনেক সময় আমাদেরকে ড্যামেজ করে। সো আমার মনে হয় আমরা সবাই পারি সবসময় হাসতে। লাইক আমি যদি এভাবে বলি, আমাদের পডকাস্টটা এখন সোকল এন্ডের মুখে। আপনাদের কতজনের মনে হচ্ছে এটার একটা সেকেন্ড এপিসোড দরকার? কতজনের এটা মনে হচ্ছে এটা দেখে যে হ্যাঁ নতুন করে একটা বাঁচার আলো পেলাম? তাহলে এই মুহূর্তে যে আলোটার ফিলিংসটা পাচ্ছেন ওই ফিলিংসটাকে ধরেন, নট দ্য অতীতের ঘটনা। তাহলে মোমেন্টের এই ফিলিংসটাকে ধরে আপনি এবার গাড়িটা চালান। মানে অনেকটা এরকম, খেয়াল করে দেখবেন আপনি গায়ে পারফিউম যখন দেন, ফার্স্ট গন্ধটা কার নাকে যায়? আপনার নাকে। পারফিউম দিচ্ছেন কিন্তু অন্যদের জন্য, কিন্তু খেয়াল করে দেখুন প্রথম নাকে যাচ্ছে আপনার কাছে। আমি যখন কোনো ইভেন্টে যাওয়ার সময় টাইটা পরি, কোটটা পরি, প্রথম কিন্তু আয়না দিয়ে আমি কাকে দেখি? নিজেকে দেখি, তারপরে আমার ফ্যামিলি দেখে, তারপরে রাস্তার লোক দেখে। তার মানে ফার্স্ট সেলফ রেসপেক্ট ইজ দ্য বেস্ট রেসপেক্ট। আপনি যদি নিজেকেই রেসপেক্ট না দিতে পারেন, নিজেকেই ফিল না করতে পারেন, একজন খুব বড় শেফ সে কোনো খাবার বানিয়ে সে কিন্তু মালিককে আগে খাওয়ায় না, বা যার জন্য বানাচ্ছে তাকে দেয় না। প্রথমে কি করে? টেস্ট করে দেখে। তাহলে ফার্স্টের সে টেস্ট করে বলে হ্যাঁ ইয়াম্মি এফেক্ট আছে, এখন যাক। তার মানে সব কিছু তো আপনাকে দিয়ে শুরু। তো আপনি নিজেকে নিয়ে খুশি না থাকলে আপনি পৃথিবীতে এসছেন, এর থেকে বড় কী হতে পারে? এই যে জার্নিটায় আপনি এসছেন, লক্ষ কোটি ভাই বোন আপনার আসতে পারেনি, সেটা ভেবেও তো আপনার আনন্দে থাকা উচিত যে ইউনিভার্স আপনাকে সিলেক্ট করেছে এই জার্নিটাকে এনজয় করার জন্য। এটা ভেবেই তো 80-90 বছর আনন্দে থাকা যায়, এর থেকে বড় কী হতে পারে, তাই না? আমাদের দুটো চোখ আছে, দুটো হাত আছে, এটা ভেবেই তো আনন্দে থাকা যেতে পারে যে এটাই তো পৃথিবীর 10-20% মানুষের নেই। আমি আজকে সকালটা দেখেছি, এটাও হয়তো পৃথিবীতে 30% মানুষ দেখেনি। স্টিল আমার বাবা মাকে ফোন করে বলার সুযোগ আছে আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। এরকমও পৃথিবীতে 45% মানুষ আছে যার কারোর ক্ষেত্রে ফিজিক্যালি বাবা অথবা মা নেই। সো আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে যদি আপনি অনেক বেশি হ্যাপি থাকেন, তাহলে ডিপ্রেশন আর অ্যাংজাইটির বাবা মা দুজনেই পালিয়ে যাবে। প্রত্যেকটা মোমেন্টে মনে হবে আই এম গ্রেটফুল, আই এম থ্যাংক ইউ। এই দিনের গ্র্যাটিটিউড ফিলিংসটা একটা কিন্তু অ্যাটিটিউড। সো এই অ্যাটিটিউডটা ইনস্টল করতে হয় মোবাইল সফটওয়্যারের মতন, এটা কেউ আপনাকে করে দেবে না। আর যাই ঘটুক, যেখানে যাই ঘটুক না কেন, সবসময় এটা ভাববেন এর পিছনে নিশ্চয়ই ভালো কিছু হবে, ভালো আছে। আপনি যদি কনসিয়াসলি কারোর ক্ষতি না করেন, জেনে বুঝে আপনি যদি কাউকে স্ট্যাব করেন, দ্যাট ইজ আলাদা। বাট অবুঝ অবস্থায় আননোয়িংলি যদি কিছু হয়ে যায়, তার জন্য যদি আপনার অপরাধ বোধ থাকে, তা আপনি দেখবেন আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং অলমাইটি আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছে যেটা হয়তো আপনিও ভাবতে পারছেন না। এটা ভাবা তো শুরু করুন। আপনি একজন ইউনিক প্রফেশনাল, আপনি এমন কিছু করবেন যা পৃথিবীতে কেউ করতে পারে না। যদি এই এন্ড টেক অ্যাওয়ে দিয়েই যদি আরেকটা নতুন দিন আপনি শুরু করেন না, আপনি দেখবেন এই পডকাস্টটা আপনার লাইফের সেই পডকাস্ট যেটি আপনি ফার্স্ট রিয়েলাইজ করবেন, এই পডকাস্ট শোনার পর প্রথম মনে হলো আমার যেন রিবার্থ হলো। হোয়াট ইজ দ্য রিবার্থ ডে? বার্থডে মানে বাবা মার পৃথিবীতে নিয়ে আসা। রিবার্থডে মানে যেদিন আপনি রিয়েলাইজ করেন কেন পৃথিবীতে এসছেন। যে কারণে বলা হয় আমরা দুবার জন্মাই, দুবার পৃথিবী ছেড়ে চলে যাই। মানে যেদিন আপনি রিয়েলাইজ করেন, বাবা মা তো পৃথিবীতে আনে, বাট আমরা সেদিন তো রিয়েলাইজ করতে পারি না। আর সেই দিনটা বেস্ট ডে হয় যেদিন আপনি রিয়েলাইজ করি পৃথিবীতে এসছিলাম কেন, বা কেন এসছি। মৃত্যু দুরকম হয়, একটা মেটাফরিক, একটা রিয়েল। যেদিন আমরা অ্যাকচুয়ালি পৃথিবী ছেড়ে চলে যাবো সেদিন তো জানতেও পারবো না। অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আসবে না, রেডি হয়ে যাও 5 মিনিট বাদে, 4 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, চলো, টাইম আপ, হরি বল, টাইম পাবো না। কিন্তু এরকম বলা হয় যেদিন আপনার স্বপ্নকে আপনি ছেড়ে দিয়ে বলেন আর পারলাম না,
সেদিন বলা হয় ডেথ, বিকজ আপনি স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করলেন। সো একটা স্বপ্ন চলে যাবে, ওর থেকে বড় স্বপ্ন আপনার জীবনে আসবে, এই বিশ্বাসটা রাখুন। তো সেই বিশ্বাস যখন থাকবে, আপকা স্বপ্ন আপনা হো সকতা হ্যায়। ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে। থ্যাংক ইউ। ওকে, ঠিকঠাক। একদম। এবার লাস্ট জিজ্ঞেস করব, আপনার কেমন লাগলো আমাদের সাথে পডকাস্ট করে? আমার পডকাস্ট করে যত না ভালো লাগলো, পডকাস্টে আসার সময় আমি অনেক কিছু শিখেছি, সেটা আমার ভালো লাগলো এবং সেটাকে আমি ক্যারি করে নিতে চাই। আমি এটা রাগ করে বলছি না, এটা আমার গ্র্যাটিটিউড ফিলিংস, বিকজ আমি প্রত্যেক দিন কিছু কিছু শিখতে চাই। আজকে একটা সেমিনারে গেছিলাম, সেখান থেকে আসছি, সেখানে প্রথমে বলা হলো আমাকে 1 ঘন্টা বলতে দেবে, তারপরে ঠিক একদিন আগে, মানে আজকে প্রোগ্রাম কালকে, গতকাল রাত্রিবেলা বলছে 0.5 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না, সব কিছু আমাদের প্যাকড আপ, বিকজ এটা একটা কনক্লেভ মতন হচ্ছে, প্রচুর বড় বড় স্পিকাররা আসবে, সবাইকে সময় দিতে পারবো না। আমি আশা করব যে 0.5 ঘন্টার মধ্যে আপনি শেষ করবেন। এটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল, বিকজ যেটা আমি 1 ঘন্টায় বলবো ডিসাইড করেছিলাম, সেটা আমাকে 0.5 ঘন্টায় বলতে হবে। তখন আমি ডিসাইড করলাম, পুরো প্রোগ্রামটা চেঞ্জ করে দিলাম। আমার সামনে আমার থেকেও কোয়ালিফাইড টিচাররা বসেছিল, কিন্তু সেখানে আমি জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করলাম, আমি সবাইকে কাঁদালাম। তারা হয়তো ভাবেনি যে এইরকম একটা প্রোগ্রামে এসে কাঁদতে হবে। তো তারা যখন কেঁদে চোখ খুলে বলল এভাবেও ভাবেনি, এভাবেও যেন নিজেকে চেনা যায়। সো ঠিক সেই রকম এই পডকাস্টে এসে আমি অনেক কিছু শেয়ার করলাম, ইনস্ট্যান্ট আসছিল ভেতর থেকে, যেটা হয়তো আমি রিয়েলিটিতে ডায়েরি পেনে যা লিখেছিলাম বলবো বলে, তার হয়তো 10%ও বলিনি। ইনস্ট্যান্ট আমার ভেতর থেকে বেরিয়ে এসছে, এবং থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইউর টিম, যে তোমরা আমাকে এত সুন্দর প্রশ্ন আর এত দামি চা খাইয়েছো, যেটাতে আমার মন ভরে গেছে। থ্যাংক ইউ। আশা করি তোমার প্রশ্নের উত্তরে তোমাকে স্যাটিসফাই। থ্যাংক ইউ।